ফার্স্টে আজকে আমাদের এই ভিডিও টপিক হচ্ছে 1.1, সেটা হচ্ছে ল্যাবরেটরির ব্যবহার বিধি, পোশাক, নিরাপদ গ্লাভস, মাস্ক ও হ্যান্ড গ্লাভস। এই টপিকটা আমরা সুন্দর করে পড়বো। দেখো, এটা আমাদের বইয়ের একদম শুরুর টপিক। এখান থেকে তোমার প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি, এমএসডিএস এর পূর্ণরূপ কি। এটা তোমার অনুশীলনীর একটা কোশ্চেন এবং মোটামুটি এমসিকিউটা আসে। তো আমরা এটা পড়ি। দেখো, এটার ফুল ফর্ম হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। তো এটা তোমার একটা এমসিকিউ এখান থেকে আসে, এটা তোমাকে জানতে হবে। এরপরে দেখো, আমাদের কয়েকটা টপিক আছে এখানে। যেমন প্রথমে হচ্ছে অ্যাপ্রন। তুমি একটা ল্যাবরেটরিতে যাচ্ছ, তখন তুমি তো অবশ্যই অ্যাপ্রন পরে যাবা বা ল্যাব কোট পরে যাবা। এখন এই অ্যাপ্রনটা কেমন হবে? প্রথম কথা হচ্ছে তোমার এটা সাদা সুতি কাপড়ের হবে, এটা হচ্ছে তোমার 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে এইটা আমাদের কেন, মানে এইটা হচ্ছে আমরা সাদা সুতি কাপড়ই কেন ইউজ করতেছি, সুতি কেন? এটার কারণ হচ্ছে এটা হচ্ছে তাপ শক্তি বিকিরণ করে, কারণ আমরা ল্যাবরেটরিতে আগুন নিয়ে কাজ করি। ঠিক আছে, তো এটার মেইন উদ্দেশ্য কি, তোমার এখানে যেন তাপ শক্তিটাকে বিকিরণ করে। এরপরে দেখো, আমরা হাফ হাতা, 3/4, ঢিলে ঢালা, এগুলো আমাদের ইউজ করা ওখানে যাবে না। খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, সো আমাদের অ্যাপ্রনটা ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখো নিরাপদ চশমা। এই টপিকটা গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমার মেডিকেল 17-18 সালে কোশ্চেন অলরেডি চলে আসছে। সো এটা আমরা পড়ি। দেখো, তোমাদের চশমা চশমা থেকে তোমার বেসিক একটা কথা মনে রাখতে হবে, সেটা কি, তো আমরা যে নর্মাল চশমাগুলো পরি, এই ল্যাবরেটরি চশমাটা সেরকম না। এটার সাইডে, দুই সাইডে হচ্ছে শিল্ড থাকে বা রক্ষা প্লেট থাকে, যেন তোমার এখান থেকে কোনো রাসায়নিক দ্রব্য বা কোনো ধোঁয়া যেন চোখের পাশ দিয়ে প্রবেশ করতে না পারে। ঠিক আছে, আমাদের যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য বা ধোঁয়া, এগুলা যেন আমাদের চোখের পাশ দিয়ে প্রবেশ করতে না পারে, এই জন্য আমরা কি করতেছি, রক্ষা প্লেট, চশমার দুই পাশে রক্ষা প্লেট বা শিল্ড আমরা ইউজ করতেছি। আমরা একটু পরে যখন বইয়ে দেখবো তখন ছবিটা দেখা দেবো ইনশাল্লাহ। এরপরে দেখো হ্যান্ড গ্লাভস। এখান থেকে তোমার ডেন্টাল 16-17 সালে কোশ্চেন আসছে। এখন তোমার এই হ্যান্ড গ্লাভস টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক ধরনের গ্লাভস নিয়ে আমরা পড়বো। দেখো, তুমি এই গ্লাভসটা কেন পরবা? প্রথম কথা হচ্ছে তোমার বোতল ধরার আগে, আমরা যে বোতলগুলো ধরতেছি সেটা ধরার আগে, তারপরে ফিল্টার পেপার ধরার আগে, কাচের টুকরা ধরার আগে, ভাঙা কর্ক ডাস্টবিনে ফেলার সময়, সো বিভিন্ন কাজে আমরা হ্যান্ড গ্লাভস ইউজ করতেছি। এখন আসো আমাদের এর পরের টপিক। এই গ্লাভস এর মধ্যে আমাদের বিভিন্ন রকম গ্লাভস আছে। এখন তোমাকে এই টপিকটা খুব মানে টেকনিক্যালি পড়তে হবে, মানে কোশ্চেন অনুযায়ী তোমাকে একদম টু দি পয়েন্টে হিট করতে হবে। যেমন কি, দেখো, তোমাকে যখনই বলবে যে ল্যাবরেটরিতে কোন গ্লাস ব্যবহার করা হয়, এই কোশ্চেনটা মনে করলো যে তোমাকে বললো যে ল্যাবরেটরিতে প্রধানত কোন গ্লাস ব্যবহার করা হয়, এটাকে তুমি কিভাবে পারবা কোশ্চেনের অ্যান্সার? দেখো, খুব সহজ। ল্যাবরেটরিতে দেখো 1 2 3 4 5 5টা ওয়ার্ড আছে না? তুমি মনে রাখবা নাইট্রাইলও 5টা ওয়ার্ড, 1 2 3 4 5। অন্য কোনো গ্লাভসে কিন্তু 5টা ওয়ার্ড নেই। যেমন দেখো ল্যাটেক্স, তারপরে হচ্ছে জিটেক্স, 3টা করে ওয়ার্ড আছে। সো 5টা যেখানে সেখানে হচ্ছে ল্যাবরেটরি। দেখো 5টা ওয়ার্ড 5টা ওয়ার্ড। তো তোমাকে যখন কোশ্চেন করলো যে বলো ল্যাবরেটরিতে প্রধানত কোন গ্লাস ব্যবহার করা হয়, তুমি বলে দিলে হ্যাঁ ল্যাবরেটরিতে 5টা ওয়ার্ড, নাইট্রাইলেও 5টা ওয়ার্ড। সো এটা আসলে ক্লিয়ার হলো আমাদের, সহজ। এরপরে দেখো, তোমাকে যখন বলবে চামড়ার ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ, দেখো তুমি মনে রাখবা চামড়াতে তোমার কয়টা, 1 2 3টা ওয়ার্ড না? এবং দেখো ল্যাটেক্সেও তোমার 3টা ওয়ার্ড, 1 2 3, এই পুরোটাকে একটা ওয়ার্ড ধরে নিবা। সো চামড়াতেও 3টা ওয়ার্ড, ল্যাটেক্সেও তোমার 3টা ওয়ার্ড। সো এটা দিয়ে তুমি মনে রাখতে পারবে। দেখো কোশ্চেনটা কি করবে, চামড়ার ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের জন্য কোন গ্লাস ব্যবহার করা হয়? দেখো তুমি জাস্ট একটা ওয়ার্ডে ফোকাস রাখবা, সেটা হচ্ছে চামড়া। চামড়ায় 3টা ওয়ার্ড, ল্যাটেক্সেও আমাদের 3টা ওয়ার্ড হয়ে গেল। এখানে কি ফোকাস রাখবো, ল্যাবরেটরিতেও তোমার 5টা ওয়ার্ড, তোমার নাইট্রাইলেও 5টা ওয়ার্ড, শেষ। খুব ইজি। এখন এখান থেকে একটা পড়া পড়তে হবে, সেটা কি, প্রোটিন থাকে এই ল্যাটেক্স গ্লাভসে, কি থাকে, প্রোটিন জাতীয় পদার্থ থাকে, এই জন্য অ্যালার্জি সৃষ্টি হয়। শেষ কথা এখান থেকে। এরপরে দেখো পরের কোশ্চেনটা আমরা মনে রাখবো কি করে। তোমাকে কোশ্চেন করবে, বলতো ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় কোন গ্লাস ব্যবহার করা হয়? দেখো জ্বলন্ত, এই ওয়ার্ডে তুমি ফোকাস দিবা। এখানেও দেখো তোমার কিন্তু 3টা ওয়ার্ডের মতোই আছে, মানে 3টা পার্ট আছে, অনেকগুলো ওয়ার্ড আছে কিন্তু 3টা পার্ট। তো তুমি এভাবে মনে রাখবা যে 3 ওয়ার্ড দিয়ে না মনে রাখা, ওটা তুমি একটা মনে রাখছো, ল্যাটেক্সটা আমরা মনে রাখছো। তুমি এটাকে মনে রাখবা বর্গীয় জতে হচ্ছে জ্বলন্ত, আর বর্গীয় জতে হচ্ছে জিটেক্স গ্লাভস। তো তোমাকে যখনই বলবে ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময়, জাস্ট জ্বলন্ত ওয়ার্ডটার উপর ফোকাস দিবা এবং অ্যান্সার করবে হচ্ছে জিটেক্স। ওকে, সহজ পড়া। এরপরে দেখো, ত্বকে বিরক্তিকর অনুভূতি সৃষ্টি করে কোন গ্লাভস? পলিভিনাইল ক্লোরাইড গ্লাভস। ঠিক আছে, এটা মনে রাখবা কি করে, মনে রাখবা আমার নাম দিয়ে। আমি তোমাকে এটা শিখাচ্ছি মনে করো, তা আমাকে মনে রাখবো যে আমি খুব বিরক্তকর। তো মনে রাখবা তৌসিফ ভাই বিরক্তকর। এখন দেখো তৌসিফ তো মনে রাখবো হচ্ছে ত্বক, ততে ত্বক, ভাইতে হচ্ছে ভিনাইল, পলিভিনাইল ক্লোরাইড, এবং বিরক্তিকর অনুভূতি সৃষ্টি করে। সুতরাং ত্বকে বিরক্তিকর অনুভূতি সৃষ্টি করে কে? পলিভিনাইল ক্লোরাইড। ওকে। আচ্ছা, এরপরে দেখো, সো আমাদের মেইন যে টপিক এখান থেকে, এই যে আমাদের যে গ্লাভস, হ্যান্ড গ্লাভস থেকে আমাদের হয়ে গেল। এই টপিক থেকে কিন্তু আমাদের ডেন্টাল কোশ্চেন আসছে। সো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরের টপিকে আমরা চলে যাই, সেটা হচ্ছে মাস্ক।
দেখো আমাদের বইয়ে মাস্ক রিলেটেড বিভিন্ন গ্যাসের কথা বলা আছে, যে বিভিন্ন রকম গ্যাস হচ্ছে এই মানে মাস্ক পরি আমরা কেন, এই গ্যাসগুলো যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে। যেমন গ্যাস বা বাষ্প প্রস্তুতি এবং ব্যবহারের আগে এই ক্ষতিকর যে গ্যাসগুলো সেগুলো ব্যবহারের আগে আমরা কি করতেছি, মাস্ক পরতেছি। এখন কোনগুলো ক্ষতিকারক গ্যাস, যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, তারপরে হচ্ছে মিথেন, তারপরে H2S। এখন এই পাশে বিভিন্ন কথা লিখে রাখছে, এই কথাগুলো কোথায় আছে, এটা তোমার এই হাজারি স্যারের বইয়ের বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন ভাবে মানে বিভিন্ন জায়গায় লেখা আছে। সো এটাকে আমি জাস্ট একসাথে করছি যেন তুমি এই গ্যাসটা পড়লে এটার মেইন এমসিকিউটা পড়ে ফেলতে পারো। তোমাকে কোশ্চেন করবে কি নিচের কোনটি নীরব ঘাতক, মনে রাখতে হবে কার্বন মনোঅক্সাইড। তোমাকে বলবে নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস, এই গ্রিন হাউসের টপিক তুমি পাবা সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে, ঠিক আছে? ওইখানে তুমি মনে রাখতে পারবা। তো এটা আগে পড়ে রাখলা, কার্বন ডাই অক্সাইড। এরপর দেখো আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়, এটা কিন্তু তোমার একবার মেডিকেলেই চলে আসছে। এটা কোন সালে জানি আসছে, কিন্তু এটা মেডিকেলে আসছে, কার্বন ডাই অক্সাইড। তারপরে দেখো শ্বাসযন্ত্র কোথাও সৃষ্টি করে, তুমি শ্বাসযন্ত্র যেখানেই পাবা সেখানে সালফার রিলেটেড কিছু একটা হবে, বুঝছো? আচ্ছা, তারপর দেখো গ্রিন হাউস গ্যাস কোনটি, এটা CH4। যখন তোমাকে ওই সেকেন্ড চ্যাপ্টার পড়াবো তখন এটা ছন্দ দিয়ে দিবনি মুখস্থ করার। আপাতত যেহেতু ফার্স্ট চ্যাপ্টার পড়তেছো, সো এইগুলা মানে জাস্ট তোমার এই চ্যাপ্টারে কিন্তু এইগুলা নাই, কিন্তু তুমি এটা পড়ে রাখবা, ঠিক আছে? কারণ এটা তোমার লাগবে। এরপর দেখো পচা গন্ধযুক্ত কোনটা, এটা হচ্ছে H2S, ঠিক আছে? এটা হচ্ছে মেইনত পচা ডিমের মতো, ঠিক আছে? পচা ডিমের মতো গন্ধযুক্ত। গেল। এরপরে আমাদের লাস্ট যেটা পড়া সেটা কি, আমরা ল্যাবরেটরিতে কি করব না, মানে কি করবো সেটা তো মানে করবো না সেটা পড়ছি। এখন কি কি করা লাগবে দেখো, পায়ে জুতা পরতে হবে অবশ্যই, মাথায় ক্যাপ পরতে হবে, ঠিক আছে? এবং সব জানলা খুলে রাখবা। এটা হচ্ছে তোমার এখান থেকে লাস্ট পড়া। এরপরে আসো আমরা বইয়ে দেখি যে বইয়ে আমরা এখান থেকে কি কি পড়লাম। দেখো এটা হচ্ছে তোমাদের হাজারি স্যারের বই, আমি মেনত আমার বইটাকেই এখানে দাগায় রাখছি, আমার সময়কার বইটা। এটা মোটামুটি দেখলাম তো চেঞ্জ হয়নি, সেখান থেকে দেখাই দিই। তো প্রথম এখান থেকে পড়া হচ্ছে এই যে MSDS এর পূর্ণরূপটা কি। এরপরে দেখো অ্যাপ্রন থেকে তোমাকে পড়াই দিছি যে এটা সুতি কাপড় হবে, কেন হবে, কারণ তাপ শক্তি বিকিরণ করে এবং ঢিলে ঢালা হওয়া বাঞ্ছনীয়। 3/4 হাফ হাতা এগুলো পরা যাবে না, এগুলো তো পারবা আশা করি। নিরাপদ চশমা, এই যে ক্ষতিকর ও সহজে উদ্দায়ী, এগুলা যেন তোমার চোখে কোনো ক্ষতি করতে না পারে, বা এগুলা ছিটকে টিটকে পড়ে, এগুলা যেন তোমার কোনো ক্ষতি না করে। এই জন্য কি করবা তুমি, পাশে হচ্ছে এই দেখো এই এই চশমাটা দেখো এরকম, ঠিক আছে? তুমি হচ্ছে শিল্ড ইউজ করতেছো এখানে, ওকে? এরপরে দেখো হ্যান্ড গ্লাভস, হ্যান্ড গ্লাভস তুমি পড়লা, এই লাইনটা তোমাকে পড়াইছি যে কি কি ধরার আগে তুমি এটা ইউজ করবে অবশ্যই। এবং এখান থেকে দেখো তোমার এই যে আমি দাগায় রাখছি, ল্যাবরেটরিতে প্রধানত কোন গ্লাস ব্যবহার করা হয়। তারপরে তোমাকে কোশ্চেন করবে ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় কোন গ্লাস ব্যবহার করা হয়। চামড়ার ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী, সুতরাং দেখো জ্বলন্ত বর্গীয় জ, চামড়ায় 3টা ওয়ার্ড, ল্যাটেক্সে 3টা ওয়ার্ড, নাইট্রাইলে 5টা ওয়ার্ড, তোমার হচ্ছে ল্যাবরেটরিতে 5টা ওয়ার্ড। খুবই সহজ। পলিফিনাইল ক্লোরাইড দেখো এই যে ত্বকে বিরক্তিকর অনুভূতি সৃষ্টি করে, এটা হচ্ছে PVC। এরপরে এই যে প্রাকৃতিক রাবার গ্লাস, এটা পড়বা এখান থেকে, শক প্রতিরোধক, এগুলো রিডিং পড়বা এখান থেকে, এটা অতটা ইম্পর্টেন্ট না। এরপরে দেখো মাস্ক, মাস্ক থেকে তোমার কি কি, এই যে গ্যাস গুলো পড়াইছি না, এটার মেইন যে ফাংশন সেগুলো পড়বা অবশ্যই অবশ্যই, এটার মেইন ফাংশন গুলো পড়বা যে কোনটা আসলে কি। আচ্ছা, এই যে রক্ষা প্লেটের কথা এখানে বলছে। আর লাস্টে হচ্ছে তুমি এই সব জানলা দরজা খোলা রাখবা, ঠিক আছে? শেষ। এরপরে দেখো এই টপিকের লাস্ট পড়া সেটা হচ্ছে এখানে যে এই যে সিনথেটিক কাপড় বা অলংকার, এই মেনু আমরা সুতি কাপড় ইউজ করতেছি, তোমাকে কিন্তু ফার্স্টেই পড়াইছি। সুতি কাপড়ের কেন ইউজ করবা এবং সিনথেটিক কেন ইউজ করবা না এটা জানা লাগবে একটু। সিনথেটিক মেনু হচ্ছে দাহ্য, এখানে সহজে আগুন ধরে যায়, কিন্তু যেটা তোমার হচ্ছে সুতি কাপড় সেখানে কিন্তু সহজে আগুন ধরবে না, কারণ কি এটা তাপ শক্তি বিকিরণ করে। তুমি কিন্তু ফার্স্টেই পড়ছো। এবং দেখো তোমাকে কি বলছে, সিনথেটিক গ্লাসের পরিবর্তে নাইট্রাইল গ্লাস ব্যবহার করা উচিত, কেন? কারণ ল্যাবরেটরিতে প্রধানত নাইট্রাইল গ্লাস ব্যবহার করা হয়। 5টা ওয়ার্ড। এছাড়া তুমি ল্যাবরেটরিতে টাইট কাপড় পরবা না। এখান থেকে পড়া শেষ। 1.1 এই টপিকে তুমি জাস্ট একটা লাইনই পড়তে পারো, সেটা হচ্ছে 15 নম্বরটা। সেটা হচ্ছে যে উত্তপ্ত, এখানে হচ্ছে এই গ্লাসের যন্ত্রপাতিকে ঠান্ডা পানিতে ডুবানো যাবে না, এটা একটা ইম্পর্টেন্ট কথা। এতে উত্তপ্ত গ্লাস সামগ্রী ফেটে যাবে, কারণ এটা তোমার একটা MCQ দিয়ে দেয় যে নিচের কোনটি সঠিক নয়। এটাই দেখছি ম্যাক্সিমাম টাইমে উল্টাপাল্টা করে দেয়, ঠিক আছে? বাকিগুলো তুমি রিডিং করলে পারবা। আচ্ছা, সো এইটুক ছিল তোমার বইয়ে দেখায় দিলাম। এখন আসো আমরা প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন সলভ করি। যেমন দেখো এটা তোমার ডেন্টাল পরীক্ষা কত সালে আসছে, এটা হচ্ছে 16-17 সালে আসছে, তাই না? এখান থেকে দেখো ল্যাবরেটরিতে যখন অ্যাসিড, ক্ষার ও বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করা হয় তখন কোন ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত। খুবই সহজ একটা কোশ্চেন। তুমি অ্যাসিড, ক্ষার এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে ইউজ করতেছো, তাই না? তুমি অ্যাপ্রন পরা এটা না, গ্লাভস গগলস ব্যবহার করা এটাও না, মাস্ক ব্যবহার করা এটাও না। কেন না? কারণ দেখো তুমি অ্যাসিড এটা কিন্তু তুমি হাত দিয়ে ধরবা, ক্ষার হাত দিয়ে ধরবা, বিষাক্ত পদার্থ হাত দিয়ে ধরবা, তো হাতে কি পরবা? গ্লাভস পরবা। তো খুবই সহজ অ্যান্সার, 4। ওকে। আচ্ছা,
এরপরে দেখো ল্যাবরেটরিতে কখন তুমি নিরাপত্তা চশমা ব্যবহার করা আবশ্যক। দেখো তুমি চশমা কখন ব্যবহার করবা, তোমার দ্রবণ প্রস্তুতিতে চশমা ব্যবহারের দরকার নাই, তোমার রাসায়নিক বস্তুর ওজনও দরকার নেই, যন্ত্রপাতি পরিষ্কার করা এখানেও দরকার নেই, কিন্তু বইয়েরই কিন্তু একটা লাইন দেখো, যখন তোমার রাসায়নিক পদার্থটা উদ্দায়ী হবে মানে উড়ে এসে তোমার চোখে ঢুকে গেল এরকম, ঠিক আছে, গ্যাসটা তোমার চোখে এসে ক্ষতি করলো, তখন হচ্ছে তুমি কি করবা না, মানে তখন তুমি কি করবা, চশমাটা ইউজ করবা। এটা আসলে খুবই সহজ। দেখো ছোটখাটো জ্বলন্ত বস্তু আর কিছুই না, বর্গীয় যা কি হবে, জিটেক্স, শেষ। এরপরে দেখো রাসায়নিক পরীক্ষাগারে প্রধানত কোন ধরনের গ্লাস ব্যবহার করা হয়। দেখো রাসায়নিক পরীক্ষাগার মানে কি, ল্যাবরেটরিতে 5টা ওয়ার্ড, কোথায় 5টা ওয়ার্ড ছিল, নাইট্রাইলে 5টা ওয়ার্ড, এই যে নাইট্রাইলে 5টা ওয়ার্ড, শেষ। এবং সিনথেটিক ইউজ করা যায় না, এটা লাস্টে তোমাকে দেখাই দিলাম, ঠিক আছে। এই অপশনটাও দেখো কোথেকে দিছে, বই থেকে কিন্তু দিছে, সো কোনো কিছু তোমার বইয়ের বাইরে দিবে না। গ্লাস সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল কি কি আছে এই টপিকের মধ্যে, তোমার ফার্স্টে 2 ধরনের গ্লাস আছে, একটা হচ্ছে সফট গ্লাস আর একটা হচ্ছে কি কঠিন কঠিন গ্লাস বা শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস। তো এইটা নিয়ে হচ্ছে আজকে আমরা পড়বো, এই দুটা গ্লাস নিয়ে। দেখো প্রথমে হচ্ছে তোমার কোশ্চেনটা কি আসবে সেটা বুঝো। তোমার এখান থেকে আসবে যে সফট গ্লাস এর এক্সাম্পল নয় কোনটি, বা নিচের কোনটি পাইরেক্স গ্লাস বা নিচের কোনটি পাইরেক্স গ্লাসের এক্সাম্পল নয়, এভাবে তোমার কোশ্চেনটা দিবে। তো তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে সফট গ্লাস কোনগুলো। দেখো এটা মনে রাখা খুব সহজ, কারণ কি তুমি সচরাচর যে জিনিসগুলো দেখতেছো বিভিন্ন হচ্ছে ল্যাবরেটরিতে বা বিভিন্ন হচ্ছে জায়গায় তুমি দেখতেছো, তো এই মানে কমন নামগুলো হচ্ছে এটার মধ্যে আছে। যেমন দেখো কাঁচ নল, এটা তোমার জানা নাম, টেস্ট টিউব এটাও জানা, বিকার তুমি দেখছো ছোটবেলা থেকে দেখতেছো, এটা হচ্ছে নিম্নমানের বিকার এখানে। তারপরে ওয়াচ গ্লাস, ফানেল, গলন নল, লিপিড শীতক, মানে এই নামগুলো হচ্ছে মোটামুটি আমাদের কাছে কমন, ঠিক আছে। কিন্তু দেখো আমরা যখন ইয়াটা পড়বো, এই যে পাইরেক্স গ্লাসের উদাহরণগুলো পড়বো, এখানে দেখো এটা মনে রাখার একটা টেকনিক আছে সহজ। সেই টেকনিকটা কি আগে আমরা পড়ি। দেখো তুমি মনে রাখবা FB, ঠিক আছে, ফেসবুক আইডি মনে রাখতে পারো, ফেসবুক। এফ তে হচ্ছে ফ্লাক্স, তোমার কাছে যত রকমের ফ্লাক্স পাবা সমস্ত ফ্লাক্স হচ্ছে তোমার এই পাইরেক্স গ্লাসের মধ্যে, এই মানে পাইরেক্স গ্লাসের এক্সাম্পল। যেমন দেখো কনিক্যাল ফ্লাক্স একটা পাইলা, মেজারিং ফ্লাক্স, আয়তনিক ফ্লাক্স, গোলতলি ফ্লাক্স, পাতন ফ্লাক্স, মানে যত তুমি ফ্লাক্স পাচ্ছ সমস্ত ফ্লাক্স তোমার কিসের উদাহরণ, এই পাইরেক্স গ্লাসের উদাহরণ, ঠিক আছে। একটা তুমি পেলা, এটা ছাড়া তুমি কি পাবা, বোতল পাবা, দেখো এই যে রিএজেন্ট বোতল, ওকে। এটা বাদেও তোমার এক্সট্রা কয়েকটা জিনিস আছে, যেমন দেখো শক্ত টেস্ট টিউব, তোমরা কিন্তু আগেরটাই পড়লা হচ্ছে শুধু টেস্ট টিউব, মানে এটা হচ্ছে শক্ত টেস্ট টিউব হতে হবে, কারণ এটা হচ্ছে শক্ত পটাশ গ্লাস বা পাইরেক্স গ্লাস। আচ্ছা, বিকার, ওখানে পড়ছিল হচ্ছে নিম্নমানের বিকার, এখানে দেখো উন্নত মানের বিকার। বোতল পাইলা, ফ্লাক্স পাইলা। এবার দেখো 3টা জিনিস, এইটা তোমার খুবই খুবই গুরুত্বপূর্ণ, পিপেট, বুরেট আর মেজারিং সিলিন্ডার। এটা নিয়ে আমরা পরের ভিডিওগুলোতে বিস্তারিত পড়বো। তা আপাতত জেনে রাখো কি পিপেট, বুরেট আর হচ্ছে মেজারিং সিলিন্ডার, এগুলা কিসের উদাহরণ, এগুলা হচ্ছে তোমার পাইরেক্স গ্লাসের উদাহরণ। তাহলে তুমি একটাই মনে রাখো, পাইরেক্স গুলা খুবই সহজ। কিভাবে মনে রাখবে দেখো, ফ্লাক্স আর হচ্ছে বোতল, সব জায়গায় ফ্লাক্স থাকবে, সেগুলা হচ্ছে তোমার পাইরেক্স গ্লাস। এটা বাদে তোমার কি আছে, এই দুটো অতটা আসে না, তাও জেনে রাখবা, কারণ বুঝতে পারতেছো শক্ত আর উন্নত মানের মানই তো পাইরেক্স হবে। এরপরে দেখো পিপেট, বুরেট আর মেজারিং সিলিন্ডার, এই 3টা হচ্ছে তোমার এখান থেকে মনে রাখতে হবে। এটা বাদে এক্সট্রা কি আছে, ডেসিকেটর, ওকে। এই 4টা মনে রাখলে, মানে তুমি একটা মনে রাখলেই হলো। এখন তোমার এই গ্লাসগুলা তো তুমি নাম পড়ে ফেললা, যে তোমার পিপেট, বুরেট বা হচ্ছে তোমার যে বিকার, নর্মাল বিকার যেগুলো, তাহলে এইগুলো কি দিয়ে তৈরি হয়, এটার এলিমেন্ট কি, এটা সম্পর্কে তোমাকে জানতে হবে অবশ্যই। তো আসো দেখো আমরা মনে রাখবো এইভাবে, যে কোমল, ঠিক আছে, কোমল গ্লাস, এটা তুমি মনে রাখবো যে কোমল কানা, ঠিক আছে। মনে করো কোমল, সে হচ্ছে কি কানা, কানা মানে কি ক্যালসিয়াম আর সোডিয়াম, কানা, এভাবে মনে রাখছি, ঠিক আছে, কানা, এটা দিয়ে মনে রাখবা। কেন দেখো এটা তোমার খুব এমসিকিউ রিপিটেড একটা কোশ্চেন, যে কোমল গ্লাস বা সফট গ্লাস কি দিয়ে তৈরি। এটা হচ্ছে দেখো ক্যালসিয়াম, মানে কায়ের হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট এবং সোডিয়াম সিলিকেটের মিশ্রণ দিয়ে তৈরি। খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে কানা দিয়ে মনে রাখবা, ক্যালসিয়াম সিলিকেট আর সোডিয়াম সিলিকেটের মিশ্রণ দিয়ে তৈরি, ওকে। এটা আশা করি মুখস্থ হয়ে গেল। মনে রাখবা কি, কোমল কানা, CANA, এটা মনে রাখলাম। সো একটা মনে রাখলে পরেরটা অটোমেটিক চলে আসবে, অপশন দেখলে তুমি পারবা। তো দেখো পাইরেক্স গ্লাস কি দিয়ে তৈরি, পাইরেক্স গ্লাস মনে রাখবা হচ্ছে জিঙ্ক অক্সাইড, ঠিক আছে, জিঙ্ক অক্সাইড আর হচ্ছে বেরিয়াম বোরো সিলিকেট দিয়ে তৈরি, ঠিক আছে। জিঙ্ক অক্সাইড আর বেরিয়াম বোরো সিলিকেটের মিশ্রণ দিয়ে তৈরি। সো তোমাকে দুইটাই খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে কানা, ঠিক আছে, আর পরেরটা হচ্ছে জিঙ্ক অক্সাইড আর বেরিয়াম বোরো সিলিকেট, ঠিক আছে। এটা দিয়ে তোমার MCQ আসবে। সো এটা ছোট্ট একটা টপিক ছিল। এখন আসলে আমরা বই থেকে দেখি যে কি কি পড়লাম। দেখো 1.2 গ্লাস সামগ্রী
ব্যবহারের নিরাপদ কৌশল। এখান থেকে তুমি ফার্স্টে যেটা পড়বা সেটা হচ্ছে যে কি কি আছে তোমার গ্লাস সামগ্রীর মধ্যে। তুমি টেস্ট টিউব পাচ্ছ, ফানেল, কনিক্যাল ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, পিপেট, বুলেট, মানে এগুলো কমন নাম তোমার। এখন আসো তোমাকে ভাগ করছে কি করে, দেখো দুই ভাগে ভাগ করছে, সফট গ্লাস আর শক্ত গ্লাস। সফট গ্লাস মানে কি কি আছে দেখো, এই যে কাঁচ নল, টেস্ট টিউব, বিকার, নিম্নমানের ওয়াচ গ্লাস, ফানেল, লিবিক শীতক, ঠিক আছে। কিন্তু তোমার মেইন ইম্পর্টেন্ট পড়া হচ্ছে এই পাইরেক্স গ্লাসটা। কি কি দেখো, শক্ত টেস্ট টিউব, বিকার, রিয়েজেন্ট বোতল, এই যে পিপেট, বুলেট, মেজারিং সিলিন্ডার, তিনটা হয়ে গেল। এটা পরে কি বলছিলাম, এফ বি মনে রাখবা, এফ বি। বি তে বোতল, আর এই যে বোতল দেখো, এই যে বোতল চলে আসছে, রিয়েজেন্ট বোতল। আর এফ তে হচ্ছে ফ্লাক্স, 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 ফ্লাক্স। আর এক্সট্রা কি পাবা, ডেসিকেটর। সো তুমি চারটা নাম এক্সট্রা মনে রাখবা, খুবই খুবই গুরুত্বপূর্ণ। পিপেট, বুরেট, মেজারিং সিলিন্ডার, ডেসিকেটর। ডেসিকেটর হচ্ছে শুষ্ক কারক, এটা আমরা একটু পরেই পড়বো, পরের ভিডিওতে ইনশাল্লাহ পড়বো। পিপেটের কাজ আছে দ্রবণের স্থানান্তরে। সো এই নামগুলো তোমার একটু পরে রিপিট হবে, সো এই চারটা নাম মনে রাখবা। এরপরে দেখো কি আছে, পাইরেক্স গ্লাসটা কি দিয়ে তৈরি, জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেট, যেটা তুমি পড়লে একটু আগে। আরেকটা কি বলছি বলো তো, কোমল। কোমল কি, কানা। কোমল মনে আসলে মনে রাখবা কানা। কাতে হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট, আর নাতে হচ্ছে সোডিয়াম সিলিকেট। শেষ। দেখো তুমি এখানে দেখলে বুঝতে পারবে যে পটাশ বা হচ্ছে পাইরেক্স গ্লাস কি দিয়ে তৈরি, কি বলছিলাম বলো, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড আর বেরিয়াম বোরো সিলিকেট দিয়ে তৈরি। এই যে বেরিয়াম বোরো সিলিকেট দিয়ে তৈরি। ওকে, সো খুবই খুবই সহজ এই পড়াটা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বই দেখা দিলাম। এখন আসলে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করি। বাট এই টপিক থেকে, এই ছোট্ট একটা টপিক থেকে আপাতত কোনো কোশ্চেন আসে নাই মেডিকেলে। সো আমরা কিছু নর্মাল এমসিকিউ সলভ করি। যেমন দেখো, তোমার সফট গ্লাস দ্বারা তৈরি নয় কোনটি, এটা তোমাকে পারতে হবে। কিভাবে তুমি পারবা, দেখো চারটা অপশন আগে পড়ো। বিকার আছে, ফানেল আছে, বুরেট আছে, লিবিক শীতক আছে। তোমাকে আমি বলছি পাইরেক্স গ্লাস মনে রাখবা কি কি, পাইরেক্স গ্লাস মনে রাখবা এফ বি, ফ্লাক্স থাকবে, বোতল থাকবে। এটা বাদে পিপেট, বুরেট, মেজারিং সিলিন্ডার আর ডেসিকেটার, চারটা নাম এক্সট্রা মনে রাখতে বলছি। দেখো এই যে বুলেট, সহজ। ওকে, সো এখানে এই যে দেওয়া আছে ব্যাখ্যার মধ্যে যে কি কি, এই যে সফট গ্লাস, এই যে পাইরেক্স গ্লাস মনে রাখবা। সো নয় মানে তুমি নয়, এমসিকিউ মানুষ কি করবা, নয়ের উপর একটা গোল দিয়ে রাখবা মানে পরীক্ষা হলে, যেন তোমার এটা বারবার ফোকাস হয়। আচ্ছা, সফট গ্লাস নয় মানে আমার পাইরেক্স গ্লাস নিচের কোনটি, বুঝছো? আচ্ছা, এরপরের এমসিকিউটা সলভ করি। দেখো, পাইরেক্স গ্লাসের সংযুক্তি কোনটি বলো তো, খুবই সহজ। অপশনগুলো আগে পড়ো। জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম সিলিকেট, না ক্যালসিয়াম থাকা যাবে না, তোমার কানা হচ্ছে তোমার সফট গ্লাস ছিল। সো এটা বাদ। দেখো সোডিয়াম আছে, এটা বাদ। ক্যালসিয়াম আছে, এটা বাদ। বাকি থাকে কোনটা, এই দেখো জিঙ্ক অক্সাইড, বেরিয়াম বোরোসিলিকেট। যেটা তোমাকে বলতেছিলাম, অপশনে তুমি ইজিলি চিনতে পারবা যে তুমি জাস্ট মনে রাখবা কোমল কানা, কোমল কানা। তাহলে দেখো তোমার ক্যালসিয়াম সোডিয়াম বাদ চলে যাবে, ক্যালসিয়াম বাদ, সোডিয়াম বাদ, ক্যালসিয়াম বাদ, বাকি থাকে একটা, এটাই আনসার। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে 1.3, সেটা কি, ল্যাবরেটরি যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল। ঠিক আছে, আচ্ছা। তো এইটা দেখো, এখান থেকে তোমার ফার্স্টে যে জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, পরিষ্কারক মিশ্রণ। তোমাকে বলবে নিচের কোনটি পরিষ্কারক মিশ্রণ নয়। সুতরাং তোমাকে আগে তিনটা নাম জানতে হবে। সেটা কি কি দেখো, Na2CO3 বা সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ, এটা তোমার 1 নম্বর পড়া। সেকেন্ড পড়া কি, তোমাকে মনে রাখতে হবে যে ডেকেন 19, ঠিক আছে। এরপরে তোমার 3 নম্বর হচ্ছে কি, তোমার হচ্ছে এই যে এটা K2Cr2O7 এবং প্লাস গাঢ় H2SO4 ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ। সো তোমার তিনটা নাম এখানে মনে রাখতে হবে। পরিষ্কারক মিশ্রণ কি কি দেখো, 1 নম্বরে যে সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ, ডেকেন 19, এবং হচ্ছে এই ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ। এখন তোমার জন্য আমি টপিকটা আরেকটু সহজ করে দিই। কিভাবে, তোমার কোশ্চেন কি আসবে সেটা আমি বলে দিই। দেখো, তোমাকে তো বলবে যে নিচের কোনটি পরিষ্কারক মিশ্রণ নয়, তোমাকে কোথায় কোথায় কনফিউজড করবে। 1 নম্বর জায়গা হচ্ছে এইটা, দেখো এই যে লঘু। তোমাকে বলবে, তোমার চারটা অপশন এভাবে দিবে যে সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ, সোডিয়াম কার্বনেটের 10% গাঢ় দ্রবণ, ডেকেন 19, আর হচ্ছে তোমার ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। নিচের কোনটি নয়, সুতরাং তোমাকে একদম টু দি পয়েন্টে ফকাস করতে হবে। আচ্ছা, আমার এখানে লঘু দ্রবণ, এইটা মনে রাখতে হবে, তাহলে আমাদের গাঢ় দ্রবণ এখানে হবে না। ওকে, এটা তোমার 1 নম্বর। এই দেখো এখানে আমি লিখে রাখছি যে লঘু হবে কিন্তু গাঢ় হবে না। সো এই জায়গায় তোমাকে একটা জায়গা আছে কনফিউজ করার। ওকে, এরপরে দেখো সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট, এটা একই রকম দেখতে না, শুধু এখানে 2 আছে আর এখানে এইচ আছে, আর কিছু ডিফারেন্স নেই। সো তোমাকে কি করবে, দেখো বলবে যে সোডিয়াম Na2CO3 এর 10% লঘু দ্রবণ, পরের অপশন দিলে মনে করো NaHCO3 এর 10% লঘু দ্রবণ। সো তোমাকে একদম টু দি পয়েন্টে ফোকাস করতে হবে। আচ্ছা, এই যে Na2CO3, এইটা 10% লঘু দ্রবণ, এটা এই জায়গায় ভুল করা যাবে না। ওকে, সো তোমাকে কনফিউজ করা জায়গা এগুলো। সো প্রথম কোশ্চেন, প্রথম এমসিকিউটা তুমি পেরে গেলো। এর পরের এমসিকিউ আমরা চলে যাই। দেখো, তোকে বলবে যে নিচের কোনটি পরিবেশ বান্ধব ডিটারজেন্ট, একটা এমসিকিউ, নিচের কোনটি পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। এটা খুবই সহজ। দেখো, বান্ধব, বান্ধবের ব আছে না, মনে রাখবে বতে বাংলাদেশ, বিডি আমরা বলি না ইংলিশে, বিডি বলি না, বাংলাদেশ। তো বিডি মানে কি, দেখো বি তে হচ্ছে বান্ধব আর ডি তে হচ্ছে তোমার ডেকেন 19, খুবই সহজ।
বিতে বান্ধব আর ডিতে ডেকেন 90। তোমাকে তো একদম এইটাই করবে যে পরিবেশ বান্ধব ডিটারজেন্ট কোনটি। সো বান্ধবের বিতে বান্ধব আর ডিতে ডেকেন 90, এটা বাদ ইংলিশে কোশ্চেনটা করতে পারে। এটার ইংলিশ কিন্তু বায়োডিগ্রেডেবল। সো বায়োতে হচ্ছে মনে রাখবা বি, আর ডিতে ডিগ্রেডেবল মনে রাখবা আছে ডেকেন 90। ওকে, খুবই সিম্পল। এখন এখান থেকে আরেকটা এমসিকিউ কিভাবে দেয়, বলবে যে নিচের কোনটি ডেকেন 90 এর ক্ষেত্রে সঠিক নয়, এরকম করে কোশ্চেনটা দিবে কোনটি সঠিক নয়। সো দেখো কি কি সে এখানে সঠিক। এরা হচ্ছে পরিবেশ দূষণ করে না, মানে এটা ভালো, কারণ এটা বায়োডিগ্রেডেবল। 100% অণুজীব দ্বারা ভাঙনযোগ্য, ফসফেট মুক্ত। তোমাকে কোশ্চেন কি করবে দেখো, তোমাকে চারটা অপশন এভাবে দিল, একটা জায়গায় চেঞ্জ করে দিল যে পরিবেশ দূষণ করে, এটা একটা মনে করো অপশন দিয়ে দিল, আর একটা দিলে পরিবেশ দূষণ করে না, কোনটি সঠিক নয়। জাস্ট একটু জায়গায় চেঞ্জ করে দিবে, মনে করো এটা ফসফেট মুক্ত আছে, এখানে ফসফেট যুক্ত করে দিল। সো তোমাকে এই জায়গাগুলো ফোকাস রাখতে হবে, যে কোনটি ভাঙনযোগ্য, এখানে দিয়ে দিল ভাঙনযোগ্য নয়, দিয়ে একটা অপশন বানায় দিল। সো তোমার জাস্ট মেইন পয়েন্টটা ফোকাস রাখতে হবে। ওকে, সো আমাদের দুইটা পড়া হয়ে গেল, এবং 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা এটা আমরা পড়বো। তা আমরা বলি না যে আমরা যে আমাদের রিস্ক যেটা, সেটা আমরা সর্বোত্তম তালাশ করবো, তাই না? সর্বোত্তম রিস্ক তালাশ করো, এটা দিয়ে তুমি মনে রাখবা। কেন? তোমাকে কোশ্চেনটা কি করবে, বলবে আচ্ছা বলো সর্বোত্তম পরিষ্কারক নিচের কোনটি। সো এইভাবে মনে রাখবে, দেখো সর্বোত্তম রিস্ক তালাশ করো, করোতে তোমার ক্রমিক অ্যাসিড মিশ্রণ। এটা কিন্তু তোমার খুবই রিপিটেড একটা কোশ্চেন, ঠিক আছে? রিপিটেড একটা কোশ্চেন যে নিচের কোনটি সর্বোত্তম পরিষ্কারক। তুমি কোশ্চেন ব্যাংক খোলো, এই কোশ্চেনটা বারবার দেখবা আসছে, কোচিং এ পরীক্ষাতেও দেখবে এই কোশ্চেনটা বারবার আসছে, ঠিক আছে? তো সর্বোত্তম পরিষ্কারক কোনটা? ক্রমিক অ্যাসিড মিশ্রণ K2CR2O7 প্লাস গাঢ় H2SO4। ওকে, এখন এই ছন্দটা বা এই নামের মধ্যে আরো কিছু জিনিস আছে, যেমন তালাশ। তালাশ থেকে মনে রাখবা এই যে বিক্রিয়াটা হচ্ছে, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে? এখানে তোমার অপশনে দিয়ে দিবে যে নিচের কোনটি সঠিক নয়, তাপ উৎপাদী তাপ হারি, এরকম করে অপশন দিয়ে দিবে, ঠিক আছে? এরপরে তোমার কি দিল, সবুজ মিশ্রণ। এই যে তুমি এই মিশ্রণটা ইউজ করতেছো, তাই না? এটা তার মিশ্রণ, এই মিশ্রণটা যদি সবুজ হয়ে যায় কোনো কারণে, ঠিক আছে? সবুজ হওয়া মানে এরকম কিছু একটা উৎপন্ন হবে, ক্রোমিয়াম 2 আর সালফেট 3, এই যে CR2 আর SO4 হচ্ছে 3, এরকম কিছু উৎপন্ন হবে, ঠিক আছে? এইটা যদি কোনো কারণে উৎপন্ন হয়, মানে এটা সবুজ কালার হয়ে যাবে, কখন এটা ইউজ করা যাবে না। এটা একটা এমসিকিউ এখান থেকে। সো তোমার এইটা ছন্দ কি, সর্বোত্তম রিস্ক তালাশ করো। এইটা ছন্দ হচ্ছে তোমার পরিবেশ বান্ধবের বতে বিডি, ডিতে রেকেন 90, আর এখানে তোমার ফোকাস করার বিষয় হচ্ছে লঘু, ঠিক আছে? 10% লঘু দ্রবণ। আবার অনেক সময় 10-এর জায়গায় 20-15 ইচ্ছা মতো দিয়ে দেয়। সো তোমার এইখানেই তোমার পেঁচানোর জায়গা, আর কিছু না, সহজ জিনিসই তোমাকে পেঁচাবে। আচ্ছা, সো আমাদের এই টপিক হয়ে গেল। এরপর আমরা পরেরটা চলে যাই। দেখো এখান থেকে তোমার কি কি মনে রাখতে হবে, যে K2CR2O7 তোমার এটা 4 গ্রাম নিতে হবে, 2 ml গাঢ় 2 মোলার গাঢ় H2SO4 এটা হচ্ছে 40 ml নিতে হবে, এবং পাতিত পানি নিতে হবে হচ্ছে 40 ml। সো এটা তোমার বইয়ে আছে, এই ইয়াটা মনে রাখবে, এখান থেকে অনেক সময় এমসিকিউ দেয়। এখন এই যে বিক্রিয়াটা আমরা করবো, এই যে এই বিক্রিয়াটাতে আমরা করতেছি এতক্ষণ ধরে, যে এখানে এইটা লিখছি, এই বিক্রিয়াটা মেইন উদ্দেশ্য কি দেখো, এখানে জায়মান অক্সিজেন উৎপন্ন হবে, এইটাই তোমার এখানকার মেইন পড়া। জায়মান অক্সিজেন কি করবে, তোমার ময়লা দূর করবে। আমরা এমসিকিউ হয়ে গেলে পাবো এটা একটু পরে। দেখো NaOH, KOH আর HF। এখন তোমাকে আমি মনে করো কোশ্চেন করলাম এভাবে, তোমার বইয়ে লাইন লেখা আছে কি, তোমার বইয়ে লাইন লেখা আছে কাচের ক্ষয় করে, এরা মনে করো তোমার কাচে ক্ষয় করে। আমি তোমাকে কোশ্চেন করলাম, আচ্ছা বলো নিচের কোনটি কাচের নকশা করে। দেখো কাচের নকশা করা মানে কি, তুমি তো কাচে ক্ষয় করে নকশা করতেছো, তাই না? তো তোমার কাচে ক্ষয় করাও যা, নকশা করাও তাই। কে কে করে? খুবই গুরুত্বপূর্ণ HF, তোমার এটা মনে রাখতেই হবে, এটা একটা রিপিটেড একটা কোশ্চেন। HF হচ্ছে কাচের ময়লা দূর করে, আর KOH NaOH, ঠিক আছে? গেল। এরপরে এই কোশ্চেনটা দেখো, তোমার যখনই জাস্ট দেখো, এখানে আমি নীল কালি দিয়ে কেন এখানে বক্স করছি, এটার কারণ হচ্ছে যখনই তোমাকে স্পেসিফিকলি বলে দিবে গ্লাস সামগ্রী, গ্লাস থেকে তুমি তেল গ্যাস দূর করবা, তখন তোমার ডেকেন 90ও হবে না, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ হবে না, Na2CO3 সোডিয়াম কার্বনেট 10% লঘু দ্রবণ হবে না। স্পেসিফিক ভাবে যখন তোমার গ্লাস সামগ্রী বলে দিবে, তখন তুমি মারবা হচ্ছে কি অ্যাসিটন। এটা তোমার ডাইরেক্ট বইয়ের একটা লাইন, ঠিক আছে? আমি দেখা দিচ্ছি, গ্লাস সামগ্রী থেকে তেল গ্যাস পরিষ্কারের প্রয়োজনে অ্যাসিটন ব্যবহার করা হয়। সো এইটা একদম ফোকাস রাখবা যখন তোমার শুধুমাত্র গ্লাস সামগ্রী বলে দিবে। এটা বলবে না যে সর্বোত্তম কোনটি, বায়োডিগ্রেডেবল কোনটি, এইটা বললে তোমার অ্যাসিটন অ্যান্সার আসবে। CH3CO CH3, এই সংকেতটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটাকে অনেক সময় এইভাবে লেখে, দেখো এই যে CH3 দুইবার আছে না, 2 আর CO, এভাবে অনেক সময় লেখে। সো ঘাবড়াবো না। আচ্ছা, এবার দেখো আমি বই দেখাই দিই প্রত্যেকটা টপিক। দেখো আমাদের টপিকের নামই হচ্ছে ল্যাবরেটরি যন্ত্রপাতি ও ক্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল। প্রথমে এখান থেকে যেটা পড়তে হবে, যে এই দেখো পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি কোনটি কোনটি, পিপেট, পুরেট, কনিক্যাল ফ্লাস্ক, আরো যা যা আছে। কারণ এটা কি, এইগুলা তাপে সহজে ভাঙে না, এই জন্য এটা হচ্ছে শক্ত। ওকে, দেখো ছবিগুলা দেখলে তুমি একবার ছবিগুলোর দিকে তাকাবা কোনটা কি। হ্যাঁ, এই যে বুলেট দেখতে কিরকম, এই দেখো লম্বা, এরকম লম্বা একটা পিপেট দেখতে কিরকম, ফানেল দেখতে, বিকার চেনো, কনিক্যাল ফ্লাস্ক কেমন, পরিমাপক কেমন, হ্যাঁ এগুলো একটু দেখলা, ছবি দেখবে একবার মনে থাকবে তাইলে। এখন আসো বাকি টপিক বই দেখাই দিই। এখান থেকে তেমন পড়ার কিছু নাই, এই যে দেখো এখানে
এখান থেকে তুমি কি কি পড়বা? তোমাকে বলছে তৈলাক্ত পদার্থ, এটা কিন্তু তোমার একদম মেডিকেলে কোশ্চেন আসছে, আমি তোমাকে দেখা দিচ্ছি, এই ডাইরেক্ট লাইন দিয়ে কোশ্চেন আসছে। তৈলাক্ত পদার্থ থাকলে বিশেষত বুরেটের, এই যে এটা তোমার কিভাবে তুমি পরিষ্কার করবে, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। কারণ কি দেখো, তেল চর্বি, তোমার তেল চর্বি মানেই তোমার সবচেয়ে ভালো জিনিস দিয়ে পরিষ্কার করতে হবে। তুমি রিয়েল লাইফে দেখো, মনে করো তোমার হচ্ছে প্লেটে তেল ভরে আছে, তুমি খাবার খাইছো, প্লেটে তেল ভরে আছে, তো ওই তেলটা তুমি কি নর্মাল পানি দিয়ে মনে করো ধুলা বা কিছু একটা দিয়ে তুমি ধুলা, যাচ্ছে ভালো করে যায় না, তো তোমার সর্বোত্তম যেটা তোমার কাছে আছে সেটা তোমাকে ইউজ করতে হবে, তাহলে তোমার তেল চর্বি চলে যাবে। তো সর্বোত্তম আমরা কি পড়ছি, সর্বোত্তম রিস্ক তালাশ করো, করোতে ক্রমিক অ্যাসিড। ওকে, আচ্ছা এরপরে দেখো, এখান থেকে এটা অতটা ইম্পর্টেন্ট না, তাও অনেক সময় এরকম দিয়ে দেয় যে এখানে যেহেতু লেখা আছে যে রঙিন পদার্থ যেমন লৌহ লবণ, কপার লবণ, KMnO4, K2CR2O7, সো এখান থেকে এরকম করে কোশ্চেন দিতে পারে যে নিচের কোনটি রঙিন পদার্থ নয়। এই মনে করো এই তিনটা অপশন দিয়ে 4 নম্বরে অন্য কিছু একটা লবণ দিয়ে দিল। ওকে, এইটা দেখো গুরুত্বপূর্ণ, যে অ্যামোনিয়া দ্রবণ দিয়ে কার্যযন্ত্র পরিষ্কার করা যায়। অ্যামোনিয়া মানে কোন অ্যামোনিয়া, আমরা এই অধ্যায় শেষের দিকে পাবো লিকার অ্যামোনিয়া নিয়ে একটা টপিক আছে, সেই লিকার অ্যামোনিয়া দিয়েও কিন্তু কার্যযন্ত্র পরিষ্কার করা হয়। আচ্ছা এবার দেখো 3.1.3.1, এই টপিকে তোমার লেখা আছে যে তিনটা পরিষ্কারক মিশ্রণ আছে, কি কি? Na2CO3 10% লঘু দ্রবণ, ডিটারজেন্ট 19, এই দেখো এটা বায়োডিগ্রেডেবল, ফসফেট মুক্ত, 100% লবণযুক্ত, ভাঙনযোগ্য, ঠিক আছে, তেমন দূষণ সৃষ্টি করে না, এই যে পরিবেশ বান্ধব। সো তোমাকে একদম টু দি পয়েন্ট আমি ধরাই দিছি যে কোন কোন তোমার হচ্ছে মানে জায়গায় তুমি ভুল করতে পারো, ঠিক আছে। এরপর দেখো ক্রমিক অ্যাসিড মিশ্রণ, তুমি কি বলছি, সর্বোত্তম রিস্ক তালাশ করো, এই যে করোতে ক্রমিক অ্যাসিড শেষ। এই দেখো এখানে তোমার এগুলা পড়লা। এখন এইখানে এই যে জায়মান অক্সিজেন, এটা তোমার কি করবে, তেল জাতীয় ময়লাকে তোমার দূর করবে। ওকে, আচ্ছা এরপরে তোমার এই যে এই মিশ্রণগুলো তোমাকে পড়াই দিছি, এখান থেকে গেল। এবার লাস্ট যেটা পড়া, এই যে এটা তো তাপ উৎপত্তি বিক্রিয়া বললাম, এখন তাপ উৎপত্তি বিক্রিয়া কতটুকু টেম্পারেচার লাগবে এটা পড়তে হবে, 70 থেকে 80 ডিগ্রি টেম্পারেচার। ওকে, আচ্ছা এরপরে দেখো এই যে এখানে এখানে লেখা আছে, এই যে এই কথাটা গুরুত্বপূর্ণ, এটা তোমার অনুশীলনের একটা MCQ, যে এই যে তোমার এই ক্রোমিক অ্যাসিডের যে বিক্রিয়াটা করতেছো, ঠিক আছে, এখানে তোমার কি হচ্ছে আসলে, এখানে তোমার জারণ হচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখবা, অনুশীলনীতে যেটা পাবা, আমি যখন সলভ করবো অনুশীলনী কোশ্চেন আমি দেখা দিব, ঠিক আছে। এরপর দেখো এটা তাপ উৎপত্তি বিক্রিয়া গেল। এরপর আরেকটা জিনিস কি বলছিলাম, এই যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ গেল, এটা শেষ। এই যে দেখো এই লাইনটা লাস্টের একটা স্টার দিয়ে লেখা আছে, গ্লাস সামগ্রী থেকে তেল গ্রিস দূরকরণে প্রয়োজনে অ্যাসিটন ব্যবহার করা হয়। তোমাকে এই লাইনটা যদি হুবহু তুলে দেয়, তোমার অ্যাসিটন মারা লাগবে, ঠিক আছে, ক্রোমিক অ্যাসিড মারা যাবে না। অপশনে কিন্তু ক্রোমিক অ্যাসিডও থাকবে। এটা বাদে আরেকটা বিষয় আছে দেখো, যে যদি ওই অ্যাসিড ত্বকে লাগে, তুমি দেখো তোমার শরীরে অ্যাসিড লাগছে, তখন তুমি কি করবো, অবশ্যই খাট দিবা, প্রথমে পানি দিবা তারপরে খাট দিবা। প্রথমে তোমার প্রচুর পরিমাণে পানি দিবা, এটা মনে রাখবা। এই টপিকটা আমি লাস্টে পড়াবো, এই চ্যাপ্টারের লাস্টে আছে, এখানে দিয়ে দিচ্ছে তা পড়া দিচ্ছে। দেখো এখানে মনে করো তোমার প্রচুর পানি দিবা, তারপরে কি দিবা দেখো তো, সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট। এই দেখো সোডিয়াম বাইকার্বনেট 5% লঘু দ্রবণ, সেই 5% দ্রবণ, লঘুটুকু না, 5% NaCO3 এর দ্রবণ দিয়ে ভালোভাবে ধরে নিতে হবে। সো দেখো তোমার একদম এইগুলো কিন্তু কনফিউজ করার জায়গা, তোমাকে 4টা অপশনই মনে করে এরকম দিয়ে দিলাম, 5% সোডিয়াম কার্বনেট, 5% সোডিয়াম বাইকার্বনেট, 10% সোডিয়াম কার্বনেট, 10% সোডিয়াম বাইকার্বনেট। সো তোমাকে কনফিউজ করতে কিন্তু আমার সময় লাগবে না, কিন্তু তোমাকে একদম টু দি পয়েন্টে মনে রাখতে হবে। আচ্ছা এইখানে যদি এই কোশ্চেনটা করে অ্যাসিড লাগছে, তখন আমার 5% NaCO3 দিতে হবে, আর কিছু না। ওকে, একটু খেয়াল করে পড়লেই MCQ গুলো সহজ হয়ে যাবে। এরপরে দেখো এই যে তোমাকে যেটা বললাম, কাঁচে ক্ষয় করে, এই যে কাঁচে ক্ষয় করে ফেলে কে কে, এই যে HF করে, তারপরে এই যে কস্টিক সোডা, কস্টিক পটাশ, NaOH, KOH এগুলো করে, সেখান থেকে রিডিং পড়বা। এরপরে আসো আমরা প্রিভিয়াস এর কিছু কোশ্চেন সলভ করি। মেডিকেল আসছে কোশ্চেনটা, দেখো বুলেটের অভ্যন্তরে গ্রিজ বা তৈলাক্ত পদার্থ দূর করছে, তো এটা কিন্তু তোমাকে পড়ালাম। তোমার তোমার মনে প্লেটে তেল লেগে আছে বা গ্রিজ লেগে আছে, তুমি সবচেয়ে ভালো জিনিস দিয়ে পরিষ্কার করবা না, সবচেয়ে ভালো মিশ্রণ কি, সর্বোত্তম রিজ তালাশ করো, করোতে ক্রোমিক অ্যাসিড আর গাঢ় H2SO। ওকে, ইজি। এরপরের টপিকে আসো, এই নিচের কোনটি ল্যাবরেটরিতে সর্বোত্তম, দেখো সর্বোত্তম মানেই তোমার একটাই ছন্দ, সর্বোত্তম রিজ তালাশ করো, ক্রোমিক অ্যাসিড শেষ। এরপরে দেখো নিচের কোনটি বায়োডিগ্রেডেবল, কি বলছি, বায়োতে বি, ডি তে ডিগ্রেডেবল, এই যে ডিগ্রেডেবল, ডি তে ডেকেন 19, এই যে চলে আসলো। সো MCQ গুলো তোমার জন্য পারা খুব সহজ হয়ে যাবে যদি তুমি একটু টেকনিক্যালি পড়ো, ঠিক আছে, এত কঠিন কিছু না। এরপরে এটা আসলে আমরা সলভ করি, যে ক্রোমিক অ্যাসিড হতে উৎপন্ন কোন উপাদানটি জন্য এটি উত্তম পরিষ্কারক হিসেবে কাজ করে। দেখো ক্রোমিক অ্যাসিডের যে বিক্রিয়া তোমাকে পড়ালাম, তুমি কিন্তু একটা জিনিস পড়াইছি, দেখো জাইমন অক্সিজেনই হচ্ছে আসল এখানকার মেইন, ঠিক আছে, আসল যে কাজটা করে সে হচ্ছে কি করে, ময়লা দূর করে। এই যে জাইমন অক্সিজেন অপশন আছে, ঠিক আছে, ক্রোমিক আয়নও না, সালফেট আয়নও না, পটাশিয়াম আয়নও না। এই দেখো বিক্রিয়াটা দেখাই দিচ্ছে এখানে, এই যে এখানে বিক্রিয়া আছে, এই বিক্রিয়া করে লাস্ট এই দেখো তোমার এটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এইটাই তোমার আসলে ময়লাটা দূর করবে। 1.4, এখন আজকের এই ভিডিওটা মধ্যে 1.4 টপিকটা আমি দেখলাম বেশ বড়,
সেটাকে আমি দুইভাবে ভাগ করছি। 1.4 এর কিছু পার্ট আজকে, আর পরের দিন হচ্ছে, মানে পরের ভিডিওতে হচ্ছে 1.4 এর বাকি পার্টটা। ঠিক আছে? আচ্ছা, আসো আমরা শুরু করি। আয়তনিক বিশ্লেষণ কাজে ব্যবহৃত রাসায়নিক নিক্তি ও ব্যালান্স। এখন দেখো, নিক্তি বা ব্যালেন্স থেকে তোমার যা যা পড়তে হবে সেখানে আমি লিখে রাখছি। প্রথম কথা হচ্ছে, তোমার ল্যাবরেটরিতে কি কি ব্যালেন্স ইউজ করা হয়। এক নাম্বার মনে রাখতে হবে পলভঙ্গি ব্যালেন্স, সেকেন্ডটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। এখানে কিন্তু তোমার কি কি এমসিকিউ আসতে পারে, তোমার মেইন কথাই তোমার এখানে মনে রাখতে হবে যে এইটার হচ্ছে, মনে করো এটা যদি আমাদের দাঁড়িপাল্লা হয় একটা, পলভঙ্গি ব্যালেন্সটা কিরকম, এইখানে 0 এখানে 100, মানে এইখান থেকে মনে করো 1 2 3 4 করতে 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 এখানে 100 চলে গেল। এটা তো তোমার পলভঙ্গি ব্যালেন্সের দেখতে, মনে করো এটা স্কেলটা কেমন। আর সার্ট্রিয়াসটা কিরকম, দেখো তোমার এরকম একটা সেম জিনিস কিন্তু তিনটা ভাগ, এদিকেও 50, এদিকে 0, আবার এদিকেও 50। ঠিক আছে, মানে এখান থেকে মনে করো 1 2 3 4 করতে করতে 50 গেল, আবার এখানে 1 2 3 4 করতে করতে 50 গেল। এইটা হচ্ছে তোমার সার্ট্রিয়াস ব্যালেন্স, এরকম দেখতে। জাস্ট প্রথমে তোমার এইটুকু মনে রাখতে হবে। সেকেন্ড কথা দেখো, এই যে এইখানে যে কয়েকটা কথা লিখে রাখছি খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে কনফিউজ করার জন্য সেরা জায়গা। ঠিক আছে, দেখো তোমাকে আমি কোশ্চেন করলাম এরকম যে বলো, কঠিন সেকেন্ডারি পদার্থ তুমি ওজন নিবা কোন ব্যালেন্সে, তুমি তরল সেকেন্ডারি পদার্থের ওজন নিবা কোন ব্যালেন্সে। আমরা প্রাইমারি সেকেন্ডারি একটু পরেই পড়বো পদার্থগুলো, কিন্তু আগে এইটা পড়ে রাখা ইম্পর্টেন্ট। তোমাকে আমি বললাম যে নিচের কোনটি ক্ষয়কারী রাসায়নিক পদার্থ পরিমাণে ব্যবহার করা হয়। ঠিক আছে, সো তিনটা কোশ্চেন, বাট তোমাকে এটা মনে রাখতে হবে। দেখো, আমরা আগে এটা পড়ি। তরল সেকেন্ডারি পদার্থ, ঠিক আছে, মনে করো যেটা তরল অবস্থায় আসে, সেটাকে আমরা কি দিয়ে মাপবো। আমি একটা ছবি দিয়ে রাখছি এখানে, দেখো এটা দেখতে তোমার এই যে মেজারিং সিলিন্ডার, এটা কিন্তু তোমার একটা মেজারিং সিলিন্ডার। তো তুমি মনে রাখবা, আমি মেসি দিয়ে মনে রাখতাম যে তরল মাপবো মেসি দিয়ে। ঠিক আছে, তরল মাপবো মেসি দিয়ে। মেতে হচ্ছে মনে করো মেজারিং সিলিন্ডার, সিতে হচ্ছে সিলিন্ডার, আর সিতে মনে রাখতাম সেকেন্ডারি, মানে তরল সেকেন্ডারি। তরল সেকেন্ডারি পদার্থে কি কি আছে দেখো, গাঢ় HCl, গাঢ় H2SO4। ওকে, সো তোমার কোশ্চেনটা এইভাবেও দিতে পারে যে বললো গাঢ় H2SO4 মাপবো কোন হচ্ছে ইয়া দিয়ে, কি বলে, কোন নিকটি দিয়ে বা কোন ব্যালেন্স দিয়ে। ঠিক আছে, তোমার মনে রাখতে হবে মেসি বা মেজারিং সিলিন্ডার দিয়ে। ওকে, সো এইটা পড়া আমাদের হয়ে গেল, খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো, কঠিন সেকেন্ডারি পদার্থ মাপবা তুমি কি দিয়ে, এটা মাপবা তুমি রাফ ব্যালেন্স দিয়ে। তোমাদের বইয়ের রাফ ব্যালেন্স সম্পর্কে জাস্ট নামটা দেওয়া আছে, এটার বিস্তারিত কিছু বলা নাই। ঠিক আছে, তো জানারও দরকার নাই, জাস্ট নামটা জেনে রাখো যেন এই এমসিকিউটা ভুল না করো। যে কঠিন সেকেন্ডারি পদার্থ মাপবা তুমি কি দিয়ে, রাফ ব্যালেন্স দিয়ে, আর তরল মাপবা তুমি মেসি দিয়ে। শেষ। আচ্ছা দেখো, যেটাই কঠিন সেকেন্ডারি সেটাই ক্ষয়কারী, এটা মনে রাখবো, যেটাই কঠিন সেকেন্ডারি সেটাই ক্ষয়কারী। কেন? ক্ষয়কারী রাসায়নিক পদার্থ পরিমাপ করবা রাফ ব্যালেন্স দিয়ে, কঠিন সেকেন্ডারি পদার্থ ওজন নিবা তুমি রাফ ব্যালেন্স দিয়ে। এখন এই ক্ষয়কারী কেন বলা হচ্ছে এটা, বা এটা রাফ ব্যালেন্স কেন বলা হচ্ছে, কারণ এখানে সঠিকভাবে ওজন নেওয়া যায় না। সো প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ এখানে, একদম খুব মানে ইম্পর্টেন্স দিয়ে পড়বা এটা। তরলের ক্ষেত্রে মেসি, কঠিনের ক্ষেত্রে রাফ, ক্ষয়কারীর ক্ষেত্রে রাফ। ওকে, আচ্ছা, মেজারিং সিলিন্ডার ছবিটা দেখলা, এই ছবিটা দিছি কারণ ছবি দেখলে যেন তোমার মনে পড়ে যে আচ্ছা তরল মাপছি আমরা মেসি দিয়ে। শেষ। এরপরে আমরা দেখো প্রাইমারি সেকেন্ডারির কথা বললাম না, এটা আমরা একটু পড়বো এখন। তোমার প্রথম কাজ হচ্ছে প্রাইমারি সেকেন্ডারির প্রথম যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো একবার করে রিং দেওয়া। এখান থেকে তোমার একটা এমসিকিউ চলে আসতে পারে যে নিচের কোনটি সেকেন্ডারি বৈশিষ্ট্য নয়। আমি পড়াচ্ছি, বাট তার আগে তোমাকে শিখাই দিই যে তুমি কিভাবে একটা, মানে মনে করো তোমাকে দিয়ে দিলাম Na2CO3, এটা তুমি কিভাবে চিনবা প্রাইমারি না সেকেন্ডারি। খুবই সহজ একটা ট্রিক আছে, সেটা কি দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রত্যেকটা যৌগের মধ্যে সি থাকবে, সবগুলোর মধ্যে সি থাকবে। দেখো দেখাই, এই দেখো Na2CO3, এই যে সি আছে, H2C2O4, এই দেখো সি আছে। তারপর দেখো এই যে Na2C2O4 সি আছে, K2Cr2O7 সি আছে। এই যে Cr এর মধ্যে তো সি আছে, তাই না? এটা ট্রিক তোমার, সি আছে। কিন্তু একটাই ব্যতিক্রম আছে সবগুলোর মধ্যে, ঠিক আছে, HCl। দেখো HCl এও কিন্তু তোমার সি আছে, HCl সি আছে, কিন্তু এটা তোমার প্রাইমারি হওয়ার কথা ছিল, কিন্তু প্রাইমারি না হয়ে কি হবে, এটা সেকেন্ডারি হবে। বুঝছো, মানে একটাই ব্যতিক্রম তোমার, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সবার কাছে সি থাকবে, একটা বাদে, মানে HCl ও সি আছে কিন্তু সেটা প্রাইমারি না হয়েও সেকেন্ডারি। ওকে, এরপরে দেখো যে কথাটা, যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। সো তোমাকে যদি বলে যে নিচের কোনটি প্রমাণ দ্রবণ, এটা আমি অনেকবার ফেস করছি পরীক্ষা দেওয়ার সময়, নিচের কোনটি প্রমাণ দ্রবণ, তোমাকে প্রমাণ দ্রবণ যদি তোমাকে এই কোশ্চেনটা করে, তোমাকে ফোকাস করতে হবে প্রমাণ দ্রবণ মানেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তখন তোমার অপশনে তাকাতে হবে যে আমার এইগুলার মধ্যে কিছু আছে নাকি। বুঝতে পারছো কিভাবে তুমি অ্যান্সারটা করবা? তোমার প্রমাণ দ্রবণ হতে গেলে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড হওয়া লাগবে। তোমার যদি এরকম অপশন থাকলো, মনে করো এইটা 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 থাকলো আর এটা থাকলো, তাহলে তোমার কোনটা অ্যান্সার হবে? এইটা অ্যান্সার হবে। বুঝতে পারছো? তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড হওয়া লাগবে। এরপরে দেখো আমরা বৈশিষ্ট্যগুলো বলি, সেকেন্ডারিটা পড়লেই হবে। দেখো এরা হচ্ছে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা, বায়ুর সংস্পর্শে অপরিবর্তিত থাকে, ওজন নেওয়ার সময় রাসায়নিক ক্ষতি করে না,
তারপরে প্রস্তুত করা দ্রবণ দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার যে কোনো একটা চেঞ্জ করে দিবে, দুইটা রিডিং বলবা, যে কোনো একটা চেঞ্জ করে দিয়ে বলবে কোনটি সঠিক নয়। এটা কোশ্চেন প্যাটার্ন এরকম। আচ্ছা, এইখান থেকে একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে মেডিকেল 12-13 আবার 91-92 সালে। এই যে এই কোশ্চেনটা আসছিল, আমি দেখাবো একটু পরে। আচ্ছা, আমরা পরের টপিকে যাই। পলভঙ্গি ব্যালেন্স খুবই গুরুত্বপূর্ণ। দেখো পলভঙ্গি ব্যালেন্স আমরা পড়লাম, এখানে 0, এদিকে 100 থাকবে। এখন এই পলভঙ্গি ব্যালেন্স থেকে তোমার আসলে কি কি পড়া লাগবে, ঠিক আছে। পলভঙ্গি ব্যালেন্সের ম্যাথ তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, সো এটা আমি এখানে শিখাবো না, কারণ হচ্ছে মেডিকেলে ওই ম্যাথ আসে না, ঠিক আছে। কিন্তু তোমার এখান থেকে কি কি পড়তে হবে সেটা দেখাই দেবো। দেখো পলভঙ্গি ব্যালেন্সের 4টি অংশ। কি কি? 4টা নামই মনে রাখতে হবে: বেদি বা বেস, স্তম্ভ বা কলাম, তুলাদণ্ড বা বিম, আর রাইডার। এখন এখান থেকে তোমার আসলে কোশ্চেন কি করবে, কোশ্চেন করবে বলবে বেদি কি দিয়ে তৈরি, কলাম কি দিয়ে তৈরি, বিম কি দিয়ে তৈরি, রাইডার কি দিয়ে তৈরি। মনে রাখা খুবই সহজ, ঠিক আছে। দেখো বেদি, বেদি মনে রাখবো তুমি ইবোনাইট বা গ্রানাইট দিয়ে তৈরি, কয়েকবার পড়লে এটা হয়ে যাবে। এরপরে দেখো আমরা তুলাদণ্ড রাইডার করি একসাথে, দেখো। অথবা কলাম আর বিম একসাথে করে, দেখো কলাম আর হচ্ছে বিম। দেখো এখানে পিতল আছে, এখানেও পিতল আছে। আবার দেখো রাইডারের মধ্যে এখানে অ্যালুমিনিয়াম আছে, এখানে অ্যালুমিনিয়াম আছে। তো তোমার মনে রাখা কষ্ট হবে না, কিন্তু একটাই আলাদা, বেদি বা বেস। এটা হচ্ছে তোমার ইবোনাইট বা গ্রানাইট দিয়ে তৈরি। কলাম আর বিম মনে রাখবা, কলামে পিতল আছে, বিমেও পিতল আছে, কিন্তু বিমে একটা জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। রাইডারে অ্যালুমিনিয়াম তো আছে, সাথে আবার প্লাটিনামও আছে। সুতরাং মনে রাখা সহজ। তোমাকে বললো কলাম কি দিয়ে তৈরি, পিতল, ঠিক আছে। তুমি এইভাবে মনে রাখতে পারো, তোমার কাছে একটা কলম আছে পিতলের, পিতলের তৈরি, পিতলের কলম। আমরা যে কাঁসার থালায় খাই না, ওরকম মনে রাখবো পিতলের হচ্ছে কলম আছে। তারপরে বিম কি দিয়ে তৈরি, অ্যালুমিনিয়াম পিতল দিয়ে তৈরি। রাইডার কি দিয়ে তৈরি, প্লাটিনাম অ্যালুমিনিয়ামের লুপ বা পেঁচানো। ওকে। এখন এখান থেকে আরেকটা কোশ্চেন করে এরকম, যে নিচের কোনটি নিক্তির প্রধান অংশ, এই পলভঙ্গি ব্যালেন্সের নিক্তির প্রধান অংশ। এটা হচ্ছে তোমার এই যে তুলাদণ্ড বা বিম, বিমের মাধ্যমেই তোমার এটা হচ্ছে প্রধান অংশ। এখন দেখো এখানে একটা কথা বলছে যে পলভঙ্গি ব্যালেন্স নির্ভুলভাবে কতটুকু মাপা যায়। আমার এটা খুব কনফিউজড হতো, অপশনে তোমার কিভাবে দিত, মনে করো 0.001, 0.0001, 0.01, মানে এই শূন্য শূন্য দেখে আমার খুব মাথা ঘুরতো। এই জন্য আমি জাস্ট একটা কথা মনে রাখতাম যে 3টা শূন্য, কিছুই না, আমি আর কিছুই মনে রাখবো না, আমি জাস্ট একটা কথা মনে রাখবো 3টা শূন্য, 1 2 3, যেন আমি কনফিউজ না হই। 3টা শূন্য, তারপর আমি এক বসাচ্ছি। ওকে। সো পলভঙ্গি ব্যালেন্সে নির্ভুলভাবে মাপা যায় কতটুকু, সেটা হচ্ছে 0.301। এই 3টা শূন্যের উপর ফোকাস রাখবা, কারণ এখানে তুমি কনফিউজ হবা পরীক্ষার হলে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই রাইডার ধ্রুবক। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটাও আমি মনে রাখতাম সেম ওয়েতে, 3টা শূন্য। তারপরে আমি আমার মতো মনে রাখবো যে 1 কখন হবে, 2 কখন হবে, 3টা শূন্য। তোমার যখন 5 গ্রাম রাইডার ব্যবহার করা হবে, 5 ছোট না তাই ছোট মান, 10 বড় না তাই বড় মান, 2 শেষ। তো 3টা শূন্য, এখানে তুমি যেন কনফিউজ না হয়ে পড়ো। ওকে, এই যে লিখে রাখছি 3টা শূন্য। আচ্ছা, এরপরে দেখো এইটা হচ্ছে তোমরা তো 9-10 থেকে পড়ে আসতেছো, সেমি মানে 0.5 মোলার, ডেসি মানে 0.1, সেন্টি মানে 0.01, মিলি মানে 0.001। এখন এই ছোট্ট এই সিম্পল জিনিসটাই যেন পরীক্ষায় ভুল না হয়। আমরা কিন্তু অনেকে পরীক্ষার হলে যায় এগুলো কনফিউজড হয়ে যায়। আচ্ছা, ডেসি মানে কি ছিল, সেন্টি মানে কি ছিল। ডেসি মানে মনে রাখবা 10, 10 মানে কি 1/10 মানে 0.1। সেমি মানে কি, সেমি ফাইনাল বলি না, মানে অর্ধেক। সেন্টি, সেন্টি মানে 1/100। মিলি মানে 1/1000। ওকে। এখানে মোলারিটি, মোলারিটি কিসের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর। গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ওকে। সো এই সিম্পল সিম্পল টপিক ভুল করবা না। এরপর দেখো পরের টপিক আমরা চলে যাই, 1.4.2, এটাই আমাদের লাস্ট টপিক। যে ডিজিটাল ব্যালেন্স 2 ডিজিট ও 4 ডিজিট। 2 ডিজিট মানে কি, দেখো তোমার আমি 0.01, 2 ডিজিট, 0.0001, 4 ডিজিট। বলো তো কোনটা বেশি সূক্ষ্ম? অবশ্যই এটা, তাই না, বেশি মান পাচ্ছ। সেটাই দেখো আমরা এভাবে মনে রাখবো, 2 ডিজিট, তাই না। 2 ডিজিট মানে কি, 2 মানে সেকেন্ড, তাই না, সেকেন্ড থেকেই সেকেন্ডারি। এই তাহলে মনে রাখবা কি, তোমাকে যখন কোশ্চেন করবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপবে তুমি, মাপার জন্য কোন কয় ডিজিটের দাঁড়িপাল্লা ব্যবহার করবা, 2 ডিজিট না 4 ডিজিট। দেখো সেকেন্ড থেকে সেকেন্ডারি মানে 2, এই যে সেকেন্ড মানে 2 লিখে রাখছি, সেম সিকিউরিটা পারবা। আচ্ছা, তাহলে দেখো প্রাইমারি আমরা কোনটা মাপবো, এটা তো সেকেন্ডারি মাপলাম 2 ডিজিট দিয়ে, তাহলে প্রাইমারি মাপবো 4 ডিজিট দিয়ে। এই যে দেখো 4 ডিজিট মাপবো আমরা কি দিয়ে, প্রাইমারি মাপার জন্য সব সময় 3টা শূন্য, 3। ওকে, 3টা শূন্য। তাহলে এইটুকু আমাদের হয়ে গেল। এখন আমাদের নোট পড়া শেষ, এখন আমি বই দেখা দিব। দেখো এই যে 1.4 পলভঙ্গি সার্টোরিয়াস কি কি দেওয়া আছে, এই যে রাব ব্যালেন্সের কথাটা তো এখানে বলছে, এই যে সঠিকভাবে ওজন নেওয়া যায় না, ক্ষয়কারী রাসায়নিক পদার্থ, এটা পড়বা। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি কি আছে দেখবা।
এই দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে প্রমাণ দ্রবণ তৈরি করা যায়, ঠিক আছে। 0.1 মোলার এটা হচ্ছে প্রমাণ দ্রবণ। কিন্তু অপশন কিরকম থাকবে, 0.1 মোলার মনে করো K2Cr2O7, এই যে এটা তোমার একটা হচ্ছে মানে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড মানে সরি প্রমাণ দ্রবণ, ঠিক আছে। কিন্তু আবার 0.1 মোলার HCl এটা কিন্তু হচ্ছে না, কারণ এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, বুঝতে পারছো। এই যে যেটা তোমাকে পড়ালাম এখান থেকে, এই দেখো এই দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যে কঠিন তুমি মাপবা রাফ দিয়ে, তরল সেকেন্ডারি মাপবা মেসি দিয়ে, শেষ। তারপরে এখানে তোমার অনেক কথা লেখা আছে, তুমি খালি দাগানো লাইনগুলো পড়বা, যে 3টা লেভেলিং স্ক্রু থাকে, কলাম তোমার এই যে পিতল বা ব্রাশ দিয়ে তৈরি, এই যে এটা তোমার প্রধান অংশ কোনটি, তুলাদণ্ড বা বিম, ঠিক আছে। আর এটা তো দেখাই দিলাম, এই যে 0 থেকে 100, আর এদিকে হচ্ছে 50, 0, 50। রাইডার কি দিয়ে তৈরি, এই দেখো প্লাটিনাম অ্যালুমিনিয়ামের লুপ দিয়ে তৈরি, ওকে। এরপরে আসো এই যে এখানে তোমার এই যে এগুলো দেখবা, রিডিং অতটা ইম্পর্টেন্ট নয়। এই যে 5 গ্রাম রাইডার তুমি কি মনে রাখবে, 3টা শূন্য হবে অলওয়েজ, 5 ছোট তাই 1, 10 10 mg, এখানে হচ্ছে তোমার 0.000, মানে 3টা শূন্য 2। এখন তোমাকে আরেকটা জায়গায় তোমাকে একটু কনফিউজ করে দিই, দেখো কিভাবে তোমার এখানে এমজি আছে না, এখানেও এমজি আছে না, কিন্তু এখানে কি আছে, এখানে গ্রাম আছে, তাই না। এখন আমি অপশনে কি করলাম, তোমার এখানে গ্রাম আছে না, এটাকে আমি আরো এমজিতে করে দিলাম। সো তোমার এই কনভার্সন গুলো, এই যে ছোট ছোট জায়গায় তোমাকে ফোকাস করতে হবে, ঠিক আছে, তাহলেই কিন্তু তুমি মানে আর কনফিউজড হবে না বা ভালো নাম্বার পাবা। কারণ একই পড়া সবাই পড়তেছে, তুমিও পড়ে যাচ্ছ 0.301, এরপরে গ্রাম আছে না এমজি আছে না কেজি আছে তোমার মনে নেই, কিন্তু যে এইখানে ফোকাস করবে, এইখানে যে ফোকাস করবে সেই ভালো করবে, ঠিক আছে, সেই মার্ক বেশি পাবে। তুমি এখানে ভুল করে আসলে হয়তো তোমার পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু এসে দেখতেছে যে না আর অনেকগুলো এমসিকিউ ভুল, কারণ তোমার এই যে ছোট ছোট জায়গায় ফোকাস করতে হবে। ওকে, আচ্ছা এখানে তেমন কিছু নাই। এই যে আরেকটা কথা বলি, দেখো এটা 1.1, এই যে প্রথম একটা এমসিকিউ, তুমি এই যে বইয়ের মাঝে মাঝে যে ছোট ছোট এমসিকিউ আছে, এগুলো মনে করো ইনফিনিটি স্টার, মানে একটা এমসিকিউ বাদ দিবা না, একটাও না, প্রত্যেকটা মুখস্থ করবা। রাসায়নিক নীতিতে সঠিকভাবে ওজন নেওয়া যায়, ওজন পরিমাপ করা যায় কত, কি বলছি, 3টা শূন্য হবে বলে, যে 1 2 3, শেষ অ্যান্সার, এটাই অ্যান্সার। আরেকটা কাজ করতে পারো, আমি যেটা করতাম, এই যে মনে করো 1.1 না, এটা বারবার ওই বইয়ের লাস্টের না যে আমি এটা উপরে লিখে রাখতাম, এটার অ্যান্সার হচ্ছে ঘ। জানো আমি এমসিকিউটা পড়ার সময় আচ্ছা এই উপরে দেখে নি, এই যে এটা 1.1, এটা হচ্ছে ঘ অ্যান্সার, শেষ। তোমরা এটা করতে পারো, তাহলে বারবার উল্টানো লাগবে না পেজ। এই যে মোলারিটি মোলারিটি এগুলো পড়াই দিলাম, এই দেখো এগুলো দেখাই দিছি, ঠিক আছে। এগুলো ছোট ছোট জিনিস ভুল করবা না, সিম্পল জিনিস। এটাও দেখাই দিলাম কিভাবে তুমি মনে রাখবা। হুম, এটা দেখবা এখান থেকে, এই 2 ডিজিট 4 ডিজিট শিখাই দিয়েছে, এই যে সেকেন্ডারি মানে 2 ডিজিট, আর হচ্ছে ব্যবহারটা রিডিং করবা, 4 ডিজিটটাও এখান থেকে রিডিং করবা, ঠিক আছে, কোথায় কোনটা হলো। আরেকটা জিনিস যেটা পড়বা সেটা হচ্ছে এই যে ডিজিটাল ব্যালেন্সের ব্যবহার এবং সুবিধা অসুবিধা, এটা একবার রিডিং করলে পারবা, এখানে কিচ্ছু নেই, ঠিক আছে, উত্তপ্ত জিনিস ইউজ করা যাবে না। আচ্ছা পলভঙ্গি 4 ডিজিটের মধ্যে রিডিং পড়বা, এটাও দেখে দিবা। এই দেখো লাস্টে জেনে নামের মধ্যে তোমার এমসিকিউ আছে, ক্ষয়কারী রাফ, ক্ষয়কারী তরল সেকেন্ডারি মেজারিং সিলিন্ডার, তরল মানে মেসি, আর ক্ষয়কারী কঠিন মানে তোমার রাফ, ওকে, ভুল করবা না, বারবার এটা রিপিট করলাম। এখন দেখো এমসিকিউ গুলো আমরা সলভ করবো, ঠিক আছে। 2 ডিজিট ব্যালেন্স ব্যবহারের সুবিধা 9 কোনটি, এই ধর 9-এর উপর একটা গোল নামের রাখবা সুন্দর করে পরীক্ষার খাতায়, ঠিক আছে, কারণ তোমার এটা যেন ভুল না যায়, তুমি যেন মানে মানে এই জিনিসটার উপর বারবার চোখ পড়ে, তখন তোমার আর ভুল হবে না। দেখো ব্যবহার পদ্ধতি সহজ, এটা ঠিক আছে, দামে সস্তা, এটাও ঠিক আছে, ব্যবহারের দক্ষতার প্রয়োজন নেই, এটাও ঠিক আছে, কিন্তু ভুল করলে এই যে খুব সংবেদনশীল, এটা ভুল, সুতরাং এটাই তোমার অ্যান্সার। আচ্ছা তারপর দেখো 4 ডিজিট ব্যালেন্স দিয়ে কত এমজি পর্যন্ত ওজন মাপা যায়, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 0.1 mg গেল। রাসায়নিক নিক্তির আরোহী বা রাইডার কি দিয়ে তৈরি, তোমাকে কিন্তু পড়ালাম, নিক্তির আরোহী বা রাইডার কি দিয়ে তৈরি, প্লাটিনাম ছিল না, প্লাটিনাম প্লাটিনাম ছিল, ঠিক আছে, প্লাটিনাম। পলভঙ্গি ব্যালেন্সের তুলাদণ্ড কি দিয়ে তৈরি, দেখো তুলাদণ্ড পিতল, পড়ালাম তখন, ঠিক আছে। আচ্ছা একটি পলভঙ্গি ব্যালেন্সের ভীম কতটি ক্ষুদ্রাকারে ভাগ থাকে, এটা মানে কি, মনে বলছে 0 থেকে 100 পর্যন্ত ভাগ থাকে না, তাহলে 100টা ভাগ। পলভঙ্গি ব্যালেন্সের কয়টি অংশ, 4টি অংশ, পারবা এটা। রাসায়নিক নিক্তির বেদি, বলতো বেদি কি দিয়ে তৈরি, ইবোনাইট, প্রথমেই পড়ালাম এটা। এটা তোমার এই তখন দেখা দিলাম একটা এমসিকিউ আসছিল, সেটা হচ্ছে কি হবে, দেখো কোথায় সি আছে, এখানে সি নাই, এখানে সি নাই, এখানেও সি নাই, কিন্তু এখানে সি আছে, এই যে প্রাইমারি থাকলে সি থাকবে, এই সিএল বাদে। আজকে আমাদের আগের ভিডিওতে আমাদের 1.4 টপিকটা শুরু করছিলাম, কিন্তু ওইটা ভিডিওতে বেশ বড় হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা ভেঙে ভেঙে দুটা করতেছি। তো আজকের ভিডিওতে আমরা মেনত
1.4.3 আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাঁচের যন্ত্রপাতি, এটা নিয়ে পড়বো। আর হচ্ছে 1.5 কনিক্যাল ফ্লাস্ক, ওয়াশ বোতল, বুলেট, পিপেট ব্যবহারের কৌশল, এগুলো নিয়ে পড়বো। ঠিক আছে, সো ফার্স্টে এই যে ছকটা তোমাকে দেখাচ্ছি, এই ছকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ছক এই চ্যাপ্টারের জন্য। তুমি যদি এই ছকটা পড়ো সুন্দর করে, তোমার এই ওইটুক টপিক থেকে আর কোনো কোশ্চেন ইনশাল্লাহ আটকাবে না। এবং এই টপিক থেকে দেখো 2বার মেডিকেল কোশ্চেন চলে আসছে। ঠিক আছে, তো এই ছকটা তোমাকে পড়ায় দিই, তারপরে তুমি বই পড়ো, দেখো তোমার জন্য কতটা সহজ হয়। প্রথমে দেখো মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার নিয়ে পড়বো, তারপরে কনিক্যাল ফ্লাস্ক, বুরেট, আয়তনিক ফ্লাস্ক বা মেজারিং ফ্লাস্ক আর পিপেট, মোট 1 2 3 4 5টা জিনিস নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, তা আসো আমরা মেজারিং সিলিন্ডার বা মেসি দিয়ে পড়া শুরু করি। আগের ভিডিও যারা দেখছো সেখানে দেখছো আমি পড়াইছি যে তরল হচ্ছে তোমার সেকেন্ডারি পদার্থ মাপার জন্য মেসি ইউজ করা হয়, মানে মেজারিং সিলিন্ডার ইউজ করা হয়। ওকে, এটা মনে রাখবো। যেমন এই দেখো তরল তোমার হচ্ছে সেকেন্ডারি পদার্থ, এই সিল কিন্তু সেকেন্ডারি পদার্থ। মনে করে পড়াইছিলাম যে সি থাকবে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে, শুধু একটা ব্যতিক্রম যে এই সিএল সি থাকা সত্ত্বেও সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো যারা আগের ভিডিওটা দেখোনি সেখানে দেখে আসতে পারো। ঠিক আছে, যাদের কোনো সমস্যা আছে। তো দেখো প্রাইমারি মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার। এখন তোমার কোশ্চেনে কি করবে দেখো, কোশ্চেন তোমাকে এভাবে করলো 0.1 ml ACL দ্রবণ পরিমাপের জন্য তুমি কোনটা ইউজ করবা। তোমাকে 1 2 3 4 চারটা মনে করো অপশন দিয়ে দিল। তোমাকে আমি এখানে লিখে রাখছি দেখো, কোশ্চেনে ঘনমাত্রা দেখা মাত্রই মাপন সিলিন্ডার, তুমি আর কোনো দিকে তাকাবে না। তোমাকে কোশ্চেনে এই যে ঘনমাত্রা দিয়ে দিছে, ঠিক আছে, ঘনমাত্রা দেখা মাত্রই মাপন সিলিন্ডার বা মেজারিং সিলিন্ডার। যে আমার কথা বিশ্বাস না হয়, অনুশীলনীতে ঠিক সেম দেখো এই কোশ্চেনটা মনে অনুশীলনীর সেম একটা কোশ্চেন আছে, সলভ করবা। ঠিক আছে, এবং এটা মেডিকেলও বিশালে আসছে, আমি একটু মানে মেডিকেলের কোশ্চেন সলভ করলে ওখানে দেখাবো। তো এটা আসলে পড়ি বাকি জিনিসগুলা, যে মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার তুমি কোশ্চেনে যদি ঘনমাত্রা দেখো তাহলেই তুমি এটা মারবা। সেকেন্ড কথা হচ্ছে এটা নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড ও পানি পরিমাপ করা যায় এখানে। ঠিক আছে, গাঢ় অ্যাসিড আর পানি পরিমাপ করা যায় নির্দিষ্ট আয়তনে, এবং সর্বনিম্ন কতটুকু মাপা যায় এটা তোমাকে মনে রাখতে হবে, 1 ml। ঠিক আছে, সর্বনিম্ন তুমি 1 ml মাপতে পারবা মেজারিং সিলিন্ডার দিয়ে, মেসি দিয়ে। ওকে, সো আমাদের মেজারিং সিলিন্ডার পড়া শেষ। সেকেন্ড পড়া হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। আসো, কনিক্যাল ফ্লাক্সে আমরা মোটামুটি 250 ml পর্যন্ত মাপতে পারি। এখন তোমাকে একটা ছন্দ আগে শিখাই দিই, তারপরে তোমাকে জিনিসটা দেখাই। দেখো টিকেবি, ঠিক আছে, এটা হচ্ছে আমি এভাবে মনে রাখছিলাম যে আমার এক ফ্রেন্ড ছিল, ও খুব এই কথাটা বলতো যে তোমরাই খেলো ভাই। তো তোমরাই খেলো ভাই, টিকেবি, তোমরা টিকেবি মনে রাখতে পারো। টিতে হচ্ছে টাইট্রেশন, টাইট্রেশন করে দুইজন, তোমার বই অনুযায়ী দুজন হচ্ছে টাইট্রেশন করে কে কে, কনিক্যাল ফ্লাক্স আর এটা হচ্ছে বুলেট। এখন দুইটাই তো তোমার হচ্ছে টাইট্রেশন করে, কিন্তু দুটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য একটা জায়গায়, সেটা হচ্ছে দেখো বুরেট, বুরেট মনে রাখবা, বুরেট মানে হচ্ছে বুয়েট, বুয়েট মানে সূক্ষ্ম, এভাবে মনে রাখতে পারো। আমি এভাবে মনে রাখতাম যে বুরেট মানেই বুয়েট, আর বুয়েট মানে সূক্ষ্ম, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে মনে করে কাজ করে, বা হচ্ছে এরকম মনে রাখতে পারো। যে তাহলে দেখো সূক্ষ্ম মানে কি, তোমার কম মানে 25 ml আর 50 ml নিয়ে তারা কাজ করে বুলেট, কিন্তু কনিক্যাল ফ্লাক্স করে বেশি, 250 ml নিয়ে কাজ। এইটাই হচ্ছে মেইন ডিফারেন্স এখানকার, বুলেট কম নিয়ে কাজ করে, কনিক্যাল ফ্লাক্স বেশি নিয়ে কাজ করে, কিন্তু দুটাই আবার টাইট্রেশন করে। ঠিক আছে, এই বুয়েট বা বুলেট মানে মনে রাখবা সূক্ষ্ম। ওকে, আচ্ছা, তাহলে দেখো কনিক্যাল ফ্লাক্স কি মোর বলছি, তোমরাই খেলো ভাই মানে টিকেবি মানে টাইট্রেশন শেষ, এটা হচ্ছে 250 ml পরিমাপ করা যায়। দেখো বুয়েট, সরি বুরেট, বুরেট মানে কি মনে রাখবা, বুয়েট, বুরেট মানে মনে রাখবা হচ্ছে বুয়েট, বুয়েট মানে কি সূক্ষ্ম। এই দেখো টাইট্রেশন তো করবেই, অথবা সূক্ষ্মভাবে আয়তন পরিমাপের কথা যদি তোমাকে কোশ্চেনে বলে যে সূক্ষ্মভাবে আমি আয়তন পরিমাপ করবো কোনটা দিয়ে, অবশ্যই হবে বুরেট। সো তোমাকে আমি টুটি পয়েন্টে ধরাই দিচ্ছি যে কোন জায়গায় তুমি ভুল করতে পারো, সূক্ষ্ম, এটা দিয়ে তোমার কোশ্চেন আসবে। সূক্ষ্ম মানে কি, বেশি সূক্ষ্ম, এই দেখো 0.1 ml, তুমি কিন্তু মেজারিং সিলিন্ডারতে 1 ml মাপতেছিল, কিন্তু এখানে তুমি সর্বনিম্ন 0.1 ml মাপতে পারবা। আর একটা কথা, ml ও যা সেন্টিমিটার কিউব তাই, এখানে হচ্ছে প্রতি ভাগের আয়তন হচ্ছে 0.1 ml বা 0.1 সেন্টিমিটার কিউব। ওকে, এটা কি করবো, তুমি 250 ml বা 50 ml সূক্ষ্মভাবে আয়তন পরিমাপ করা যায়, শেষ কথা। এরপরে আসো আয়তনিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স, এটা তোমার বিভিন্ন দেওয়া আছে, যেমন 100, 250, 500 আর 1। ঠিক আছে, 100, 250, 500 আর 1 ডিএম কিউব। ওকে, এখন তোমাকে যখনই বলবে প্রমাণ দ্রবণ তৈরিতে বা নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরিতে, প্রমাণ দ্রবণ দিয়ে তখন তোমাকে বলবে, তখন তোমার আয়তনিক ফ্লাক্স চলে আসবে। ঠিক আছে, আমি একটা পিভি দিয়ে মনে রাখতাম, পিতে হচ্ছে প্রমাণ দ্রবণ আর ভিতে হচ্ছে ভলিউম ফ্লাক্স বা আয়তনিক ফ্লাক্স। ওকে, পিভি শেষ। পিপেট, এটা নিয়ে তোমার মেডিকেলের কোশ্চেন চলে আসছে। মনে করো তোমার কাছে এখানে একটা দ্রবণ আছে, ঠিক আছে, এই দ্রবণটাকে তুমি এই পাত্রে নিবা, এখান থেকে এখানে নিবা, কিসের মাধ্যমে নিবা, তুমি পিপেটের মাধ্যমে নিবা। দ্রবণ স্থানান্তরের জন্য পিভট ব্যবহার করা হয়, এটা তোমার 0.5 থেকে 50 ml, এটা মনে রাখতেই হবে। এইটা 0.5 থেকে 50 ml, ঠিক আছে, এতটুকু তুমি এখান থেকে নিতে পারবা এই ইয়েটা দিয়ে, এটা তোমার মনে রাখতে হবে পিপেট। আচ্ছা, এখন আসো
আমরা পরে চলে যাই, বই দেখাই দিই। দেখো আয়তনিক বিশ্লেষণে 1.4.3 এটা দিয়ে আমরা শুরু করতেছি। এখন তোমার এই যে এটা তোমাকে বলছি এগুলা অবশ্যই অবশ্যই পড়বা, ঠিক আছে? এই কোশ্চেন গুলো সলভ করবে এবং উপরে দরকার হলে লিখে রাখবা কোনটা কি আনসার, ঠিক আছে? এটা সহজ 0.3.01 আগের ভিডিওতে বলে দিছি কিভাবে এটা পড়বা। আচ্ছা, এরপরে দেখো মেজারিং সিলিন্ডার কি বলছি। মেজারিং সিলিন্ডার দিয়ে তোমার এই দেখো এই যে সর্বনিম্ন 1 ml তরল মাপা যায়, ঠিক আছে? এটা বাদেও তোমার কি ঘনমাত্রা দেখলেই তুমি এটা মারবা। আয়তনিক ফ্লাক্স, ঠিক আছে? এই দেখো এই যে এখানে তোমার মাপগুলো দেওয়া আছে। এটা বাদেও তোমার কি বলছে, যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরিতে, প্রমাণ দ্রবণ বললে কি মারবা, এই যে আয়তনিক ফ্লাক্স। আমি বলছি কি পিভি মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এই দেখো বুলেটের ক্ষুদ্রতম ভাগের আয়তন কত পড়াই দিছি, 0.1 কিন্তু, ঠিক আছে? নট 1 বা 0.01ও না, ঠিক আছে? এগুলো না, তোমার কিন্তু 0.1 ml, এটা কিন্তু তোমাকে পড়াই দিছি। সো এমসিকিউ গুলো অবশ্যই অবশ্যই সলভ করবা। এই দেখো বুলেট, এই দেখো তোমার একদম বোল্ড হরফে লেখাই আছে, ওকে? এবং এটা কি করা হয়, টাইট্রেশনে ব্যবহার করা হয়। বললাম না তোমরাই খেলো ভাই, এই যে টাইট্রেশন কাজে ব্যবহার করা হয়। পিপেট, পিপেট কি বলছি, দ্রবণ স্থানান্তর, এবং এটা কত, 0.5 ml থেকে 50 ml, ওকে? সহজ পড়া এগুলা, এইগুলা পড়বা এখান থেকে। বিকার রিডিং পড়বা, বিকারে তেমন কিছু নাই। আচ্ছা, এই দেখো কনিক্যাল ফ্লাক্স, কনিক্যাল আয়তনিক বিশ্লেষণে টাইট্রেশনে ব্যবহার করা হয়। সো টাইট্রেশন কোন কোন দুইটা, তোমরাই খেলো ভাই, ঠিক আছে? টি কে বি, ওকে? ওয়াশ বোতল, ওয়াশ বোতলটা কি দিয়ে পরিষ্কার করবা, দেখো ক্লিনিং মিশ্রণ মানে কি, এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিডে K2CR2O7 মানেই, দেখো প্রথম ভিডিওর কথা মনে করো কি বলছিলাম, সর্বোত্তম রিস্ক তালাশ করো মানে কি, সর্বোত্তম পরিষ্কারক কোনটা, তালাশ করো, করোতে ক্রমিক অ্যাসিড মিশ্রণ। আর তালাশে কি বলছিলাম, তাপ উৎপাদী। যারা দেখো নাই প্রথম ভিডিওটা দেখে নিও। আচ্ছা, এইগুলো গেল। এই যে সর্বোত্তম রিস্ক তালাশ করে এখানে লিখে রাখছি। সর্বোত্তমটা হচ্ছে সবচেয়ে ভালো যেটা তোমার পরিষ্কারক মিশ্রণ, তালাশতে হচ্ছে তাপ উৎপাদী, দন্তর সাথে সবুজ হওয়া যাবে না। আর করতে হচ্ছে কি, যে ক্রমিক অ্যাসিড মিশ্রণ, ওকে? এটা কিন্তু তোমার মেডিকেলও আসছে, যে বুলেট পরিষ্কারের প্রণালী। আচ্ছা, এরপরে আছে হচ্ছে, এটা রিডিং করবা তেমন কিছু নাই। আসো আমরা এমসিকিউ গুলো সলভ করি, ওকে? দেখো কি বলছে, 0.1 ml HCl দ্রবণ প্রস্তুতির জন্য ঘনকৃত HCl পরিমাপ করতে ব্যবহার করা হয় কোনটি? তোমাকে আমি কি বলছি, দেখো এটা মেডিকেলও আসছে। ঘনমাত্রা দেখা মানে মেসি, মানে মেজারিং সিলিন্ডার। দ্রবণ স্থানান্তরের জন্য নিজের কোনটি ব্যবহার করা হয়? ডেন্টাল 19-20 আসছে, কোনটা বলো? পিপেট, খুবই সিম্পল, ওকে? এটা তোমার কি ছিল, মেজারিং সিলিন্ডার, এটা তোমার পিপেট। এরপরে দেখো বুলেটের 50টি ক্ষুদ্রতম ভাগের আয়তন কত? তোমার এই 50 বলুক, 100 বলুক, 1 কোটি বলুক, তোমার ক্ষুদ্রতম ভাগের আয়তন মানে এইটা, 0.1 সেন্টিমিটার কিউব অথবা 0.1 ml, ঠিক আছে? আচ্ছা, পিপেটের সাধারণ আয়তন কত? এটা কিন্তু তোমাকে পড়ালাম, 0.5 থেকে 50 ml, ওকে? নট 0.5 থেকে 5 ml, এইটা অ্যান্সার। একটি নির্দিষ্ট আয়তনের যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? তোমাকে আমি কি বলছি বলতো, প্রমাণ দ্রবণ, এই কথাটা যেখানেই পাবা মানেই তোমার আয়তনিক ফ্লাক্স। মানে কি বললাম, পিভি বললাম, পারলাম না? পি তে প্রমাণ দ্রবণ, ভি তে ভলিউম ফ্লাক্স বা আয়তনিক ফ্লাক্স, ভলিউম মানে তো আয়তন। এরপরে দেখো ভলিওমেট্রিক অ্যানালাইসিসে কোনটি ব্যবহার করা হয় বলো? টাইট্রেশন। ভলিওমেট্রিক অ্যানালাইসিস মানে কি, দেখো তোমরাই খেলো ভাই, মানে কি টাইট্রেশন, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, আর হচ্ছে বুলেট, এটাই মনে হচ্ছে তোমার ভলিওমেট্রিক অ্যানালাইসিস, ঠিক আছে? বুলেটের পরিষ্কারের সর্বোত্তম কি বলছিলাম বলো তো, সর্বোত্তম রিস্ক তালাশ করো। দেখো সতে সর্বোত্তম পেয়ে গেছি, করতে ক্রমিক অ্যাসিড, এই তো শেষ। সো কোনো এমসিকিউ তোমার জন্য কঠিন হবে না ইনশাল্লাহ, যদি একটু ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো। আমাদের টপিক হচ্ছে 1.6, এটা কি, বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্পের শিখা। তো বুনসেন বার্নার এই টপিকটা আমাদের ভালো করে পড়তে হবে। এই টপিকটার প্রথম যে পড়া সেটা হচ্ছে কি, বুনসেন বার্নারের কয়টি অংশ? 3টি অংশ, ঠিক আছে? কয়টি অংশ? 3টি অংশ। এখানে 3টা অংশ আমরা মনে রাখবো কি করে, দেখো বুনসেনের ব দিয়ে মনে রাখবো, ব, ব এবং ব। প্রথম বতে হচ্ছে আমাদের বেজ, ঠিক আছে? পরের বতে হচ্ছে বার্নার টিউব, এবং তারপরের বতে হচ্ছে বায়ু নিয়ন্ত্রক রিং। সো তোমাকে এখান থেকে কোশ্চেনটা কিভাবে করতে পারে, প্রথম কোশ্চেন তো কয়টা অংশ এটা পারলা, সেকেন্ড কোশ্চেন এরকম করতে পারে, নিচের কোনটি বুনসেন বার্নারের অংশ নয়? তোমার বেস, বার্নার টিউব, বায়ু নিয়ন্ত্রক রিং, হয়তো অন্য কিছু দিয়ে দিল, ওকে? এখন তুমি যে বুনসেন বার্নার, মানে তুমি একটা ধরে নাও এটা একটা মোমবাতি, এই মোমবাতির 2 রকম শিখা থাকে, তাই না? একটা হচ্ছে উজ্জ্বল শিখা, একটা হচ্ছে অনুজ্জ্বল শিখা। তো আসো আমরা এই উজ্জ্বল এবং অনুজ্জ্বল দুইটা নিয়ে পড়ি, এটা খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা বোঝা, যে কোথায় আমরা কোন শিখা ইউজ করি।
পরীক্ষাগারে কোনটা ইউজ করি, কোনটায় কালিসিসি হয়, এইগুলো আমাদের খুব কনফিউজ করে। তো আসলে এটা আমরা খুব সুন্দর করে শিখবো এখন। দেখো, অনুজ্জ্বল শিখা নিয়ে ফার্স্টে আমাদের পড়া, ঠিক আছে? তোমাকে আগে একটা ছন্দ শিখাই দিই। তুমি মনে রাখবা যে পরীক্ষাগারে অনু অনু মনে করো কোনো একটা ব্যক্তির নাম বা তোমার কোনো ফ্রেন্ডের নাম বা যে কারো নাম। তো এভাবে মনে রাখতে পারো যে পরীক্ষাগারে অনু মানে কি, তোমার পরীক্ষাগারে তোমার অনুজ্জ্বল শিখা ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা আবার খুবই উল্টাপাল্টা হইতো, যে পরীক্ষাগারে কোনটা আর মানে কোথায় কোনটা, এটা আবার খুবই উল্টাপাল্টা হতো। এই জন্য আমি মনে রাখছি এভাবে যে পরীক্ষাগারে অনু। এখন দেখো, তুমি যেহেতু পরীক্ষাগারে একটা জিনিস ইউজ করবা, মানে কি জিনিসটা অবশ্যই ভালো হবে। ভালো হওয়া মানে কি, সেখানে তোমার শীর্ষকালই তৈরি হবে না। সুতরাং এভাবে মনে রাখবা যে পরীক্ষাগারে অনু, এবং অনু কি করছে, সেটার কারণে অনুজ্জ্বল শিখা ব্যবহার করি আমরা পরীক্ষাগারে, এবং সেটার কারণে এখানে কোনো শীর্ষকালই নেই। কারণ এটা ভালো, তাই আমরা পরীক্ষাগারে ইউজ করতেছি। তো এইভাবে মনে রাখতে পারো। এটা কিন্তু খুব উল্টাপাল্টা হয়, সুতরাং এখানে সাবধান। এরপরে দেখো, অনুজ্জ্বল শিখার তোমার প্রথম কথা হচ্ছে আমি দুই ভাবে পড়বো। একটা হচ্ছে অপূর্ণ দহনে কি হয়, সরি পূর্ণ দহনে কি হয়, আর একটা হচ্ছে আংশিক দহনে কি হয়, ঠিক আছে? আমরা পুরোপুরি কার্বন ডাইঅক্সাইডটাকে পোড়াচ্ছি মনে করো, মানে তোমার মিথেনের সাথে, সরি মানে কার্বন ডাইঅক্সাইড পুরাচ্ছি না, মানে পূর্ণ দহন করতেছি। দেখো, কার্বন ডাইঅক্সাইড মিথেনের সাথে তুমি অক্সিজেন এর পূর্ণ দহন করলাম, মানে পুরাপুরি তুমি পুরালা এটাকে। পুরালে কি হবে, তোমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে? এটা তোমাকে মনে রাখতে হবে। পূর্ণ দহন, এটা কোথায় জানি আসছিল এমসিকিউ। সো পূর্ণ দহন আর অপূর্ণ দহন, এটা আমরা একটু পরে দেখতেছি। সো প্রথমটা বুঝলা যে পরীক্ষাগারে অণু, এটা মানে কি, পরীক্ষাগারে অণু মানে পরীক্ষাগারে তুমি অনুজ্জ্বল শিখা ইউজ করবা, এবং কেন করতেছো, কারণ এর শীর্ষকালি তৈরি হয় না। ওকে, আচ্ছা। আসলে এবার আমরা পরের টপিকে চলে যাই। এই দেখো, একটা ছবি আঁকানোর চেষ্টা করছে, এটা মোমবাতির মতো ধরে নাও। এখন এই মোমবাতির দিকে তোমার মানে ছবিটা আঁকানোর উদ্দেশ্য কি এখানে, কারণ তোমার এখান থেকে একটা কালার মনে রাখতে হবে। সে কালারটা কি, এই যে ভিতরের যে কালারটা, এই ভিতরের কালারটা কি, নীল কালার না? এই যে এখানে নীল কালার রাখছি, এইটার জন্য মেন হচ্ছে ছবিটা আঁকা। আসলে দেখো, আমরা কিভাবে এটাকে পড়বো। তোমার প্রথম কথা হচ্ছে মোমবাতির যে বাইরের অঞ্চল, সেটাকে আমরা বলতেছি বহিস্থ জারণ মন্ডল। এই যে জারণের উপর একটা বক্স করছি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এবং কেন এটা বক্স করছি দেখো, ভিতরে দেখো তোমার অন্তঃস্থ বিজারণ মন্ডল। সো এইটাই তোমার এখান থেকে কোশ্চেন আসবে, যে এইটার বহিস্থ কি অঞ্চল আর অন্তঃস্থ কি অঞ্চল, ঠিক আছে? বহিস্থ হচ্ছে জারণ মন্ডল, ঠিক আছে? বাইরে আমাদের জারণ মন্ডল, আর ভিতরে, এই যে ভিতরে, এখানে আমাদের কি হচ্ছে, বিজারণ মন্ডল। ওকে, এইটুক কথা আশা করি তোমরা পারবা, ঠিক আছে? অন্তঃস্থ বিজারণ মন্ডল, বহিস্থ জারণ মন্ডল। গেল। এখন এই বহিস্থ যে জারণ মন্ডল, এখানে কি কি ঘটতেছে। প্রথম কথাটা হচ্ছে পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তোমাকে শিখালাম যে মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করলে পূর্ণ দহন হবে, এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ওকে, এরপরে দেখো, শিখা পরীক্ষায় এই বহিস্থ জারণ মন্ডল ইউজ করা হয়। কত যে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে? এটা শিখা পরীক্ষায় গেলেও পাবা। সো মেইন কথা দেখো, তোমাকে আমি আরেকবার বুঝাই দিই। তুমি পরীক্ষাগারে অণু মনে রাখবে, তাই না? পরীক্ষাগারে অণু মানে পরীক্ষাগারে অনুজ্জ্বল শিখা ব্যবহার করা হয় কেন, কারণ এখানে শীর্ষকালি তৈরি হয় না। এবং এই সবকিছু ভালোর কারণে এটা কোথায় ইউজ করতেছো, তুমি শিখা পরীক্ষায়। ওকে, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে দেখো, এটা টেম্পারেচার কত। এটা টেম্পারেচার হচ্ছে 1570 ডিগ্রি সেন্টিগ্রেড, বা কোনো কোনো বইয়ে 1600 ডিগ্রিও দেওয়া আছে, যেটা ইচ্ছা তুমি দেখবা, অপশনে যেটা আছে সেটা দিবা, কিন্তু এটাই হচ্ছে তোমার হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে। আশা করি এইটুক টপিক বুঝতে পারছো। এরপরে দেখো, অন্তঃস্থ বিজারণ মণ্ডল, কেন এটা ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে, এই অন্তঃস্থ যে বিজারণ মণ্ডল, এই বিজারণ কথাটা এখানে গুরুত্বপূর্ণ। তোমার অপশনে উল্টাপাল্টা করে দিবে, অন্তঃস্থ জারণ মণ্ডল দিয়ে দিবে, ওটা তো হবে না। সুতরাং অন্তঃস্থ বিজারণ মণ্ডল। সেকেন্ড কথা হচ্ছে কি, এই যে এটার কালারটা কি, অন্তঃস্থ বিজারণ মণ্ডলের কালার কি, নীল, ঠিক আছে? এই জন্য ছবিটা নীল করে রাখছি। আচ্ছা, এরপরে দেখো, অসম্পূর্ণ দহনে তোমার কি হবে, তোমার সেম বিক্রিয়ায় কিন্তু CH4+O2, এখানে তুমি অসম্পূর্ণ দহন হয়ে তোমার কার্বন ডাই অক্সাইড না হয় কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে, এবং এইটার তাপমাত্রা তোমার কম, কারণ ওইটার তাপমাত্রা তোমার বেশি ছিল, ঠিক আছে? এটার তাপমাত্রাও বেশি, কিন্তু ওটার তাপমাত্রা কম। আশা করি একটু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন দেখো তুমি কিভাবে মনে রাখবা। তুমি মনে রাখবা যে, ধরে নাও আমরা তো উকিল, তাই না? উকিলের নাম শুনছি, বা ওকালতি যারা করে। তো এইভাবে মনে রাখবা যে ওকালতি ভালো না কেন। দেখো, ওকালতিতে তোমার উজ্জ্বল শিখা প্রথম কথা, উজ্জ্বল শিখা তৈরি হচ্ছে, এবং কতে হচ্ছে কালি সৃষ্টি হয়, এবং ভালো নাতে পরীক্ষাগারে উজ্জ্বল শিখা ব্যবহার করা হয় না। সো তুমি যদি চাও যে আমি দুইটাই মনে রাখবো, তাহলে এভাবে মনে রাখতে পারো যে পরীক্ষাগারে অণু আর ওকালতি ভালো না। কিন্তু তুমি যে কোনো একটা মনে রাখতে চাও, তাও হবে। আমি একটাই মনে রাখতাম। তো তোমাদের সুবিধার জন্য যার যেটা ইচ্ছা এটা দিয়ে মনে রাখতে পারো যে ওকালতি ভালো না মানে কি। দেখো, তোমার পরীক্ষাগারে তুমি উজ্জ্বল শিখা ব্যবহার মানে উজ্জ্বল শিখা ব্যবহার করবা না, কারণ কি, এখানে কালি সৃষ্টি হয়। ওকে, এটা যে উতে হচ্ছে উজ্জ্বল শিখা, কতে হচ্ছে কালি সৃষ্টি হয়, ভালো নাতে হচ্ছে পরীক্ষাগারে এটাকে ইউজ করা যাবে না, এবং এটার অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, এটাও একটা রিজন। সুতরাং এই দুইটা ছন্দ তোমার এই আজকের টপিকের জন্য, যে পরীক্ষাগারে অণু আর ওকালতি ভালো না, যেটা ইচ্ছা সেটা তুমি নিবা, কিন্তু মনে রাখবা, এটা খুব কনফিউজ করে। আচ্ছা, এরপরে আসো,
আমরা স্পিরিট ল্যাম্প নিয়ে পড়বো। এই টপিকটা গুরুত্বপূর্ণ, কারণ মেডিকেল 18-19 সালে চলে আসছে অলরেডি। দেখো, তোমার অল্প সময়ের জন্য যদি তুমি তাপ দিতে চাও কোনো কিছু, অল্প সময়, এই কথাটাই তোমার এখানে কি ওয়ার্ড, অল্প তাপের জন্য, ঠিক আছে, অল্প তাপের জন্য তুমি কি করবা, স্পিরিট ল্যাম্প ইউজ করবা। খুবই অল্প তাপ দিচ্ছ, তখন স্পিরিট ল্যাম্প ইউজ করবা। ইম্পর্টেন্ট একটা কথা। এখন দেখো, তাহলে দেখো, অল্প তাপের জন্য স্পিরিট ল্যাম্প, এই স্পিরিট ল্যাম্পের মধ্যে তোমার কি কি থাকে, মিথিলেটেড স্পিরিট, এই কথাটাও খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন এই মিথিলেটেড স্পিরিটের কম্পোজিশনটা আমরা পড়বো। মিথিলেটেড স্পিরিট আমাদের এই পুরোটা দিয়ে তৈরি। দেখো কি কি, 95% রেকটিফাইড স্পিরিট প্লাস 5% মিথানল, ঠিক আছে। 95% রেকটিফাইড স্পিরিট প্লাস 5% মিথানল, এটা যেন ভুল না করো। হ্যাঁ, এই পরেরটাকে আমি পরে বোঝাচ্ছি, কিন্তু আগে দেখো, তোমাকে যদি কোশ্চেন করে নিচের কোনটি মিথিলেটেড স্পিরিটের কম্পোজিশন, ঠিক আছে, তখন তোমার কি আসবে, 95% রেকটিফাইড স্পিরিট প্লাস 5% মিথানল। এইটুকু আশা করি ক্লিয়ার। এখন তোমরা যদি স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করো, আচ্ছা বলো তো শুধু রেকটিফাইড স্পিরিটের কম্পোজিশন কি, তখন তোমার এটা আসবে 95% ইথানল প্লাস 4.4% পানি। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটাই, ঠিক আছে। এটা যেন ভুল না করো, যে মিথিলেটেড স্পিরিট যদি তোমাকে বলে দেয় তখন তোমার এই পুরাটা আসবে, তোমার যদি শুধু রেকটিফাইড স্পিরিট বলে দেয় তখন তোমার এইটা আসবে। এই কম্পোজিশনটা যেন ভুল না করো, ওকে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসো, শুষ্ক কারক বা ড্রাইং এজেন্টটা কি জিনিস, আর নিরোধক বা ডিহাইড্রিং এজেন্ট কি জিনিস। তুমি যদি এইটা মানে এতগুলো এক্সাম্পল মনে রাখতে নাও পারো, প্রথম একটা দুইটা তুমি মনে রাখবাই, কারণ অপশনে আমি দেখছি ম্যাক্সিমাম টাইমে এইগুলা এইটা বা এইটাই দিয়ে রাখে, বা এইটা দিয়ে রাখে, মানে প্রথমগুলো দিয়ে রাখে। সুতরাং তুমি এটা চেষ্টা করবা যে কোনো একটা পুরোটা মুখস্থ করার, হয় ড্রাই বা হচ্ছে শুষ্ক কারক এজেন্ট, যেমন অনার্দ্র CaCl2, KCl, MgSO4, সাদা P2O5, SiO2 আর গাঢ় H2SO4, এইটা মুখস্থ করলা। অথবা নিরোধক অল্প আছে, তুমি এটা মুখস্থ করতে পারো, কিন্তু যে কোনো একটা অবশ্যই মুখস্থ করবা। আবার দেখো, এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি, তো শুষ্ক কারক এবং নিরোধক দুটাই দুটাই কাজ করবে, মানে এই H2SO4 আর P2O5 এরা হচ্ছে শুষ্ক কারকও আবার নিরোধকও, ওকে। সো এখান থেকে আমার আহ, আমি তোমার কথা যদি শোনো, তাহলে শুধু তুমি এই কি বলে শুষ্ক কারক এইটার তুমি প্রথম দুই তিনটা মুখস্থ করে রাখলা, আর নিরোধকেরও তুমি প্রথম দুই তিনটা মুখস্থ করে রাখলা। কারণ কি, দেখো এই যে H2SO4 এটা কিন্তু মিল আছে, আবার P2O5 এখানেও P2O5 হবে, সুতরাং তোমার এইটা এটা মিল পাচ্ছ, সুতরাং তুমি এখানে তিনটা মুখস্থ করলে তো হয়ে যাচ্ছে, আর একটা SiO2, তাহলে তোমার সবই মুখস্থ হয়ে গেল, এই যে CaCl2, KCl, MgSO4 আর SiO2 শেষ, ওকে। আচ্ছা, এরপরে আসো আমাদের রাজ অম্লের সংকেত। রাজ অম্ল, ওকে, এটা কি জিনিস, এটা তোমার পরীক্ষায় খুবই উল্টাপাল্টা করে দেয় অপশনে। কিরকম অপশন দিবে, মনে করো তোমার এরকম দিল যে 3HNO3 প্লাস 1HCl, আবার এটাকে উল্টাই দিল 1HLNO3 প্লাস 3HCl, কোনটা সঠিক বলো। এরকম করে তোমার উল্টাপাল্টা করে দিবে। সুতরাং উল্টাপাল্টা যেন তোমার না হয় এই জন্য একটা ট্রিক্স আছে, সেটা কি, তোমার HNO3 লেখো আর HCl লেখো। এখন দেখো এখানে 3 আছে না, তাহলে এখানে তো 3 হবে না, এখানে তোমার 1 হবে তখন। আর এখানে 3 নাই, ঠিক আছে, এখানে তোমার 3 নাই, আমি এখানে লিখে দেখাই, দেখো HNO3 আর HCl, তাই না। এখন তোমার এখানে দেখো 3 আছে, তাই না, তাহলে কিন্তু তোমার এখানে তোমার 3 বসবে না, এই 3টা তোমার নিচে চলে আসবে, এইটার ক্ষেত্রে বসবে। আর এখানে তোমার 1 আছে, মানে কিছুই নাই, সুতরাং 1টা এখানে এসে বসবে। দেখো এটা কিন্তু লেখা আছে এখানে, ওকে, আশা করি বুঝতে পারছো। এই দেখো 1 মোল এই যে হচ্ছে, কারণ এখানে 3 আছে, 3-এর সাথে এখানে 3 বসবে না, এখানে তোমার কিছুই নাই, মানে তোমার 1 আছে, মানে এখানে তোমার 3 বসবে। এইভাবে মনে রাখতে পারো রাজ অম্ল বা অ্যাকোয়ারিজিয়ার সংকেত। আচ্ছা, এরপরে দেখো রাসায়নিক শুষ্ককারক, রাসায়নিক পদার্থ শুষ্ককরণের জন্য কোনটি ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেসিকেটর। এই ডেসিকেটর কিন্তু আমরা শুরুতে পড়ছিলাম, প্রথম 1-2 ভিডিওর মধ্যে একটা পড়ছিলাম যে ডেসিকেটর কোনটা, ঠিক আছে, মানে ডেসিকেটরের ইউজ আমরা পড়ছিলাম ওখানে একটু। এখন দেখো রাসায়নিক পদার্থ শুষ্ককরণের জন্য সাধারণত কি ডেসিকেটর বা ভ্যাকুয়াম ডেসিকেটর ব্যবহার করা হয়। এখানে আসলে কি জিনিস, মানে কোন পদার্থ থাকে যেটার কারণে এই ডেসিকেটরটা শুষ্ককারক হিসেবে কাজ করে, ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা হচ্ছে CaCl2, ঠিক আছে, শুষ্ককারক পদার্থ CaCl2 রাখা হয়। আচ্ছা, তো এইটুক ছিল আমাদের নোটের পড়া, আশা করি এইটুক বুঝতে পারছো। এখন আসলে আমরা বই দেখাই কি কি আমরা বই থেকে এতক্ষণ পড়লাম এই 5-7 মিনিটে। দেখো বুনসেন বানানের 3টা পার্ট, তুমি 3টা পার্ট পড়ে ফেলছো। হ্যাঁ, এরপরে দেখো তোমার এই যে অনুজ্জ্বল শিখা কোথায় কোনটা ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে এই যে উজ্জ্বল শিখা, এই যে পরীক্ষাগারে বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখার ব্যবহার, মানে পরীক্ষাগারে অণু,
ওকে, পূর্ণ দহনে কি হচ্ছে, কোথায় তোমার কালি ব্যবহার হচ্ছে না, কোথায় কালি তৈরি হচ্ছে। এই দেখো অনুজ্জ্বল শিখার দুইটি জোন আছে। দেখো অন্তঃস্থ নীল বিজারণ মণ্ডল এবং বহিস্থ নীল অনুজ্জ্বল জারণ মণ্ডল। ওকে, এরপরে দেখো তোমার এটা হচ্ছে এই যে কি কোনটা কি, কোথায় তাপমাত্রা কম থাকে এগুলা পড়তে হবে। এরপর দেখো এই যে তাপ দেওয়ার জন্য বহিস্থ চারণ মণ্ডল অঞ্চল ব্যবহার করা হয়। ওকে, এইগুলা তোমার এখান থেকে ছোট ছোট কিছু এমসিকিউ, এই যে তোমার ছবি দেওয়া আছে বইয়ে, এগুলো দেখবা। এই দেখো বহিস্থ জারণ শিখার টেম্পারেচার 1570 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হইতে পারে। এই দেখো স্পিরিট ল্যাম্পের এই কোশ্চেনটা, যে তুমি এই যে মিথিলেটেড স্পিরিট কত পার্সেন্ট, 95% রেকটিফাইড স্পিরিট প্লাস 5% পানি। আবার রেকটিফাইড স্পিরিটের ক্ষেত্রে তুমি এইটুকু মনে রাখতে পারো যে রেকটিফাইড স্পিরিট আমার এইটুকু, ঠিক আছে। স্পিরিট ল্যাম্প ল্যাবরেটরিতে স্বল্প তাপের জন্য, যে স্বল্প তাপ অল্প তাপ এখানে অনুজ্জ্বল শিখা ব্যবহার করা হয়, কারণ এটা পরীক্ষাগারে। সো এইগুলা যেন তুমি উল্টাপাল্টা না করো, এই জন্য তোমাকে দুইটা ট্রিক শিখাইছে, একটা হচ্ছে কি পরীক্ষাগারে অনু, আর ওকালতে ভালো না, যেটা ইচ্ছা মনে রাখবা। আচ্ছা, এরপরে দেখো টেস্ট টিউব কত ডিগ্রি, এই যে 45 ডিগ্রি কোণে ধরতে হয়, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট তো দেখে রাখবা। ঠিক আছে, এই টেস্ট টিউবকে অল্প শিখাতে উত্তপ্ত করা দরকার, এগুলো দিয়ে দেয় অনেক সময়। এইগুলা এখান থেকে দেখলা, অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই যে এখান থেকে এই একটা দুইটা এমসিকিউ পড়ে রাখলা, এগুলা রিডিং করলা, ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না। এইটা ইম্পর্টেন্ট, দেখো এই যে পোর্সেলিন বাটি সিরামিকের তৈরি এবং সাদা বর্ণের। পোর্সেলিন বাটি কিসের তৈরি? সিরামিকের তৈরি। হুম, আর তোমাদের তো একেবারে যে শিখাই দিলাম, ঠিক আছে। বা রাজঅম্ল, এটা কি লিখবা তুমি? HNO3 যেটা থাকবে, HNO3 তে 3 আছে, মানে এখানে তোমার 3 বসবে না, 1 বসবে। আর HCl এ তোমার কিছুই নাই, তাহলে 3 বসবে। এটা যেন ভুল না হয়, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তবে এটা দেখো, এটা তো খুব সহজ, যে রাসায়নিক পদার্থ শুষ্ককরণে কোনটি ব্যবহার করা হয়, যে ডেসিকেটর। এগুলো অবশ্যই অবশ্যই পড়বা। আচ্ছা, এরপরে ওয়াটার বাথ, এটা পরের টপিকে আছে আমাদের, এটা কখনো পড়াবো নি। এখানে দেখো এই যে CaCl2 রাখা হয় শুষ্ককারক হিসেবে। এই দেখো শুষ্ককারক পদার্থের এক্সাম্পল গুলা, ঠিক আছে। তো শুরুতে তোমার দেখো এইগুলাই তোমার তুলে দেয় অনেক সময়, তো এটাই ভালো করে পড়বা, যে কোনো একটা মুখস্থ করবা। বলছি দেখো H2SO4 আর P2O5 উভয় শুষ্ককারক পদার্থ রূপে ব্যবহার করা হয়। এখন আসো আমরা প্রিভিয়াস এর কিছু কোশ্চেন সলভ করি। বেশিরভাগ স্কুল কলেজের ল্যাবরেটরিতে তাপের উৎস হিসেবে অধিক সংখ্যক মানে অধিক সংখ্যায় কোনটি ব্যবহার করা হয়? বুনসেন। সহজ। এরপর দেখো বুনসেন বার্নারের জ্বালানি হিসেবে কোনটি ব্যবহার করা হয়, এটা তোমাকে জানতে হবে। যে বুনসেন বার্নারের জ্বালানি হিসেবে কোনটি ব্যবহার করা হয়? প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম না, গ্যাসোলিন না, কেরোসিন না, এটা কিন্তু মেনত প্রাকৃতিক গ্যাস ইউজ করা হয়। আচ্ছা, বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখার সম্পূর্ণ দহন মণ্ডল নিচের কোনটি? এটা দেখো তো পারো নাকি, দেখো বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখার সম্পূর্ণ দহন মণ্ডল, সম্পূর্ণ দহন আর অনুজ্জ্বল শিখা। অনুজ্জ্বল শিখা মানে এই দেখো, এটা অনুজ্জ্বল আছে, এখানে ইয়ে আছে, তাহলে দেখো এই যে বহিস্থ অনুজ্জ্বল জারণ মণ্ডল। ওকে, এরপর দেখো বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখায় কার্বন বিজারণ মণ্ডল কোনটি? ব্লু জোন। এই যে কালারটার জন্য তোমাকে ওখানে কালার দেখাইছিলাম, যে ব্লু জোনটাই কি তোমার বিজারণ মণ্ডল। আচ্ছা, উজ্জ্বল শিখার বিজারণ মণ্ডল কোনটি? দেখো অসম্পূর্ণ দহন মণ্ডল। ওকে, সো এই টপিকটা তোমার এইটুকু ছিল। আরেকটা এমসিকিউ আছে এখান থেকে, যে 6 নম্বর, সেটা কি মেডিকেল অ্যাপ্লিকেশন টেস্টে আসছে 18-19-এ, এটা দেখো তুমি পারবা। স্পিরিট ল্যাম্প সম্পর্কে কোনটি সত্য? অপশনগুলো আগে সুন্দর করে পড়ো। সাশ্রয়ী, শিখা নিয়ন্ত্রণ করা যায়, শিখার তাপমাত্রা কম, মিথানল ও মিথানলের জ্বালানি। দেখো তোমাকে আমি কি বলছিলাম, স্বল্প সরি স্বল্প তাপ, ঠিক আছে। এইটুক তোমাকে শুরুতে বলছিলাম না, যে এটার একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অল্প তাপ বা স্বল্প তাপ দেওয়ার জন্য। মানে কি, তোমার শিখার টেম্পারেচার কম থাকবে। এটা তোমার ডাইরেক্ট হুবহু বইয়ের লাইন না, কিন্তু ওইটা দিয়ে কিন্তু তুমি পারবা একটু চিন্তা করে মারলে, ঠিক আছে। সো তোমাকে যেটাই মনে করে পড়বা, খুব ভালো করে পড়বা, জানো তুমি এগুলা অ্যান্সার করতে পারো। এরপর দেখো নিচের কোনটি রাজ অম্ল হিসেবে পরিচিত? নিজেরাই পারবা, পজ করে এটার অ্যান্সার দাও। দেখো তোমার কি বলছি, HNO3 এটা তোমার 1 থাকবে, H2HCl এটা 3 থাকবে, কোথায় আছে এমন? এই যে 1 নম্বরে আছে, সহজ। এটা দেখো সাধারণত 100 ডিগ্রি এর নিচে তাপ প্রয়োগের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে পানি, পানি বা পানিবাদ বা ওয়াটার, কি কি জানি ছিল, পানিবাদ, যাই হোক। তো এটা হচ্ছে আমরা পরের একটা টপিক আছে, ওখানে সুন্দর করে পড়বো না, এটা জাস্ট এখানে দিয়ে রাখছে, এই যে এখানে তোমাকে দেখালাম না, এই যে ওয়াটার বাথ বা পানিগাহ, ওইটা। আচ্ছা, দেখো আজকে আমাদের প্রথম পড়া হচ্ছে 1.7 আর 1.8। সো 1.7 হচ্ছে বিকারক বা রিয়েজেন্ট বোতল ব্যবহারের কৌশল। এখানে আসলে তেমন কিছু পড়ারই নাই, আমি এটা বই থেকে দাগানো আছে, ওটা দেখাই দিব। মেইন পড়া হচ্ছে আমাদের 1.8, এটা হচ্ছে আমাদের আসল পড়া। আসলে এটা আমরা শুরু করি। রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারের সতর্কতা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক।
ওকে, সো প্রথম কথা তোমাকে জানতে হবে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল কতটি, 10টা না 12টা। তোমার অপশনে কিন্তু দুইটা দেওয়া থাকবে। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কনফিউজড হয়, এর কারণ হচ্ছে তোমাদের যে বইয়ের ছক আছে, আমি একটু করে দেখাবো নি, তোমাদের ছক আছে বইয়ের পেজে, এখানে মনে করো লাস্টে এসে যে 11 এবং 12 নম্বরে দুইটা দেওয়া থাকে, যে আন্তর্জাতিক রশ্মি চিহ্ন যেটা ট্রি ফয়েল ওটা দেওয়া থাকে, আর এটা হচ্ছে যে স্বাস্থ্য ঝুঁকির একটা দেওয়া থাকে। তো ওই দুইটা কিন্তু তোমার আসলে ইয়া না, এই আন্তর্জাতিক হ্যাজার্ড সিম্বল না। প্রথম যে 10টা ওইটা কিন্তু তোমার আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল। সো এটা তোমার ডেন্টাল 18-19 সালে চলে আসছে। সো এখানে কনফিউজড হবা না, এই যে লিখে রাখছি আমি যে 12টি নয়। কোন দুটা তোমার নাই এটার মধ্যে দেখা যাচ্ছে ট্রি ফয়েল, যেটা ট্রি ফয়েল এবং 12 নম্বরে তোমার কি আছে স্বাস্থ্য ঝুঁকির সংকেত, যেটা ওই এই দুটো নাই। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল এই দুটা হচ্ছে নয়। ওকে, এটা ইম্পর্টেন্ট পড়া, এটা হচ্ছে 10টা 12টা 9। ক্লিয়ার। এরপরে আসো, আমি একটা ছক করে রাখছি যেটার মাধ্যমে তোমার মেইন মেইন জিনিসগুলো এখান থেকে পারবা। ওকে, এই ছকটা হচ্ছে আমরা এখন পড়বো সুন্দর করে। দেখো তোমাকে আগে নামগুলো শুনতে হবে যে কি কি বিষাক্ত পদার্থ আছে, মারাত্মক বিষাক্ত আছে, ক্ষতিকারক আছে, উত্তেজক আছে, দাহ্য আছে, মারাত্মক দাহ্য আছে। মানে তোমার একটা মনে করো বিষাক্ত আর একটা হচ্ছে মারাত্মক বিষাক্ত। এইগুলা তুমি যদি একটু কমন সেন্স খাটাও, তুমি যদি এমনি মনে রাখতে পারবো। যেমন তোমাকে আমি একটু কথা বলি, দেখো তোমাকে আমি বললাম আচ্ছা বলো তো ক্রোমিয়াম বেশি বিষাক্ত নাকি সায়ানাইড বা এটা বেশি বিষাক্ত। তুমি কিন্তু নাম শুনে বুঝতে পারছো সায়ানাইড মানে মেরে ফেলবে, বিষয়টা এরকম না, বিষের মধ্যে এটা। সো তুমি যদি একটু 1-2 বার এটা পড়ে রাখো নামগুলা, তাহলে কিন্তু তোমার এমনি অটোমেটিক তোমার মাথায় ক্যাচ করবে। কিছু কিছু আছে যেগুলো করে না, সেগুলো আমি দেখাই দিব, বাট তুমি কিন্তু নাম পড়লে বুঝতে পারবে আচ্ছা ক্রোমিয়াম, ক্যাডমিয়াম লবণ এগুলো কিন্তু খেলে তোমার ক্ষতি করবে, কিন্তু তোমাকে কিন্তু মেরে ফেলবে না। যেমন BaCl2, NaNH, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এগুলা সেগুলো তোমার কি করবে, তোমার ক্ষতি করবে, ঠিক আছে, কিন্তু তোমার এগুলা মেরে ফেলবে না। কিন্তু এটা দেখো মার্কারি লবণ, HCl, সায়ানাইড, নিকোটিন এগুলো কিন্তু তোমাকে মেরে ফেলার সম্ভাবনা থাকে। সুতরাং তোমাকে যখন বলবে বিষাক্ত পদার্থ, তখন যেটা দেখবা তোমার মারতেছে না এরকম টাইপ, কিন্তু মারাত্মক বিষাক্ত বললেই তোমার মেরে ফেলবে। সো এইটা তোমার মনে নাও থাকতে পারে মার্কারি লবণ, তো মনে রাখবা মতে মারাত্মক বিষাক্ত, মতে মার্কারি লবণ। ওকে, এই টপিক থেকে মারাত্মক বিষাক্ত থেকে মেডিকেল 15-16 সালে কোশ্চেন আসছিল, আমি দেখাবো তোমাকে। সো এই দুটো টপিক হয়ে গেল। এবার দেখো ক্ষতিকারক, ক্ষতিকারক কিছু আছে। যেমন দেখো তুমি ক্ষতিকারক নাম শুনলে কিন্তু তোমার এটা মনে আসতে পারে যে ওই যে পোকামাকড় মারার যে ইনসেকটিসাইডস এগুলা কিন্তু একটা। তো দেখো আমরা পড়ি ব্লিচিং পদার্থ, পেইন্টস, তারপর হচ্ছে ফ্লোর পলিশ, অ্যান্টিফ্রিজ, পোকামাকড় মারার ওষুধ, এগুলা তোমার কি হচ্ছে ক্ষতিকারক পদার্থ। দেখো অ্যান্টিফ্রিজ, পোকামাকড় মারার ওষুধ এগুলো কিন্তু সবই তোমার কি ক্ষতিকারক পদার্থের মধ্যে পড়ে গেল। ওকে, এরপর আসো উত্তেজক। এইটা অনেক সময় আমাদের এইটা দেখো বিরঞ্জক, এটাই ম্যাক্সিমাম টাইমে অপশনে দেখছি আমি। সো দেখো উত্তেজকের 4টা ওয়ার্ড, বিরঞ্জকের 4টা ওয়ার্ড। তোমার যদি কিছু মনে না থাকে, আমি এই ক্ষেত্রে বলতে চেষ্টা করবো সবগুলো একটা আইডিয়া রাখার, যে তোমার জন্য সিমেন্টের গুঁড়া বললে তোমার এটা মনে পড়ে আছে এটা উত্তেজক টাইপ। ওকে, কিন্তু যদি না মনে পড়ে তুমি একটা দুইটা মনে রাখতে পারো, বিরঞ্জক, তারপর তো সোপ পাউডার, সিমেন্ট গুঁড়া, লৌহ অ্যাসিড, খাদ্যপণ্য, এগুলো হচ্ছে কি তোমার উত্তেজক পদার্থ। এরপর দেখো দাহ্য পদার্থ, এখান থেকে তোমার মেডিকেল 16-17 সালে কোশ্চেন আসছে। সোডিয়াম, এটা কিন্তু তুমি এমনি জানো, দেখো সোডিয়াম, সোডিয়াম হাইড্রোজেন, তারপরে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম H4, জিঙ্ক পাউডার, অ্যারোসল, পেট্রোলিয়াম, এগুলো কিন্তু তোমার আগুন ধরে যায়। কিন্তু এটার চেয়েও মনে করো কি কি আছে, তোকে আমি কি বলছি মারাত্মক মানে কি মেরে ফেলতে পারে, মনে করো সিএনজি ব্লাস্ট হলো কেউ বাঁচবে না, তারপরে এলপিজি ব্লাস্ট হলো কেউ বাঁচবে না। তো এগুলো মনে রাখবো ডাইথেল ইথার, এলপিজি, সিএনজি, অ্যাসিটিলিন, অ্যারোসল। তুমি এটা 1-2 বার রিডিং করলেই দেখবো অপশনে গেলে তোমার মাথা কাজ করতেছে, ও এটা তো এখানে পড়ছিলাম এরকম টাইপ। দেখো বিস্ফোরক, বিস্ফোরক মানে তোমার কি, দেখো গান পাউডার, টিএনটি, এগুলো কিন্তু তোমার জানার নাম। দেখো এগুলো কিন্তু তোমার পড়া লাগবে না, জৈব পারক্সাইড, তারপরে NH4NO3, এগুলো তো এই জৈব যৌগ, এগুলো এগুলো সংকেত পাওয়া গেছো, মেটাল অ্যাজাইডস, এগুলা তো এগুলো হচ্ছে কি তোমার বিস্ফোরক জাতীয় পদার্থ। পরিবেশের জন্য ক্ষতিকর মানে কি, তোমার পরিবেশের জন্য ক্ষতিকর মানে কিছু গ্যাস থাকবে অবশ্যই। দেখো NH3 গ্যাস, তারপরে ক্লোরিন গ্যাস, ঠিক আছে, তারপরে তারপিন তেল, কীটনাশক পরিবেশের জন্য ক্ষতিকর, লিন্ডেন পরিবেশের জন্য ক্ষতিকর, বুঝতে পারছো। কারণ কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর আসলে কিন্তু তোমার সিএনজি, এলপিজি এগুলো আসতেছে না, ঠিক আছে। তোমাকে একটু মাথা কাটাতে হবে, আচ্ছা পরিবেশ মানে তো তোমার গ্যাস ট্যাস আসতে পারে বা তেল আসছে এখানে কিছু, এটা গেল। জারক, জারক কি তোমার ক্লোরিন গ্যাস এখানে, ঠিক আছে। এই জারক এই জিনিসটা তুমি সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টার ওইখানে তোমার সুন্দর করে অনেকগুলো লেখা আছে, ঠিক আছে। ওটা যখন তখন পড়াবো তখন অনেকগুলো পড়াবো নি, আপাতত এই অধ্যায়ের জন্য জেনে রাখো যে জারক মানে হচ্ছে ক্লোরিন গ্যাস। আচ্ছা ক্ষয়কারক, ক্ষয়কারকের একটা সহজ ছন্দ কি, ক্ষয়কারক মানে হচ্ছে তোমার অ্যাসিড বা ক্ষার হবে। দেখো অ্যাসিড বা এই যে ক্ষার, অথবা ব্লিচিং সলিউশন, ড্রাই ক্লিনার, এগুলো আছে। এখন আসো আমরা এই ছকটা পড়বো, এই ছকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এই ছকটা পড়ে না, বা কিভাবে পড়তে হয় জানে না, বা কি কোশ্চেন আছে সেটাও জানে না। তো এখানে তোমাকে আমি দেখাই দিব যে কিভাবে পড়বা, ঠিক আছে।
প্রথম কথা, যারা চাও যে ভাই আমি জাস্ট একটা জিনিসই পড়বো এখান থেকে, সেটা যদি তোমাকে বলি, সেটা পড়বা হচ্ছে যে 13 নম্বরটা, যদি কিছুই তুমি না পড়তে যাও, যে নিচের কোনটি ক্ষয়কারী ও বিষাক্ত পদার্থ, সেটা হচ্ছে আর্সেনিক অক্সাইড। যদি তুমি কিছুই না পড়তে যাও অন্তত এইটা পড়বা। আর যারা সব পড়তে যাও আমি তোমাকে পড়াই দিচ্ছি, সমস্যা নেই। আর এইখান থেকে এই দুটা মানে ছকের এই দুটা পার্ট তুমি যদি নাও পড়তে চাও নাও পড়তে পারো, একবার রিডিং দেবা, কিন্তু প্রথম দুটা পার্ট থেকে কোশ্চেন আসবে। কিভাবে কোশ্চেন আসবে আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে কি, এইভাবে এইভাবে তোমার কোশ্চেন গুলো আসবে। তোমাকে বললো নিচের কোনটি ক্ষয়কারী পদার্থ, নিচের কোনটি দাহ্য প্লাস ক্ষতিকর পদার্থ, নিচের কোনটি শুধু দাহ্য পদার্থ। ঠিক আছে, এইভাবে মানে কোশ্চেনের প্যাটার্নটা তোমার এইদিকে। ওকে, আসো আমরা এটা এক এক করে পড়ি। দেখো, ক্ষয়কারী, আমি যে কালার দিয়ে রাখছি এখানে, এই কালারের সাথে এখানে মিল আছে। এই যে দেখো, ক্ষয়কারী মানে তোমাকে আমি কি শিখালাম, অ্যাসিড বা ক্ষার, অ্যাসিড বা অ্যালকালি, যেখানে তুমি পাবা সেটাই তোমার ক্ষয়কারী। যেমন দেখো NaOH, KOH, HCl, H2SO4, এইটা, তারপরে এইটা। ঠিক আছে, এই দেখো, এই দেখো ক্ষয়কারী। তোমরা চাইলে বিভিন্ন কালি দিয়ে এভাবে লিখে রাখতে পারো এই ট্রিক্সটা, বা একসাথে করে রাখতে পারো এরকম। ঠিক আছে, তো এই যে 3 4 5 এগুলো তো সব ক্ষয়কারী, মানে তুমি মনে রাখবা কি অ্যাসিড হবে বা ক্ষার হবে। শেষ, এইটুক পড়া। ঠিক আছে, তুমি অপশন দেখলে চিনবা। আচ্ছা, শুধু ইংলিশটা জেনে রাখো, ক্ষয়কারী মানে হচ্ছে করোসিভ। করোসিভ তোমাকে এভাবে কোশ্চেন করতে পারে, নিচের কোনটি করোসিভ। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো দাহ্য। দাহ্য তুমি জানো, প্রোপানন, লিথিয়াম অ্যালুমিনিয়াম H4CH3CO CH3, এটা কিন্তু অ্যাসিটন। ঠিক আছে, এটা কিন্তু তুমি পড়ছো, এই চ্যাপ্টারের শুরুর দিকে পড়ছো। এটি গ্লাস সামগ্রী পরিষ্কারের ক্ষেত্রে আমি বলছিলাম, ভিডিওটা দেখো। এরপরে দেখো সোডিয়াম আছে, তারপরে সোডিয়াম NaBH4, তারপরে NaH, এগুলা দেখো। এটার কালার হচ্ছে নীল, আমি নীল দিয়ে করে রাখছি, এই দেখো নীল, দাহ্য। এই যে দাহ্য। ওকে, আচ্ছা। এর পরেরটা আসো, আমরা চলে যাই দাহ্য প্লাস ক্ষতিকর। এটা তুমি মনে রাখবা কি করে, বাইট। আমি একসাথে পড়তাম দুইটা, দেখো তোমার দাহ্য প্লাস ক্ষতিকর, বাইট, দাহ্য প্লাস বিষাক্ত, বোকোনা। ঠিক আছে, আমরা বলি না কাউকে বকতেছে তো বকোনা কাউকে, এরকম। তো মনে রাখবা কি, দাহ্য প্লাস ক্ষতিকর তোমাকে যদি বলে দেয় মানে তোমার বাইট, আর দাহ্য প্লাস বিষাক্ত যদি বলে দেয় তাহলে বকোনা। বিষয়টা কেমন দেখো, বাতে বেঞ্জিন, রসইতে হচ্ছে টোলুইন, রসইতে হচ্ছে ইথানল, আর টতে টোলুইন। দেখো, দাহ্য প্লাস ক্ষতিকর বলছি না, এই দেখো লাল কালিতে আমি লিখে রাখছি, দাহ্য প্লাস ক্ষতিকর, দাহ্য প্লাস ক্ষতিকর। এটা হচ্ছে বাইট, বা ই ট, হয়ে গেল। তারপর দেখো, তোমাকে আমি কি বলছি, দাহ্য প্লাস বিষাক্ত, মনে রাখবা হচ্ছে বোকোনা, বোকো না, না এরকম চলে যাবো। দেখো, ব্রোমিন, ক্লোরোফর্ম, ক্লোরোফেনল, নাইট্রো অ্যানিলিন, অ্যাসিটো নাইট্রাইল। ওকে, এই দেখো তোমার এটা কি কালিতে আমি করছি, এই যে দাহ্য প্লাস বিষাক্ত। দেখো, বাইট, বোকোনা, বো, তারপরে কো, এই যে কো, তারপর হচ্ছে না, এই না, বুঝছো, বাইট বোকোনা। তুমি ছন্দ মনে রাখো, তুমি দেখবো অপশন এমনি পেরে যাচ্ছ। আচ্ছা, এরপরে আসো আমাদের লাস্ট, যেটা তোমাকে বললাম যে তুমি যদি কিছুই না পারো, এই ছকটার মধ্যে কিছুই মনে রাখতে ইচ্ছা করতেছ না, যে বাইট বোকোনা আমি মনে রাখবো না, তাহলে তুমি এটা মনে রাখবা যে আর্সেনিক অক্সাইড, সেটা হচ্ছে কবি। তোমার যদি তাও ছন্দ লাগে, কবি নাও। কতে হচ্ছে ক্ষয়কারী, বতে হচ্ছে বিষাক্ত। কতে ক্ষয়কারী, বতে বিষাক্ত, কবি। ঠিক আছে, মনে রাখবো আর্সেনিক অক্সাইড একটা কবি, সেটা হচ্ছে কি সিটি। কিন্তু এগুলো হচ্ছে বারবার পড়বা, কারণ এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসো আমাদের আরেকটা ছক আছে, এই যে বিকল্প। কোনটার বিকল্প কি, এটা আমাদের প্রায় প্রায় চলে আসে। ঠিক আছে, পরিবেশের ক্ষতিকারক, মানে যে পরিবেশের জন্য এগুলো ক্ষতিকারক, এইটার বিকল্প কি। তো তোমার কোশ্চেন তোমার কিভাবে করবে, তোমাকে বলবে বলো ক্লোরোফর্মের বিকল্পকে, তোমাকে বলবে বেনজিনের বিকল্পকে। ঠিক আছে, সেটার জন্য একটা সুন্দর একটা ছন্দ আছে। ঠিক আছে, দেখো সেটা কি মনে রাখবা, হাকিম ভাইও বলতে পারো, কারো যদি টিচার হয়ে থাকে তাহলে স্যার বলবা, যাই হোক। তাই মনে রাখতে হবে যে হাকিম ভাই যাইবেন টাঙ্গাইল, এরকম। ঠিক আছে, হাকিম ভাই যাইবেন টাঙ্গাইল, তুমি এইটুকু মনে রাখো। দেখো তোমাকে মুখস্থ করে দিচ্ছি। হাতে হচ্ছে হেক্সেন, আর কিমতে হচ্ছে কি, দেখো কিতে হচ্ছে ক্লোরোফর্ম, কতে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, তাই না? এইরকম মনে রাখতে পারলে হাকিম। দেখো, হাতে হচ্ছে হেক্সেন, হাতে হেক্সেন, আর কতে হচ্ছে ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড। তোমাকে তো কোশ্চেন করলাম, বলো তো কার্বন টেট্রাক্লোরাইডের বিকল্পকে। তোমার মনে চলে যাচ্ছে হাকিম পড়ছিলাম, কতে কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে হতে হচ্ছে হেক্সেন। এই যে তুমি প্যারাগুলো এমসিকিউ, বুঝতে পারছো কিভাবে। এরপরেরটা আসো আমরা, দেখো যাইবেন টাঙ্গাইল, যাতে হচ্ছে জাইলিন, বতে বেনজিন, টতে টলুইন। ওকে, এখন দেখো এই যে টলুইন, টলুইন, এই দেখো বেনজিন জাইলিনের বিকল্পকে টলুইন, হয়ে গেল। এরপরে দেখো আরেকটা জিনিস, তোমার মনে করো তোমার ক্লাসে ক্লাস 1 রোল আছে, ক্লাস 2 রোল আছে ক্লাসের। এখন তোমার এর মধ্যে কে ভালো বলো তো, 2 না 1? সচরাচর আমরা 1 রোলকে বেশি ভালো মনে করি। সেটাই মনে রাখবা যে 2 এর বিকল্প 1। এই দেখো, বিউটানল 2, এটার বিকল্প হচ্ছে বিউটানল 1। সহজ। ওকে, এরপরে দেখো তুমি
পর্যায় সারণীতে পড়ছো। সো 19 নম্বর মৌলকে পটাশিয়াম, 20 নম্বর মৌলকে ক্যালসিয়াম, তাই না? তাহলে দেখো 19 খারাপ 20 ভালো, এরকম মনে রাখবো যে 19-এর বিকল্প 20, আমরা বলি না 19-20 করছে, তো মনে রাখবো 19-এর বিকল্প 20 মানে তোমার এই দেখো পটাশিয়ামের বিকল্প তোমার ক্যালসিয়াম। এরপরটা দেখো লাস্ট, লেড ক্রোমেট আর হচ্ছে পটাশিয়াম কার্বনেট। দেখো লেড ক্রোমেট, লেড মানেই তো খারাপ, তাই না? লেড তোমার ব্যাটারি থাকে, এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। লেডের বিকল্প তাহলে কি হবে? পটাশিয়াম। হয়ে গেল তোমার এই 7টা পড়া। সেই 7টা খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বাদ দিবা না। এই যে লেড ক্রোমেট, এটা হচ্ছে বিষাক্ত পদার্থ, এটার বিকল্প তুমি পটাশিয়াম বিষাক্ত নয়, এভাবে মনে রাখবো যে লেড বিষাক্ত কিন্তু পটাশিয়াম বিষাক্ত নয়, এই জন্য এটা বিকল্প। হয়ে গেল। আচ্ছা, সো আমাদের নোট পড়া শেষ, এখন আমরা বইয়ে চলে যাচ্ছি। দেখো বইয়ে তোমার এখানে যে 1.7 থেকে আসলে কিচ্ছু পড়ার মতো কিছু নাই। হ্যাঁ, দাগানো লাইনগুলো একটু দেখতে পারো তোমার যদি ইচ্ছা হয়, নাহলে বাদ দিতে পারো, ইটস ইউর উইশ। কিন্তু আমাদের 1.8, এই যে এইটা তোমার মেইন পড়া, এই যে 10টি, এটা তোমার ডেন্টাল পরীক্ষা চলে আসছে। এরপরে দেখো এই যে দেখো এটা সংকেতগুলো একটু দেখে রাখবো। বিষাক্ত হচ্ছে টি দিয়ে, টক্সিক, তারপরে অত্যন্ত বিষাক্ত টি প্লাস। কোনগুলো এই যে এক্সাম্পল তোমাকে এখানে পড়াই দিছি, আমি নিজে ছক করছি, ওখান থেকে পড়াই দিছি। ওকে। এরপর দেখো এই যে ক্ষতিকারক, এক্সেন, এগুলো কিন্তু তোমার এমসিকিউ দিয়ে দেয়। উত্তেজক কোনটা, এক্সাই, এগুলো বাদ দিবা না, এই সংকেতগুলো। এটার এক্সাম্পল তুমি পড়ছো, তাই না? পারবা আশা করি। দাহ্য, যেমন এই দেখো সোডিয়াম, জিঙ্ক পাউডার, এগুলো অ্যারোসল। মারাত্মক দাহ্য বললে তোমার যে এলপিজি, সিএনজি। তারপরে বিস্ফোরক বললে যেমন টিএনটি, টিএনটি চলে আসবে, যে টিএনটি, তারপরে গান পাউডার, এগুলো। তারপরে এই যে পরিবেশের জন্য ক্ষতিকর মানে কি, গ্যাস আসবে, তারপিন তেল আসবে। তো তুমি এখন দেখলেই এগুলো পারবা। তারপরে দেখো জারক বললে তোমার কি হবে, এই যে ক্লোরিন। এখান থেকে তোমার কি দিয়ে দেয়, অক্সিডাইজিং এজেন্ট কোনটি, মানে ইংলিশ নাম দিয়ে দেয় এখন, কারণ দেখছো যে বাংলা নাম দিলে তো সবাই পারে, এটি ইংলিশ দিয়ে দেখি, তো ইংলিশটা পড়বা। এরপর দেখো এই দেখো তোমার ছকে আলাদা করে দেওয়া আছে, এটা কিন্তু তোমার আন্তর্জাতিক হেয়ার সিম্বলের মধ্যে নয়। দেখো লিখছে কি, বিশেষ তেজস্ক্রিয় রশ্মি ও স্বাস্থ্যঝুঁকি সিম্বল, এটা কিন্তু বইটার মধ্যে নাই। তো এটা কি আছে, তেজস্ক্রিয় আর হচ্ছে স্বাস্থ্যঝুঁকি। কি কি আছে দেখো, এই ট্রি ফয়েল, ট্রি ফয়েলটা তোমার কি করবে, এটা তোমার কবি করবে, মানে কি, কতে ক্যান্সার, বতে বিকলাঙ্গ, এটা মনে রাখবা, কবি, ঠিক আছে? তোমার হচ্ছে ত্রিফল কি করবে, কতে কতে তোমার ক্যান্সার, বতে বিকলাঙ্গ করে দিবে। ওকে, এটা এমসিকিউ আসে। লাস্ট স্বাস্থ্য ঝুঁকি গেল। এরপরে তোমার টপিক এই ছকটা তোমাকে খুব সুন্দরভাবে পড়াইছি। এটা হচ্ছে তোমার বাইট বকোনা, ঠিক আছে? আর দাহ্যগুলো তো পারবা, ক্ষয়কারী মানে অ্যাসিড ক্ষার, শেষ পড়া। আর এই লাস্টের 13 নম্বরটা গুরুত্বপূর্ণ। এরপরে এখানে কেমন কিছু নাই, এগুলা জাস্ট বর্ণনা দেওয়া আছে, এগুলা খালি দেখে দেখে দাগাবা আর পড়বা। এখানে তেমন কিছু নাই, ভিতরে খালি মানে ওইটাই বর্ণনা দিয়ে রাখছে। আচ্ছা, পরের টপিকটা হচ্ছে এই যে, এটা তোমাকে পড়ায় দিলাম। হাকিম ভাই যাইবেন টাঙ্গাইল, তারপরে টু ভালো না এক ভালো, তারপরে পটাশিয়ামের চেয়ে মানে 19-20 বললাম, 19-20 করবা না, মানে কি 20 ভালো, আর এখানে লেড খারাপ, পটাশিয়াম ভালো, শেষ পড়া। সো আসো আমরা এমসিকিউ সলভ করি। কি কি আছে দেখো, আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল কতটি বলো, 12টা না 10টা? অবশ্যই 10টা, ভুলেই 12টা মারবা না। ওকে, ভুলে 12টা মারবা যাবে না। এরপর দেখো পটাশিয়াম সায়ানাইডের বৈশিষ্ট্য কি, এটা তোমার আসছে 2015-16 সালে। দেখো পটাশিয়াম সায়ানাইড, তুমি আগে অপশনগুলো পড়ো। এটি গ্যাসীয় পদার্থ, এটা মিষ্টি গন্ধযুক্ত, এটা উদ্বায়ী, এটা অত্যন্ত বিষাক্ত। দেখো তো কোনটা, এটা কি গ্যাসীয়? না। এটা কি উদ্বায়ী? না। গ্যাস মানে গ্যাস হচ্ছে না, তাহলে উদ্বায়ী কেমনে হবে? এটা কি মিষ্টি গন্ধযুক্ত? না। তাহলে কি এটা অত্যন্ত বিষাক্ত? হয়ে গেল। এটা কিন্তু তোমার 15-16 সালে চলে আসছে। তো তুমি পড়া জিনিসই তোমাকে একটু মাথা খাটাতে হবে, চিন্তা করতে হবে। ওকে, আসো পরেরটা চলে যাই। 3 নম্বর, নিচের কোন গ্যাসটি দাহ্য নয়, এটা তোমার 16-17 সালে আসছে। দেখো অক্সিজেন, হাইড্রোজেন, প্রোপেন, বিউটেন, কোনটি বলো? অক্সিজেন কিন্তু তোমার দাহ্য নয়। ওকে, এইগুলো তোমার দাহ্য। আচ্ছা, এরপরে দেখো এইটা তোমার সঞ্জিত স্যারের বই থেকে একটা কোশ্চেন দিয়ে দিছে 18-19 সালে। এটা আমরা একটু পড়ি। দেখো যে মেইনত তোমাদের তেজস্ক্রিয় রশ্মি নিয়ন্ত্রণের আবরণ, বিশেষ করে লেড বা সীসা ধাতুর আবরণের প্যাকেটে সংরক্ষণ করা হয়। মানে তেজস্ক্রিয় যে রশ্মিগুলো নির্গমন হচ্ছে, সেটাকে তুমি কি করতেছো, সীসা বা লেড ধাতুর মধ্যে, তুমি মনে করো এই যে কভারটা, সেটা হচ্ছে লেড ধাতুর বা সীসার। সো এটি কোশ্চেন করছে যে তেজস্ক্রিয় মৌলগুলোকে কোন ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয়। এটা হচ্ছে তোমার কি, সীসা। সো তুমি এই টপিকটা সঞ্জিত স্যারের বই থেকে এটা দেখে নিতে পারো, অথবা এখান থেকে পড়ে নিলাম। আচ্ছা, তারপরে দেখো বিষাক্ত উপাদান ক্লোরোফর্মের বিকল্প হিসেবে কোনটি বলো, এটা পারবা এখন। তোমাকে আমি কি শিখাইছি, হাকিম। দেখো হাকিমের কতে ক্লোরোফর্ম চলে আসছে, তাহলে হতে কি আসবে, হতে হেক্সেন আসবে। পারলা? সো এইগুলা তোমার ট্রিক্স দিয়ে পড়লে বেশি তাড়াতাড়ি মনে থাকে। আজকে আমাদের 1.9 দিয়ে শুরু করতেছি। দেখো
টপিকের নাম কি? ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ ও বর্জ্য অপসারণ। ওকে, মানে তুমি যেগুলা রাসায়নিক পদার্থ ব্যবহার করলা সেটাকে তুমি কিভাবে নিরাপদে সংরক্ষণ করতে পারো, বা যে বর্জ্যগুলো তৈরি হচ্ছে সেটাকে বের করে দিচ্ছ। তো এইখান থেকে তোমার প্রথম যে পড়া সেটা কি দেখো, তোমার যে সোডিয়ামকে নিঃশেষ করবা কি করে। ঠিক আছে, সোডিয়াম তো একটা দাহ্য পদার্থ, তুমি কিন্তু পড়ছো একটু আগে। ঠিক আছে, আগের ভিডিওতে এটা পড়ছো যে সোডিয়াম একটা দাহ্য পদার্থ, আর এটাকে তুমি রেখে দিলে এমনি এমনি আগুন ধরে যেতে পারে, তাই না? তো এটা কি করবা তুমি? প্রথম কথা হচ্ছে সোডিয়ামকে তুমি কেরোসিন, ক কতে কেরোসিন, কেরোসিনের মধ্যে অথবা মিথানল, ঠিক আছে, সোডিয়ামকে তুমি কি করবা, মিথানল বা কেরোসিনের মধ্যে রেখে দিবা, যাতে তোমার এই সোডিয়াম ধাতুটা নিঃশ্বাস হয়ে যায়। ঠিক আছে, নিঃশেষ হয়ে যায়, এটা যেন আগুন না ধরে। সেটা তোমার প্রথম এমসিকিউ। সোডিয়ামকে তুমি কার কার মধ্যে রাখতে পারতেছো? কেরোসিন আর মিথানল। এটা বাদেও আরো দুইটা তোমার বইয়ের লাইন লেখা আছে, সেটা কি কি দেখো, সোডিয়াম ধাতু NaH, তারপরে লিথিয়াম অ্যালুমিনিয়াম H4 নষ্ট করতে হলে বিউটানল, মিথানল, ইথানল ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এটা তোমার পরের কথা, তুমি এগুলো ইউজ করতে পারো। অথবা কি আছে দেখো, তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম H4 কে বিনষ্ট করতে হলে Na2SO4 বা ম্যাগনেসিয়াম SO4 দ্রবণ ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তো তুমি এইটার সাথে দেখো চারটা জিনিসকেই তুমি ইউজ করতে পারতেছো এখানে, এটাকে ধ্বংস করতে লিথিয়াম অ্যালুমিনিয়াম H4। সো তোমার এখান থেকে মেইন পড়া হচ্ছে এইটা, এটা ভালো করে মনে রাখবা। সো এই টপিকে আর কিছু নাই। এবার 1.10 চলে যাই। দেখো এখানে তোমার কিছু ছোট ছোট অনেকগুলো এমসিকিউ আছে। পরিবেশের উপর ল্যাবরেটরিতে ব্যবহৃত দ্রব্যের প্রভাব। এখন মনে করো তোমার মাটির পিএইচ কত এটা জানতে হবে। মাটির পিএইচ হচ্ছে 7 থেকে 8, এটা মনে রাখবা। ঠিক আছে, 7 হচ্ছে নর্মাল, তারপরে 8 এইটুকু। আচ্ছা, সো এই 7 থেকে 8 এটা আমাদের জানা কেন গুরুত্বপূর্ণ? দেখো তোমার কোনো কারণে যদি মনে করো পুকুর, এই পুকুরের পানির পিএইচ যদি তোমার 3-এর চেয়ে কমে যায়, তখন সেটা কি হবে? উদ্ভিদ মারা যাবে। জলাশয়ের পানির পিএইচ 3-এর নিচে চলে গেলে উদ্ভিদ মারা যায়। ওকে, এটা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া। এরপর দেখো ভারী ধাতুর আয়ন কি কি আছে, আর এনজাইমের কার্যক্ষমতা বিনষ্ট করে, এটা কি কি আছে। দেখো এখান থেকে জাস্ট একটা ট্রিকি কোশ্চেন করে, তোমার ভারী ধাতুর আয়ন কি কি আছে দেখো, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, পিবি আর H2, মানে ক্রোমিয়াম 3+, ক্যাডমিয়াম 2+, পিবি 2+, আর Hg 2+। ওকে, এই চারটা আছে তোমার ভারী ধাতুর আয়ন, তুমি এটা মুখস্থ করলো, কিন্তু কোশ্চেন তোমার কি দিবে, বলবে এনজাইমের কার্যক্ষমতা বিনষ্ট হয় কোনটি। তোমাকে চারটে অপশন দিবে, বা কোনটিতে হয় না। ঠিক আছে, অপশন দিল চারটাই, তোমাকে এই চারটে অপশন দিল। ঠিক আছে, কিন্তু এটার মধ্যে মনে রাখা সহজ উপায় হচ্ছে এখানে খালি ক্রোমিয়ামটা নাই, দেখো এখানে কিন্তু কোনো ক্রোমিয়াম নাই, কিন্তু এই দেখো ক্যাডমিয়াম আছে, পিবি আছে, Hg আছে। ঠিক আছে, সো ভারী ধাতু আর এই এনজাইম, এই দুটো কোশ্চেনের মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো ওই যে এরপরে বড় একটা ছক আছে, ওইখান থেকে আমরা কিছু কিছু জিনিস আগে তোমাকে পড়ায় নিব, যাতে তোমার ওখানে যা পড়তে সুবিধা হয়। দেখো মাত্র 10% সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ 30 সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে দিতে পারে। তো তোমার কোশ্চেন আসবে এরকম যে চোখকে অন্ধ করবে কোনটি, তোমার চোখকে অন্ধ করবে কোনটি। দেখো 10% NaOH আর KOH, এটা তোমার চোখকে অন্ধ করে দিতে পারে। ওকে, ইম্পর্টেন্ট। এরপর দেখো পরের কোশ্চেন কি, সর্দি কাশিতে নাকের পানি ঝরা বন্ধ করে কোনটি। এই যে লিকার অ্যামোনিয়া বা NaC, এটা আমরা পড়বো এখন, লিকার অ্যামোনিয়ার টপিকটা। ওকে, এরপর দেখো চোখে পানি চোখে রক্তবর্ণ ধারণ করে কোনটি। এই যে লিকার অ্যামোনিয়ার কারণে। লিকার অ্যামোনিয়া কি জিনিস আসলে, দেখো 35 থেকে 40% NH3। ঠিক আছে, আচ্ছা, এই অধ্যায়ের এই যে বড় ছকটা এখন যেটা পড়াচ্ছি, এই ছকটা অনেকের সমস্যা থাকে, তো এটা একটু ভালো করে ফোকাস দিবে। আমি তোমাকে খুব সহজে জিনিসগুলো কোশ্চেন গুলো পড়াই দিব, যে কিভাবে তুমি পড়বা ছকটাকে। তাহলে তুমি কি কি পেলা, অন্ধ করবে কে, এই যে এটা অন্ধ করে দিবে। তারপরে তোমার পানি ঝরা বন্ধ করবে কে, এটা বন্ধ করবে। চোখে রক্তবর্ণ ধারণ করবে কে, লিকার অ্যামোনিয়া। তো এখানে তিনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে পড়াই দিলাম, মনে থাকবে জানো। ঠিক আছে, এরপর দেখো তোমার ডায়রিয়া কে কে করবে। তুমি মনে রাখবা যেখানেই পটাশিয়াম যুক্ত যৌগ সেখানে ডায়রিয়া, শুধুমাত্র কেআই বাদ দিয়ে। হ্যাঁ, কেআই কিন্তু নাই এখানে। দেখো KMnO4, K2CR2O7, K4FeCN6, মানে বড় বড় যে যৌগগুলা পটাশিয়াম দিয়ে, সেগুলা তোমার কি করবে, ডায়রিয়া করে দেবে। ওকে, আচ্ছা, তাহলে তোমার কেআই এটা কি করবে। ঠিক আছে, কেআই এটা কি করবে, এটা তোমার রক্ত শূন্যতা করবে। এখন তোমার পরের কোশ্চেন হচ্ছে কিডনি সম্পূর্ণরূপে নষ্ট করবে কে। এই যে KMnO4, তুমি এখানে এই KMnO4 পাইছিলা, এটা তোমার ডায়রিয়া করতেছে, আবার এটা তোমার থাকলে কি হবে, কিডনি সম্পূর্ণরূপে নষ্ট করে দিতে পারে। বুঝতে পারছো তিনটা কোশ্চেন। তোমাকে বলবে রক্ত শূন্যতা কে করে, কিডনি সম্পূর্ণরূপে নষ্ট করে কে। এরপরে দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে কে। দেখো কেন্দ্রীয়র ক, আবার কতে ক্লোরোফর্ম, কেন্দ্রীয়তে ক, আবার কতে ক্লোরোফর্ম।
তাই না? ক্লোরোফর্ম তোমাকে যদি ইউজ করা হয় তখন কি করবে, তোমার কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র আছে সেটার মারাত্মক ক্ষতি করবে। সেটা আমি আবার রিপিট করি, দেখো ডায়রিয়া তোমার পটাশিয়াম দিয়ে বড় বড় যৌগ, রক্ত শূন্যতা পটাশিয়াম দিয়ে ছোট যৌগ, কিডনি তোমার KMNO4, ওকে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ক শেষ। তারপরে কি ছিল দেখো, রক্তবর্ণ ধারণ করবে লিকার অ্যামোনিয়া, তারপরে হচ্ছে সর্দি কাশিতে নাকের পানি ঝরা NH3, তারপরে চোখকে অন্ধ করে দিবে কে, এই 10% NaOH আর KOH। সো এই কয়েকটা খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে? আরেকটা আর দুটো আছে এখানে দেখো, ফরমালিনের সংকেত আসে, সেটা হচ্ছে কি HCHO, এটা কিসের সংকেত বলো তো? এটা হচ্ছে মিথানেলের 40% জলীয় দ্রবণ, ওকে। আর প্রোপানন কি কি করে, মাথা ব্যথা করতে পারে, বমি বমি ভাব করতে পারে, অবসাদ গ্রস্ততা আনতে পারে, ওকে। এই তিনটা কথা। এবার দেখো 1.11, এখানে কি বলছে, রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহার, এর গুরুত্ব এখানে জাস্ট দাগানো বই থেকে পড়ায় দেবো, কিচ্ছু নাই। তো তোমার এই টপিকে যে মেইন পড়াটা সেটা হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো, ওকে। এই যে এইটুকুই তোমার এই চ্যাপ্টারের মেইন পড়া, মানে সরি এই টপিকের মেইন পড়া, এই ভিডিওর মেইন পড়া, এই 3টা লাইন আর এখান থেকে এই 3-4টা কথা, ঠিক আছে, 3-4-5টা কথা। এবার দেখো 1.9 চলে যায়। এই দেখো, সোডিয়াম টুকরোকে কেরোসিন যুক্ত পাত্রে রাখতে হবে, নতুবা মিথানলের সাথে বিক্রিয়া ঘটিয়ে নিঃশেষ করতে হবে। তো দুইটা কথা দেখো, কতে কেরোসিন, মতে মিথানল, ওকে। শুধু এইটুকু মনে রাখলেই হবে এখান থেকে। এরপরে এখানে তেমন কিছু নাই, এই যে এই দুটো লাইন তোমাকে পড়াইছি, ঠিক আছে, যে এই যে বিউটানল, মিথানল, ইথানল এগুলো ইউজ করতে পারো। আচ্ছা, তারপরে এগুলো তোমার কোশ্চেন এখানে নাই, দেখো 1.10, তোমার লিকার অ্যামোনিয়ার সংকেতটা আসে অনেক সময় যে 35 থেকে 40% NH3। আচ্ছা, এই যে পিএইচ কত পড়ছো, 3-এর নিচে গেলে জলদূষিত মারা যাবে, ভারী ধাতুর আয়ন, এই যেগুলো এই 4টা ভারী ধাতুর আয়ন, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে নাই তেমন, এই যে আচ্ছা গেল, এখানে দেখো এই যে এনজাইমের কার্যক্ষমতা বিনষ্ট করে কে, দেখো এখানে কিন্তু তোমার ক্রোমিয়াম নাই, ঠিক আছে, ক্রোমিয়াম এখানে নাই, এটা মনে রাখবা। এরপরে এই যে তোমার বড় ছকটা, এইটাই তোমাকে এতক্ষণ ধরে পড়ালাম, এই বড় ছক থেকে তোমার আসলে কি কোশ্চেন আসে, এইটা তোমাকে এতক্ষণ ধরে পড়াইছি। সো তোমাকে জাস্ট এইটুকু ফোকাস করো, দেখবা তোমার সবগুলো এমসিকিউ হয়ে গেছে। দেখো NaOH আর KOH কি বলছি, 30 সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে দিতে পারে, 4 নাম্বারটা পড়বা গেল। 5 নাম্বার, লিকার অ্যামোনিয়ার কাজ কি দেখো, তোমার চোখ জ্বালা পোড়া ও মুহূর্তের মধ্যে চোখে রক্তবর্ণ ধারণ করে। রক্তবর্ণ ধারণ করে কে, লিকার অ্যামোনিয়া। তোমার সর্দি কাশিতে নাকের পানি ছাড়া বন্ধ করে কে, এই যে NH3 বা লিকার অ্যামোনিয়া। সুতরাং 5 নম্বর পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্ট এখান থেকে গুরুত্বপূর্ণ পড়া হয়ে গেল। 6 খালি রিডিং পড়বা। আচ্ছা, 7 থেকে তোমার কি পড়তে হবে দেখো, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে কোথায়, KMNO4। এখন শুধু এক জায়গায় আছে না, দেখো এই দেখো এখানে ডায়রিয়া, আমি অন্য কালিনি, দেখো এই যে তোমার এইখানে ডায়রিয়া আছে, এইখানে ডায়রিয়া আছে, এইখানে ডায়রিয়া আছে, তাই না? তাহলে দেখো এই যে বড় বড় যে জায়গাগুলো তোমাকে পড়াইছি সব জায়গায় তোমার ডায়রিয়া হতে পারে না। এটা বাদ দাও, কিডনি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, এই দেখো কিডনি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে কোথায়, এই যে KMNO4 এর এখানে। তো তোমার এখান থেকে এমসিকিউ আশা করি হয়ে গেল, তাই না? এটা বাদে তোমার এটা পড়বা কি, পানির DO এর পরিমাপ মারাত্মকভাবে হ্রাস করে। এই DO কি জিনিস এটা তুমি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার যখন পড়াবো তখন তোমাকে এটা শিখাই দিব। আপাতত মনে রাখো যে DO কে হ্রাস করে দেয়। আচ্ছা, ডায়রিয়া হয়ে গেল। এরপরে বলো তো, রক্ত শূন্যতা পড়াইছি তোমাকে, রক্ত শূন্যতা কোথায় হয়, রক্ত শূন্যতা মানে ছোট যৌগটা KI, এই পারলা। আচ্ছা, এরপরে দেখো ক্লোরোফর্ম তুমি কি বলছি, কতে ক্লোরোফর্ম, কতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, হয়ে গেল। এরপর দেখো ফরমালিন, এই যে HCHO এর 40% জলীয় দ্রবণ, ওকে। ফরমালিনের ব্যাপারটা বলবো, ফরমালিন পচন রোধক ও ক্ষুদ্র প্রাণীকোষ ধ্বংস করে, পরিবেশের ক্ষতি করে। প্রোপানন কি করে দেখো, এই যে মাথা ব্যথা, বমি বমি ভাব, অবসাদগ্রস্ততা হতে পারে, এটাও তোমার DO কে হ্রাস করে দিবে। লাস্ট তোমার এটা পড়তে পারো সাবান বা ডিটারজেন্ট, যে এটা দেহের ত্বকের ক্ষতি করে। সুতরাং এই ছকটা আশা করি তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে, তো এখান থেকে তোমার আসলে কি পড়তে হবে। হ্যাঁ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই এটা স্কিপ করে যায়, তো এটা ভালো করে পড়বা। ওকে, 1.11 তেমন কিছুই নাই, দেখো আমি জাস্ট একটা টিক মেরে রাখছি 7 নম্বর পয়েন্টে, তাও অতটা ইম্পর্টেন্ট না। শেষ পড়া এখান থেকে, যে এটা পড়বো হয়তো লিকার অ্যামোনিয়ার সংকেত দিয়ে কিছু একটা বলছে, সোডিয়াম ধাতুর কথা লিখবা যেটা তাপ উৎপত্তি বিক্রিয়া করে এখানে মনে করো এগুলো উৎপন্ন করলো। আচ্ছা, এখানে তেমন কিছু পড়ারই নাই, এগুলো খালি দেখবা। আচ্ছা, এবার আসো মেডিকেল 18-19 সালে এই টপিক থেকে একটা কোশ্চেন আসছে, কিন্তু সেই কোশ্চেনটাও আসছে কোন স্যারের বই থেকে, কবির স্যারের বই থেকে কোশ্চেনটা আসছে, ওকে। তো আমরা একটু কবির স্যারের বই থেকে জিনিসটাকে একটু পড়ি। এই যে হ্যালোজেন যুক্ত যৌগ, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যালোজেন যুক্ত যৌগ কোনগুলো দেখো, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোইথেন, ল্যাবরেটরি ড্রেনে বা উন্মুক্ত স্থানে এমনকি এমনি পরিত্যাগ করলে তা থেকে নির্গমন বাষ্প নিঃশ্বাসের সাথে শরীরে ঢুকে লিভারকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যার পরিমাণ হলো জন্ডিস বা লিভার সিরোসিস মতো প্রাণঘাতী হচ্ছে
রূপ। সুতরাং তোমাকে যখনই বলবে হ্যালোজেন, ঠিক আছে, হ্যালোজেন, সুতরাং দেখো এটা কিন্তু তোমার কবির স্যারের বই থেকে লাইন থেকে কোশ্চেন আসছে। সো তোমাকে বইটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, সো তোমার হ্যালোজেন তোমার কি করতেছে, তোমার লিভার রিলেটেড যত রোগ আছে, ঠিক আছে, লিভার সিরোসিস বা লিভার থেকে তো তোমার জন্ডিসটা হচ্ছে। সো এটার অ্যান্সার কি হবে, লিভার সিরোসিস করতে পারে কোনটি, তোমার দেখো এই যে হ্যালোজেন যুক্ত যৌগ, ঠিক আছে। সুতরাং এটা তোমার কবির স্যারের বই থেকে আসছে। সুতরাং এই টপিকটাও তোমার কবির স্যারের বই থেকে পড়াটা ইম্পর্টেন্ট হয়ে গেল, ঠিক আছে। এখানে তোমাকে দেখাই দিচ্ছি, এখান থেকে পড়বা। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখো পরে কোশ্চেন যায়, কিডনি সম্পূর্ণরূপে বিনষ্ট হয়, এটা কিন্তু পারবা, বলো তো কোনটা। এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে না, তাহলে কোনটা হবে, কে এম এন পড়ালাম। এরপরে দেখো নিচের কোনটি পেটে গেলে ডায়রিয়া হতে পারে, দেখো ডায়রিয়া কোনটা কোনটা হতে পারে, তোমাকে বলছি কে পটাশিয়াম দিয়ে বড় বড় যৌগ, এখানে পটাশিয়ামই নাই, পটাশিয়াম নাই, পটাশিয়াম নাই, এই যে পটাশিয়াম আছে। 1.12 আমরা শুরু করি। সেমি মাইক্রো ও মাইক্রো অ্যানালাইটিক পদ্ধতি, ঠিক আছে। এখান থেকে তোমাকে জাস্ট একটা ট্রিক শিখাই দেবো, তুমি এখানে এমসিকিউ গুলো পারবা কিভাবে। দেখো তোমার এই যে দেখো এখানে তোমার ছোট ছোট করে মান দেওয়া আছে, তাই না, কোনটা কত, এটাকে তুমি কিভাবে মনে রাখবা, এটা তোমাকে একটু দেখাই দিই। দেখো তুমি ফার্স্টে লিখবা হচ্ছে কি, এইখানে দেখাই, দেখো তুমি ফার্স্টে লিখবা হচ্ছে এরকম 0.5, তারপরে লিখবা 0.05, 0.005, এইটুকু তো লিখতে পারবো আশা করি। 0.5, 0.05, 0.005, এইখান থেকে তুমি টান দিবা একটা, তারপরে তুমি লিখবা 2, তারপরে আবার লিখবা 0.2, তারপরে লিখবা 0.02, ঠিক আছে। এরপরে লিখবা তুমি গ্রাম, সবগুলাই গ্রাম। তুমি আগে এইটুকু লেখা শেখো, তাহলে তোমার এখানকার এমসিকিউ সহজ হয়ে যাবে। কিভাবে দেখো, 0.5 থেকে 2 গ্রাম, মানে আমাদের মেইন কনফিউশনটা কোথায় বাধে, যে আচ্ছা গ্রামে ছিল না এমজিতে ছিল। তুমি একটা মনে রাখো, আমার টেকনিক অনুযায়ী তুমি 0.5 লিখবা, 0.05 লিখবা, 0.005 লিখবা, সবগুলোই তোমার গ্রামে। এখানে তোমার কি হলো, 2 দিয়ে 0.2, 0.02 হবে। এইটুকু আশা করি বুঝতে পারছো। এইটুকু যখন তুমি লিখে ফেললা, তাহলে কিন্তু তোমার সব টপিক সব জিনিস হয়ে গেল। এখন তুমি কি করবা, এটাকে যদি তুমি এমজিতে কনভার্ট করতে চাও, তুমি এটাকে 1000 দিয়ে গুণ দিয়ে দিবা, জাস্ট আর কিচ্ছু না। তাহলে তোমার এমজি চলে আসবে। দেখো 5কে 1000 দিয়ে গুণ দিয়ে 0.5 কে গুণ দিলে জি 500 এমজি, এটাকে দিলে কত হবে 50 এমজি, এটাকে দিলে কত হবে 5 এমজি। সুতরাং তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। তোমাকে একটা সিম্পল একটা কথা কোশ্চেন করি এখানে, মনে করো তোমাকে আমি বললাম যে 60 গ্রাম, এটা কার মধ্যে আছে বলো তো, 60 গ্রাম, বা সরি 60 এমজি, 60 মনে করো তোমার এমজি, এটা তোমার কোনটার মধ্যে আছে, মাইক্রো, সেমি মাইক্রো না ম্যাক্রো, তুমি কিন্তু এখন বের করতে পারবে কি করে। দেখো তোমার এমজি বলে দিছি, তাই না। দেখো এইখানে দেখো 50 থেকে 200 এমজি, তাহলে এইটার মধ্যে তোমার 60 আছে, সুতরাং এটা সেমি মাইক্রোর মধ্যে পড়ে গেল। সো এইভাবে তুমি বের করতে পারবা, আমরা এমসিকিউ সলভ করার সময় পাবো এটা। সো এটা হয়ে গেল আশা করি। আচ্ছা, এরপরে দেখো তুমি এটা ছকের মতো করে মনে রাখবা, ম্যাক্রো, সেমি মাইক্রো আর মাইক্রো। এটার মধ্যে তোমার ম্যাক্রো, যেটা ম্যাক্রোটা হচ্ছে 20 থেকে 30 এমএল, এখানে 2 থেকে 4 এমএল, এখানে 0.2 থেকে 1 এমএল, মানে দেখো মিল আছে, 20, 2, 0.2, শেষ। এরপর দেখো এটাকে তুমি কি দিয়ে মাপবা টাপবা, দেখো মেজারিং সিলিন্ডার বা তরল পরিমাপক যন্ত্র দিয়ে ম্যাক্রো যেটা ছোট, ম্যাক্রো, সেমি মাইক্রো আর মাইক্রো, মাইক্রো মানে বড়, তো এই দুটো তোমার নামের সাথে মিল আছে, দেখো সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব, মাইক্রো ক্যাপিলারি টিউব। ওকে। আচ্ছা, এখন এইগুলা তুমি, এই যে এতগুলো তোমার যন্ত্র কেন, এটা মানে আমি কেন এগুলাকে ইউজ করতেছি বা কেন এতগুলো আসছে, তোমার মাইক্রো পদ্ধতির যে মেইন কথা সেটা কি, দেখো কিপ যন্ত্রে এফইএস এবং লৌহ H2SO4 থেকে উৎপন্ন জমা H2SO4 ব্যবহার করা হয়। এই যে দেখো এই H2SO4টা কিন্তু তোমার ভালো না, এই ভালো নার জন্য কি করবে, এটা তোমার পরিবেশ দূষণ করবে। কিন্তু এই H2SO4টাকে যদি তুমি কোনো কারণে থায়োঅ্যাসিটামাইড থেকে আনতে পারো, তখন সেটা পরিবেশ বান্ধব, কারণ এখানে তোমার বিষাক্ত H2SO4 না, কিন্তু এইটা তোমার বিষাক্ত, কারণ কি তোমার এই যে কিপ যন্ত্রে FeSO4 আর লৌহ H2SO4 থেকে আনতেছো। সুতরাং থায়োঅ্যাসিটামাইডের সংকেতটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই যে CH3CSNH2, বারবার লিখবা এটা, হ্যাঁ, যে থায়োঅ্যাসিটামাইডের সংকেত কি এবং এইটা থেকে কি হচ্ছে, H2SO4 উৎপন্ন হচ্ছে। এই জন্যই তোমার সেমি মাইক্রো পদ্ধতিটা হচ্ছে তোমার কি পরিবেশ বান্ধব, কারণ বিষাক্ত H2SO4 সরাসরি ব্যবহার করা হয় না, তাই এখানে সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি ইউজ করা হয়। এটার সময় বেশি লাগবে অবশ্যই, সময় কম, সময় কম। সুতরাং তোমার এইটুক টপিকে কোনো কনফিউশন আছে নাকি, দেখো এই ছোট্ট একটা টপিকে এই একটা যদি তুমি পড়তে পারো এইটুক থেকে, তাহলে তোমার এইটুকের পড়া হয়ে গেল। এইটা বের করা শিখলা তুমি, এইখানে কেন ইউজ করা হচ্ছে হচ্ছে না শিখলা, তাহলে হয়ে গেল, এই দুটোই তোমার মেইন পড়া। আচ্ছা, এরপরে দেখো স্প্যাচুলা নিয়ে আমরা একটু পড়বো। স্প্যাচুলার দৈর্ঘ্য কত, 10 থেকে 12 সেন্টিমিটার। ওকে।
এবং এইটাকে কিসের তৈরি? নিকেলের তৈরি। খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই স্প্যাচুলাটার ইউজ কোথায়? এটা মেডিকেলে আসছে। দেখো তোমার ভর স্থানান্তরেও, ভর পরিমাপও হতে পারে, অদক্ষেপ স্থানান্তরে হতে পারে। এটা খুবই গুরুত্ব দিয়ে পড়বো এখান থেকে। আচ্ছা, সেই মাইক্রো তুমি কেন ইউজ করতেছো? সেই মাইক্রোতে H2S এর পরিবর্তে থায়াসিটামাইড ব্যবহার করা হচ্ছে। ওকে। আচ্ছা, সুতরাং তোমার নোট পড়া শেষ। এখন আমরা বইয়ে চলে আসি। দেখো এই এমসিকিউটা পারবা আশা করি। তোমাকে বলছি যে এই এমসিকিউ গুলো কখনো বাদ দিবা না, ঠিক আছে? এগুলা সুন্দর করে সলভ করবা। আচ্ছা, এখানে তোমার তিনটা আছে, মাইক্রো, সেমি মাইক্রো আর ম্যাক্রো। আচ্ছা, এবার এখানে এখানে দেখো এই যে এখানে তোমার এই যে মানগুলো দেওয়া আছে, এটা তুমি জাস্ট আমার ওই যে ছকটা করা আছে, ছোট ছক, ওই ছকটা পড়লেই পারবা, যেটা দেখা দিলাম। কারণ এখান থেকে যে মেইন মেইন পড়া সেটা দেখাই দিই। যেমন দেখো এই যে নিচে এইটা তোমাকে এটা পড়তে হবে যে মাইক্রো পদ্ধতিতে তোমার কি কি যন্ত্রপাতি ইউজ করতেছে। দেখো ক্রোমাটোগ্রাফি, এইচপিএলসি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, জিপিএলসি জেল পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এটা পড়বা। স্পেকট্রোমেট্রিতে যেমন আইআর, ইউভি, এনএমআর, ফ্লোরোসেন্স, মাস স্পেকট্রাম, থার্মো অ্যানালাইসিসে ডিএসএ, ঠিক আছে, পারমাণবিক শোষণ বর্ণালীতে এএস, এক্স রে ব্যতিচার, এক্স রে ডিফিউশন। সো এটা তুমি সুন্দর করে একটু রিডিং করবা, হ্যাঁ? এটা তোমার লাগবে। কারণ কি? তবে বলবে যে মাইক্রো পদ্ধতিতে নিচের নয় কোনটি। এখান থেকে মনে করো একটা চেঞ্জ করে দিল, দিয়ে দিয়ে দিল। আচ্ছা, এটার দেখো ইম্পর্টেন্সটা কি। তোমার যে আইআর বা এনএমআর বা ইউভিভিস, এগুলোতে কি করতেছে? 1 ml এর কম নমুনা ব্যবহার করা হয়। মানে তোমার 1 ml ও তুমি লাগতেছে না। যতই তোমার কম নমুনা ইউজ করবা ততই ভালো না? তো এই জন্যই হচ্ছে এইটার ইম্পর্টেন্স। আচ্ছা, এরপর দেখো যেখানে লিখছে যে মাইক্রো পদ্ধতিতে কিপ যন্ত্রে FeSO4 টুকরো এবং লৌহ H2SO4 এর বিক্রিয়ার ফলে বায়ুদূষক ও দুর্গন্ধযুক্ত H2S। দেখো তোমাকে প্রথম এই চ্যাপ্টার যখন শুরু করছিলাম তখন কিন্তু তোমাকে H2S গ্যাসটা পড়াইছিলাম, যে পচা গন্ধযুক্ত, এই দেখো দুর্গন্ধ। ওকে, একদম শুরু ফার্স্ট ভিডিওতে এটা পাবা। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখো এখান থেকে, এখানে আর কিছু নাই। এই যে দেখো এই যে এই এমসিকিউটা, এই এমসিকিউটা আসলে আমরা সলভ করি, ঠিক আছে? কারণ এই টাইপের এমসিকিউ তোমাকে দিয়ে দিবে। তোমাকে কি বলছে? সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনা নিচের নয় কোনটি। তুমি মনে করো এই এমসিকিউ করার সময় যে কাজটা প্রথমে করবা, দেখো এভাবে লিখবা 0.5 থেকে, আবার লিখবা 0.05, আবার লিখবা 0.005। এখান থেকে তুমি কি লিখবা দেখো, 2, 0.2, 0.02। কি ছিল বলতো? গ্রাম ছিল, তাই না? গ্রাম ছিল। এখন তোমাকে আমাকে কি বলছে? এইটা বের করতে বলছে, তাই না? এইটাকে এখন তুমি 1000 দিয়ে গুণ দিয়ে দাও। দেখো কি চলে আসবে। 1000 দিয়ে গুণ দিলে তোমার 50 থেকে 200 mg। সুতরাং 50 থেকে 200 mg-র মধ্যে নাই কোনটা? এখন তোমাকে চিন্তা করতে হবে। দেখো 160, 260 সবগুলাই আছে। দেখো 60 কিন্তু এটার মধ্যে পড়তেছে, 200 এটার মধ্যে পড়তেছে, 160 এটার মধ্যে পড়তেছে। পড়তেছে নাকি 250 পড়তেছে না। সুতরাং এই যে হয়ে গেল আনসার। পারবা আশা করি। এইভাবে তোমাকে বের করতে হবে। আগে এটা লিখে নিবা, না হলে কিন্তু ভুল হবে। হ্যাঁ? আচ্ছা, সেই মাইক্রোর মধ্যে তোমার যন্ত্রপাতির নাম পড়বা, আর কিছুই পড়া নেই। শুধু এখান থেকে একটা পড়া আছে, সেটা হচ্ছে স্প্যাচুলা। নামগুলো রিডিং করবা। এই যে স্প্যাচুলা তোমাকে পড়ালাম, যেটা ভর পরিমাপে এবং হচ্ছে অদক্ষেপ স্থানান্তরের জন্য ব্যবহার করা হয়, নিকেলের তৈরি স্প্যাচুলা, এবং এটা 10 থেকে 12 সেন্টিমিটার। ওকে। আচ্ছা, ক্যাপিলারি ড্রপ, খালি নামগুলো পড়বা এখান থেকে। এই যে দ্রবণ স্থানান্তরের জন্য ক্যাপিলারি ড্রপার এখানে ইউজ করা হচ্ছে। এরপরে দেখো পানিগাহ, এটা পড়লে বাষ্পীভবন আর H2S এর বিকল্প। দেখো সেই মাইক্রো পদ্ধতিতে অজৈব লবণের গুণগত বিশ্লেষণে H2S এর পরিবর্তে থায়াসিটামাইড ব্যবহার করা হয়। এটি গরম পানির বিক্রিয়া করে H2S উৎপন্ন করে এবং সম্পূর্ণ অংশ দ্রবণ থেকে যায় বা বিক্রিয়া করে, ফলে পরিবেশ দূষিত হয় না। এই যে তোমার বিক্রিয়াটা দেওয়া আছে, দেখে নিলাম। এইখান থেকে দেখতে পারো, জাস্ট নামগুলা পড়বা আর কিছুই না। হ্যাঁ, নামগুলো দেখলেই হবে। পার্থক্য, পার্থক্য তোমাকে সুন্দর করে পড়ায় দিছি। পার্থক্য পারবা আশা করি। এটা তো রিডিং পড়বা। আমি যতটুকু দেখাচ্ছি ওইটুকু পড়লে হবে, বাকিটা একবার রিডিং করে রাখবা। এই যে তোমার এই পয়েন্টটা বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ। তরল পরিমাপক যন্ত্র কোনটি? ঠিক আছে? আর এখানে এই যে H2S এর উৎস কোথায়? এটা থায়াসিটামাইড, আর এটা হচ্ছে কিপ যন্ত্র এটা। ওকে, শেষ। এবার হচ্ছে এমসিকিউ। যে এই এমসিকিউটা করতে পারলে আমরা পারবো। এটা তোমাকে দেখাই দিলাম, ওখানে একবার সলভ করলাম, তাও এখানে দিয়ে রাখছি। কিভাবে তুমি বের করবা আরেকবার দেখাই। দেখো 0.5 আগে লিখবা, 0.05 লিখবা, 0.005 লিখবা। এখান থেকে তোমার কি আছে? 2, 0.2, 0.02। কি ছিল এটা? তোমার গ্রাম ছিল, তাই না? এখানে ভুল করবা না, গ্রাম ছিল। কারণ এইটাকে তুমি এমজি করবা, সুতরাং এটাকে 1000 দিয়ে গুণ দিবা। তাহলে কত হলো? 50 থেকে 200। এই যে এইটা আমরা বের করলাম। এটার মধ্যে কি কি আছে দেখো, 60 আছে, 160 আছে, 200 আছে, কিন্তু এটা নেই। তাহলে এটাই তোমার আসল অ্যান্সার।
হচ্ছে 1.13 ল্যাবরেটরি নিরাপত্তা সামগ্রী ব্যবহার বিধি, আর লাস্টে আছে হচ্ছে প্রাথমিক চিকিৎসা ও ফার্স্ট এইড বক্সের ব্যবহার। এখান থেকে যা যা লাগে পড়া দেবো ইনশাল্লাহ। আসো শুরু করি। দেখো ফার্স্টে হচ্ছে তোমার কি কি আছে, ল্যাবরেটরিতে নিরাপত্তা সামগ্রী। ঠিক আছে, এটার মধ্যে কি আছে, এক নম্বরে আছে সেফটি গ্লাস, তারপরে সেফটি গ্লাভস, তারপরে পানির ঝর্ণা বা শাওয়ার, তারপরে এই দেখো পানি গাহ বা ওয়াটার বাথ। এটা হচ্ছে আগে একটা ভিডিওতে বলছিলাম। তো এখানে দেখো দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট তাপমাত্রার বিক্রিয়া ঘটানোর জন্য এই পানি কাহ বা ওয়াটার বাথ ব্যবহার করা। এটা কিন্তু 100 ডিগ্রি নয়, এটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ। 99 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা, ওকে। এবং ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 99 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এখান থেকে তুমি এটা পারবা আশা করি। এই ডি নাম্বার গেল। এরপরে তোমার কি আছে নিরাপত্তা সামগ্রীর মধ্যে, আই আই ওয়াশ, আই ওয়াশ করবা তুমি, ওইটার একটা। তারপর হচ্ছে ফ্রিডম হুড, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসছে। দেখো এখান থেকে গেলে একটা কথা মনে রাখবো যে লঘুকরণ, আর কিছু না। লঘুকরণ বিষয়টা কেমন, ওই যে দেখবা অনেকের বাসার রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যান থাকে, ওইটা কি করে হচ্ছে ওই রান্নাঘরের যে মনে করো ঝাঁঝালো কিছু বা যে কোনো মনে করো গ্যাস হয়েছে সেটা কি করে বের করে দেয়। তো এইটা অনেকটা ওই রকম, মনে করো তুমি ল্যাবরেটরিতে কাজ করতেছো, ওখানে কোনো বিষাক্ত ধোঁয়া উৎপন্ন হয়েছে, ওই ফিডামোডটা কি করবে, ওই গ্যাসগুলোকে বের করে দিবে বা লঘু করে দিবে, ওকে। দেখো বিষাক্ত গ্যাস বের হয়, প্রথম কথা হচ্ছে বিষাক্ত গ্যাস বের হয়ে যায়, যেমন দেখো অতি গাঢ় H2SO4, অতি গাঢ় HNO3, HCl, এইগুলা লঘু করবে। মেইন কথা তোমার গাঢ় থেকে লঘু করবে, ওকে। এইটা গাঢ় থেকে তোমার লঘু করে ফেলবে, এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট কথা। লাস্টে হচ্ছে কি লিকার অ্যামোনিয়াকে লঘু করার জন্য, মানে তোমার যত লঘু করা আছে এবং বিষাক্ত গ্যাস বের করা আছে সমস্ত কি করে ফিডামুড। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা এটুকু আমাদের পড়া হইলো। এবার দেখো ল্যাবরেটরিতে অগ্নি নির্বাপক এর ব্যবহার কি কি আছে, যেমন তোমার অগ্নি নির্বাপক একটা, তারপরে অগ্নি নির্বাপক কম্বল একটা, আর একটা হচ্ছে বালি ভর্তি বালতি। এখন তোমাকে আমি যদি কোশ্চেন করি, আচ্ছা ধরে নাও দুইটা কোশ্চেন করবো, একটা হচ্ছে কি মনে করো টেবিলে আগুন ধরছে, আর একটা হচ্ছে তোমার কাপড়ে আগুন ধরছে, তুমি কোথায় কোনটা দিবা, তুমি বালি ভর্তি বালতি কোথায় দিবা আর কম্বল কোথায় দিবা। ঠিক আছে, এটা ট্রিকি কোশ্চেন। তো তোমার বইয়ে লেখা আছে কি দেখো, তোমার মনে করো কাপড়ে আগুন লাগছে, তখন তুমি কি করলা, তুমি কম্বল, ঠিক আছে, তখন তুমি অগ্নি নির্বাপক কম্বলটা তোমার গায়ে দিয়ে দিলা বা জড়ায় ধরলা এটা, তখন তোমার কি হবে, তোমার আগুন নিভে যাবে। কিন্তু তোমার যখন টেবিলে আগুন ধরবে তখন কিন্তু তুমি কম্বল দিলে হবে না, তখন তুমি কি করো, বালি ভর্তি বালতি দিয়ে দিবা, ওকে। সো এখান থেকে এইটা হচ্ছে তোমার কিন্তু পড়া। এখন দেখো খুব হচ্ছে সহজ একটা কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু মেডিকেলেও আসছে, যে আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়। খুবই সিম্পল একটা কোশ্চেন। দেখো মেডিকেলে কিন্তু তোমার খুব সিম্পল সিম্পল কোশ্চেন আসে, তোমাকে জাস্ট মাথা ঠান্ডা করে ওই যে একটা ঘন্টা। হ্যাঁ, কখনো দেখবে না যে মেডিকেলে কঠিন কোশ্চেন আসছে। এটার কারণ হচ্ছে যে দেখো তুমি যখন মেডিকেল পরীক্ষা দিতে যাবে, যারা আসলে অ্যাসপিরেন্ট, তাদের এই পরীক্ষাটা দেওয়ার সময় অনেক মেন্টাল প্রেশার কাজ করে। মনে হয় যে চান্স যদি না পাই কি হবে, যে কোশ্চেন কঠিন করলে কি হবে, বা পরীক্ষার হলে যে যদি আমি প্যানিক হয়ে মানে হয়ে যাই তখন আমার কি হবে। সো অনেক প্রেশার নিয়ে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, ওই ওই প্রেশার মোমেন্টে তুমি যে একটা সিম্পল জিনিসও ভুল করতে পারো, এটা কিন্তু খুব স্বাভাবিক। আমি নিজেই দেখছি যে আমার নিজের পরীক্ষায় আমি ফিজিক্সের একটা দুইটা কোশ্চেন আমি খুব সিম্পল কোশ্চেন ভুল করে আসছিলাম, জানা জিনিস। সো মেইন কথা হচ্ছে তোমাকে এই সিম্পল কোশ্চেন গুলো যেন ভুল না হয়, এটা জন্য তোমার মাথা ঠান্ডা রাখতে হবে পরীক্ষার হলে। ঠিক আছে, মেডিকেল টেস্টটা তোমার মেনে প্রেশার হ্যান্ডেল করার পরীক্ষা। তোমার সহজ কঠিন মিলায় কোশ্চেন করবে, এবং তোমার সেখানে সহজ কোশ্চেন ভুল করা যাবে না। তুমি কঠিন কোশ্চেন পারবা দেখা গেল, কিন্তু সহজ কোশ্চেনই ভুল করে আসো ম্যাক্সিমাম টাইমে, যেটা দেখা যায়। আসো এরপরে আমরা এখান থেকে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি লাইট পেট্রোলিয়াম। ঠিক আছে, আমি বই দেখাতে বলি টপিক গুলা। লাইট পেট্রোলিয়ামটা কি, তোমার 35 থেকে 60 ডিগ্রি স্ফুটনাঙ্কের পেন্টেড এবং হেক্সেন, পিএইচ দিয়ে মনে রাখতাম, পেন্টেড এবং হেক্সেন। আচ্ছা ফার্স্ট এইড বক্সে তোমার কি কি থাকে, এক নম্বরে ডেটল থাকে, তারপরে রাবিং অ্যালকোহল থাকে। রাবিং অ্যালকোহলটা কি সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। রাবিং অ্যালকোহল, ঠিক আছে, রাবিং অ্যালকোহল এটা কি জিনিস, খুবই ইম্পর্টেন্ট পড়া। 70% আইসো প্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে, 70% আইসো প্রোপাইল অ্যালকোহল। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে রাবিং অ্যালকোহলের সংকেত কি, ভালো করে পড়বা, বইয়ে দেখা দিচ্ছি একটু পরে। আর এটা আছে কি বার্নল ক্রিম। এবার দেখো আমি এটাকে একসাথে করে লিখে রাখছি, ঠিক আছে, মানে তোমার যা যা আছে এখান থেকে একটা ছকের মধ্যে লিখে রাখছি। কি জিনিস দেখো, ধরে নাও তোমার কোথাও আগুনে পড়ে গেছে, ঠিক আছে, কোনো একটা হাতের পার্ট বা যে কোনো একটা পার্ট তোমার আগুনে পড়ে গেছে, তুমি সবার আগে কি করবা, সবার আগে কি তুমি ক্রিম লাগাই দিবা না, তোমার ফার্স্ট কাজ হচ্ছে 10 থেকে 15 মিনিট ধরে ঠান্ডা পানি প্রয়োগ করা। ঠিক আছে, ঠান্ডা পানি প্রয়োগ করার পরে তুমি বার্নাল ক্রিম লাগাবা, এটা তোমার এক নম্বর আগুনে পড়ে গেলে। খুবই ইম্পর্টেন্ট কথা, যে 10 থেকে 15 মিনিট আগে পানি লাগাবা, তারপরে বার্নাল ক্রিম লাগাবা, শেষ। এরপর দেখো রাসায়নিক পদার্থে যদি পুড়ে বা মৃদু পরিষ্কারক ও পানিতে ধৌত করবো, মানে রাসায়নিক পদার্থ যদি ওখানে পুড়ে যায় তখন তুমি জাস্ট পানিতে পরিষ্কার করলো, এটা করলা। আচ্ছা এবার দেখো
তোমার হাতে অ্যাসিড লাগলে কি হবে, হাতে ক্ষার লাগলে কি, সরি, কোথাও ক্ষার লাগলে কি হবে এবং কোথাও কেটে গেলে কি হবে। তোমার কয়েকটা কথা, আগুন লাগলে কি হবে, অ্যাসিড লাগলে কি হবে, চোখ ক্ষার দ্রব্য লাগলে কি হবে, কেটে গেলে কি হবে। দেখো, অবশ্যই অ্যাসিড লাগলে ক্ষার দিবা। কোন ক্ষার দিবা বলো তো? Na2CO3 দিবা না NaHCO3 দিবা? এটা তোমাদের একটা ভিডিওতে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি, যে এখানে কিন্তু তোমার কনফিউজ করে দিবে। সো যেখানে যেটা ভালো করে খেয়াল রাখবে, দেখো এখানে NaHCO3 নট Na2CO3। তুমি কিন্তু অপশনে Na2CO3 দিয়ে কনফিউজ করবে, 5% থেকে 10% দিয়ে কনফিউজ করবে, কনফিউজ হওয়া যাবে না। আচ্ছা, দেখো, চোখে ক্ষার পড়ছে, ক্ষার পড়া মানে কি? অ্যাসিড দিবা। কোন অ্যাসিড দিবা? বোরিক অ্যাসিড, H3BO3। ওকে, নট H3BO4 বা H2BO4 না, H3BO3। ওকে, 5% বোরিক অ্যাসিড। কোথাও কেটে গেছে, কেটে গেলে তুমি কি দিবা? ডেটল দিবা ফার্স্টে, তাই না? আমাদের করি, কোথাও কেটে গেছে আমরা ডেটল দিই। তারপরে কি দিতে হয়? টিংচার আয়োডিন দিতে হয়। আসো আমরা আগে টিংচার আয়োডিনটা সুন্দর করে মুখস্থ করি, তারপরে তোমাকে দেখা দিচ্ছি। এটা আমি এভাবে মনে রাখতাম, দেখো, টিংচার আয়োডিনটাকে আমি এভাবে মনে রাখতাম, টিংচার আইওডিন, মানে একটা রস্যই লাগাই দিতাম মাঝে। টিংচার আইওডিন 23 কেজি। আমার সাথে পড়ো, দেখো সহজ হয়ে যাবে। টিংচার আইওডিন 23 কেজি, এভাবে পড়বা। এখন আইওডিন আমি কেন বলতেছি, কারণ হচ্ছে এটা তোমার, রস্যইতে হচ্ছে ইথানল, ডিনতে হচ্ছে ডিস্টিল ওয়াটার, ঠিক আছে? ডিতে কি? ডিস্টিল ওয়াটার। দেখো, ইথানল, রস্যইতে হচ্ছে তোমার ইথানল, এটা কম্পোজিশনটা কিরকম দেখো। 23 কেজি আমি কেন লিখছি? দুইতে হচ্ছে আয়োডিন 2 গ্রাম, থ্রিতে হচ্ছে পটাশিয়াম আয়োডাইড 3 গ্রাম। তাহলে দেখো তুমি কি কি পাইলা? তুমি পাচ্ছ হচ্ছে আয়োডিন, আয়োডিন 2 গ্রাম, 23-এর 2। তারপর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড পাচ্ছ 3 গ্রাম, ঠিক আছে? এইটুকু আশা করি পেয়ে গেল। সুতরাং টিংচার আয়োডিন 23 কেজি, 23-এর 23 হয়ে গেল। রস্যই নিয়ে এবার আমরা কাজ করবো। দেখো, ইথানল, ইথানল, ইথানল কত? 50 ml। আর লাস্টে আমরা কি বললাম? ডিনটা হচ্ছে ডিস্টিল ওয়াটার, কত? এটা হচ্ছে 45 ml। খুব সহজ। দেখো, 23 মনে রাখবা, ইথানল 50, ডিস্টিল ওয়াটার 45, এটুকু পড়া হয়ে গেল। এবার কেজি মানে কি? কে তে হচ্ছে কাটা ছেঁড়া, আর জি তে জীবাণুনাশক। এটা কিন্তু মেডিকেলে কোশ্চেন আসছে এখান থেকে। সুতরাং খুবই খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা টিংচার আইওডিন 23 কেজি। ওকে, কে তে হচ্ছে কাটা ছেঁড়া আর জি তে জীবাণুনাশক। হয়ে গেল। এরপরে আসো আমরা এখান থেকে দেখাই দিই। দেখো, তোমার দুই 2 গ্রাম আয়োডিন, 3 গ্রাম হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, 50 ml ইথানল, 45 ml ডিস্টিল ওয়াটার, এটা হচ্ছে এর কম্পোজিশন। কোথায় ইউজ করবা? কাটাছেঁড়া জীবাণুনাশক, এই যে কাটাছেঁড়া জীবাণুনাশক ইউজ করবা। সুতরাং আশা করি এই টপিকটা ক্লিয়ার হয়েছে, এখান থেকে কোশ্চেন আসছে। এবার ধরো বই দেখায় দিই, 1.13। এই যে তুমি এখান থেকে জাস্ট দাগানো লাইনগুলো রিডিং করবে, এখানে তেমন পড়ার নাই, ঝর্ণাও পড়ার নাই তেমন, নিরাপত্তা সারণ নাই, কিন্তু এই যে পানিকাহ বা ওয়াটার কাপ, এটা কিন্তু পড়ায় দিছি। তুমি দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়া ঘটানোর জন্য ব্যবহার করা হয়। কত টেম্পারেচার সর্বোচ্চ? 99, হ্যাঁ, 99 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ, খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, এই যে ফ্রিডম হুডের তোমার ইউজ কি লিখে রাখছি, দেখো ফ্রিডম হুডের ইউজ এই যে লঘুকরণ, ঠিক আছে? লিকার এমএনএকে লঘু করে, এটাকে লঘু করে, ঠিক আছে? বিষাক্ত গ্যাসকে বের করে দিবে। ওকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, এই যে লাইট পেট্রোলিয়াম, একটা কথা বললাম না, যে লেখা আছে জৈব দ্রাবক যেমন ডাইইথাইল ইথার, পেট্রোলিয়াম ইথার, লাইট পেট্রোলিয়াম যেমন 35 থেকে 60% স্ফুটনাঙ্কের পেন্টেন হেক্সেন মিশ্রণ, বেনজিন, মিথানল, ইথানল, অ্যাসিটন ইত্যাদি সরাসরি শিখে উত্তপ্ত করতে নেই, কারণ তাতে আগুন ধরে যায়। এই লাইনটা এখান থেকে পড়বা, প্লাস এটা পড়বা। ওকে, আরেকটা জিনিস পড়তে হবে, দেখো আমাদের বোতল গ্যাস, ঠিক আছে? আমাদের বোতলে যে গ্যাস থাকে, বোতল গ্যাস বলা হয় কোনটাকে? এলপিজি, ঠিক আছে? যেমন এই দেখো, তোমাকে কোনো একটা ইয়াতে, ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে বুনসেন বানানোর যে ভিডিও, ওটার একটা এমসিকিউ ছিল যে বুনসেন বানানোর কোন গ্যাস ব্যবহার করা হয়। এই দেখো, এইখানে তোমার দেওয়া আছে, ঠিক আছে? সো তোমার বুনসেন বান্নার টপিকে দেওয়া নাই, কিন্তু এইখানে তোমার দেওয়া আছে কোশ্চেনটা। ওকে, এই জন্য তোমার বিভিন্ন জায়গায় দেওয়া আছে, একসাথে করে রাখছে এই সবগুলো, এই যে প্রাকৃতিক গ্যাস সাপ্লাই। আচ্ছা, যেমন বোতল গ্যাসের মধ্যে কি আছে? এলপিজি আছে। ওকে, হয়ে গেল। এরপরে এখান থেকে এই যে এটা তুমি তো জানোই যে সোডিয়ামকে তুমি কি করবা? পানিতে সিঙ্কে রেখে দিবা না, কেরোসিনের মধ্যে ডুবায় রাখবা। এটা অ্যান্সার করো তো দেখি। শুষ্ককারক, আগে ভিডিও যদি দেখে থাকো তাহলে মনে থাকবে আমি কি বলছিলাম। H2SO4 আর P2O5, এই দুটো আমি কি হবে? শুষ্ককারক বা নিরোধক, মানে শুষ্ককারক বা নিরোধক, মানে উভয় হিসেবে কাজ করে। তাহলে এটা অ্যান্সার দেখো, এই যে 7-এর খ। ওকে, এবার হচ্ছে এটার মধ্যে চলে যায়। দেখো, এই যে অগ্নি নির্বাপক, এটা একটা। তারপরে হচ্ছে এই যে কম্বল তুমি কোথায় ইউজ করবা বলছিলাম? তোমার যদি কারো হচ্ছে কাপড় চোপড়ে আগুন ধরে যায়। আর যদি বালি ভর্তি কখন ইউজ করবো? যদি টেবিল আগুন ধরে যায়, শেষ। এটা বাদে তোমার এখানে আর তেমন পড়ার কিছু নাই। হুম। আচ্ছা, এই 1.14-তে চলে আসো। এই দেখো, এই যে এই এমসিকিউটা তোমাকে যখন এই টপিকটা পড়াইছিলাম, এটা কিন্তু তোমার বলে দিয়েছিলাম, এটা কিন্তু তোমার অনুশীলনে দেওয়া আছে। দেখো, ক্রোমিক অ্যাসিড দ্বারা বুলেট পরিষ্কার করতে কোন বিক্রিয়া ঘটে? এই যে জারণ বিক্রিয়া ঘটে। ওকে,
এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে 1.9, এই যে 1.9 এর ক, ঠিক আছে। এরপরে দেখো এই ফার্স্ট এড বক্স থেকে কি কি থাকে এটা তোমাকে পড়ালাম। এই দেখো ডেটল থাকে, রাবিং অ্যালকোহল বা 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে, তারপরে বান্ডেল ক্রিম থাকে, টিংচার আয়োডিন থাকে। টিংচার আয়োডিন থেকে কি পড়াইছে দেখো তো, এই দেখো টিংচার আইওডিন 23 কেজি, তাই না? এই দেখো 23, তারপরে যে আইওডিন রস্যই আর হচ্ছে ডিস্টিল ওয়াটার, ডিনতে হচ্ছে ডিস্টিল ওয়াটার, শেষ। এই যে 2% টিংচার আয়োডিন তৈরি করা হয়, 2 লেখা আছে ওখানে। আচ্ছা, কোথায় ইউজ করা হয়? কেজি, কে তে কাটা ছেঁড়া, জি তে জীবাণুনাশক। ওকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ পড়া এখান থেকে। আচ্ছা, এবার দেখো বই গুলো আমরা একটু সলভ করি। যে কোনো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তোমায় কি বলছি, তোমার অবশ্যই সি থাকতে হবে, কিন্তু HCl বাদে। দেখো এখানে সি আছে, এটাই অ্যান্সার। HCl এটা হবে না, শেষ। দেখো 1.10 ক, ঠিক আছে। তারপরে 1.11 সলভ করে দেখো 0.1 ml দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনে 0.01 দ্রবণ তৈরিতে নিজের কোন সেটটি ব্যবহার সবচেয়ে উপযোগী হবে, ঠিক আছে। এটার অ্যান্সার কি? এটা হচ্ছে গ। কেন গো বলতো? মেজারিং সিলিন্ডার, আমি তোমাকে একটা ওই চ্যাপ্টার যখন মানে ওই টপিক যখন পড়াইছিলাম, তোমাকে কি বলে দিয়েছিলাম, তোমার যেখানেই ঘনমাত্রা দেখবা সেটার অ্যান্সারই মেসি হবে। ওকে, সেটার অ্যান্সারই মেসি হবে। আরেকটা কথা দেখো, ওই ভিডিওটা যখন তুমি দেখবা তখন ওখানে পাবা যে আয়তনিক ফ্লাক্স যখন পড়েছিলাম তখন তোমাকে নির্দিষ্ট আয়তনের একটা পয়েন্ট আমি ফোকাস করছিলাম। ওই ছকটা দিতে পারলে ভালো হতো, বাট ওটা ওই ভিডিওতে একটু দেখে নিও। হ্যাঁ, সো ওই টপিকের মধ্যে আমি বলছিলাম যে আয়তনিক ফ্লাক্স মানে নির্দিষ্ট আয়তন হবে, আর মেজারিং সিলিন্ডার মানেই তোমার ঘনমাত্রা হবে। সুতরাং তুমি দেখো কোশ্চেন পরে কিন্তু অ্যান্সার করে দিতে পারতেছো। আচ্ছা, এটা দেখো নিচের কোনটি রঙিন আয়ন? এটা তোমার অন্য অধ্যায়ের পড়া, যদিও এই যে 3 অধ্যায়ের পড়া, তাও এখানে দিয়ে রাখছে। এটার অ্যান্সার হচ্ছে কত? এটা 1.12, 12 অ্যান্সার হচ্ছে খ। এটা আমি ওই অধ্যায় আসলে মেয়েরা শিখাই দিব না, আপাতত জেনে রাখো। আর এখানে এই যে এখানে আরেকটা আছে, এটা বহুপদী লাগবে না। এই যে এটা বলতো কি, আমি হচ্ছে কোন একটা ভিডিওতে শিখাইছিলাম যে হাকিম ভাই যাইবেন টাঙ্গাইল, এরকম একটা তোমাকে ছন্দ শিখাইছিলাম, তাই না? দেখো তোমার কোনটার পরিবর্তে কোনটা ইউজ করা হয়, যে এটা হবে, শেষ। এখান থেকে তোমার লাস্ট যেটা পড়া, এই যে হাতে অ্যাসিড লাগলে কি করবা, হাতে খার লাগলে কি করবা, চোখে খার লাগলে কেটে গেলে কি করবা, টিংচার আইডিন দিবা। এটা বাদে লাস্টে এইটা পড়ে রাখবা, 3টা পয়েন্ট। তাহলে তোমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেখো তোমার এই যে C6H12, এখানে যেটা তোমাকে দেখালাম, এই যে CH-Cl3, এটা কিসের সঙ্গে? এটা তোমার ক্লোরোফর্মের সঙ্গে। CH-Cl3 এটা ক্লোরোফর্মের সঙ্গে। তোমাকে ছন্দ কিসে গেছিলাম বলতো? হাকিম, ঠিক আছে। হাকিম ভাই যাইবেন টাঙ্গাইল, ওই ইটুক পাটার লাগতেছে না, তাহলে হাকিম, হাতে হেক্সেন আর কতে ক্লোরোফর্ম। এই যে ক্লোরোফর্ম, তাহলে হেক্সেনের সংকেত কোনটা? এই যে এটা তোমার হেক্সেনের সংকেত, সুতরাং এটাই তোমার অ্যান্সার। তো এই টপিকটা তোমাদের শেষ হয়ে গেল। এখন তোমাদের MCQটা পড়াই। দেখো কি কি আছে। আগুন প্রশমিত করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? খুবই সিম্পল কোশ্চেন, কার্বন ডাই অক্সাইড। এই যে, ওকে। রাবিং অ্যালকোহলের সংকেত কোনটি বলো? 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল, সহজ কোশ্চেন। এরপর দেখো CaOH2, দেখো এটা কি তোমার ক্ষার দ্রবণ না? ক্ষার দ্রবণ চোখে বললে কি দিতে হবে? অ্যাসিড দিতে হবে। কোন অ্যাসিড দিতে হবে? এই H3BO3, এটা মেডিকেল পরীক্ষা 18 আসছে। সো তোমার দেখো বই থেকেই তোমার ম্যাক্সিমাম কোশ্চেন আসছে। একটা দুটো কোশ্চেন আসছে যে অন্য স্যারের বই থেকে, বা এই বই থেকেই কিন্তু হচ্ছে তোমার একটু নাম টাম মানে মনে করো আশেপাশ দিয়ে কোশ্চেন আসছে। সুতরাং এগুলো পড়লে তুমি পারবে। দেখো তাপে বা রাসায়নিক পদার্থে পোড়া জায়গায় কত মিনিট পানি দিতে হবে, এটা কিন্তু তুমি পড়ছো। কত মিনিট বলো? 15 মিনিট, শেষ। সো এই টপিক গুলো তোমার ক্লিয়ার হয়ে গেল। তো